হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমাদের তৃতীয় ক্লাস। আজকের ক্লাসটি হচ্ছে যে দ্বিতীয় ক্লাসের মধ্যে খুবই গুরুত্বপূর্ণ একটি ক্লাস হতে যাচ্ছে। গত ক্লাসে হচ্ছে আমি বলেছিলাম এখানে যে এই ক্লাসের গত ক্লাসে যেখানে হচ্ছে যে টপিকগুলো হচ্ছে সেখান থেকে হচ্ছে ৮ থেকে ১০ মার্কের প্রশ্ন থাকার কথা। আজকে আমাদের যে তৃতীয় ক্লাসে হচ্ছে যে এখানেও প্রায় ৭-৮ মার্ক বা ৮ থেকে ১০ মার্কের প্রশ্ন থাকবে। কারণ যে গুরুত্বপূর্ণ টপিকগুলো আজকের ক্লাসে রয়েছে, সেই টপিকগুলোর উপর ভিত্তি করে এই ধরনের এই পরিমাণ মার্ক এখানে থাকতে পারে বলে আমরা আশা করি। সো আজকের ক্লাসটা যেহেতু খুবই গুরুত্বপূর্ণ একটি ক্লাস এবং অনেকগুলো টপিক আজকে হচ্ছে কভার করা হবে। সো আমি আশা করব যে সবাই খুব গুরুত্বের সাথে এবং হচ্ছে মনোযোগ সহকারে ক্লাসটি করবেন। এবং এখানে একটা বিষয় হচ্ছে যে যে হিসাব বিজ্ঞানে আপনারা জানেন যে এখানে প্রতিটা টপিকের উপরে হচ্ছে যে ক্লাস নিলে একদিনে একেকটা ক্লাস শেষ হবে না। তো আমাদের এখানে মেইন ফোকাসটা হচ্ছে যে আপনাদের কনসেপ্ট গুলো হচ্ছে ক্লিয়ার করে দেখা। যতটুকু সম্ভব হচ্ছে যে আপনাদের যে আগের পড়াগুলোকে হচ্ছে নতুন করে হচ্ছে যে আরো বেশি ক্লিয়ার করা, কনসেপ্ট গুলো ক্লিয়ার করা, সেটা হচ্ছে যে এই ক্লাসগুলো হচ্ছে মূল প্রয়াস। তো আমরা হচ্ছে যে কথা না বাড়িয়ে চলে যাচ্ছে হচ্ছে যে আমাদের আজকের ক্লাসের টপিকে। আমাদের আজকের ক্লাসের অনেকগুলো টপিক রয়েছে। সেটা হচ্ছে ইনভেন্টরি অ্যাকাউন্টিং সিস্টেম, এলসিএম, খুবই গুরুত্বপূর্ণ টপিক। তারপরে ব্যাংক রিকনসিলিয়েশন এবং হচ্ছে যে ডেপ্রিসিয়েশন। এর মধ্যে দেখেন যে সবচেয়ে ইম্পর্টেন্ট টপিক গুলো হচ্ছে যে পারপিচুয়াল ইনভেন্টরি সিস্টেম, পিরিয়ডিক ইনভেন্টরি সিস্টেম, ইনভেন্টরি ভ্যালুয়েশন, লিফো ফিফো, তারপরে হচ্ছে যে ফ্রি অন বোর্ড, শিপিং পয়েন্ট ডেস্টিনেশন, ব্যাংক স্টেটমেন্ট, ডেপ্রিসিয়েশন। সো এই গুরুত্বপূর্ণ টপিকগুলো আজকের ক্লাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ টপিকগুলো আমি এখানে দিয়েছি। এই টপিকগুলোর উপর ওকে আপনারা হচ্ছে সবচেয়ে বেশি হচ্ছে প্রায়োরিটি দিবেন। তো আমরা হচ্ছে যে আমরা মূল ক্লাসে চলে আসি। এখানে হচ্ছে যে প্রথম যে ক্লাসটা সেটা হচ্ছে যে মার্চেন্ডাইজিং অপারেশন। হোয়াট ইজ মার্চেন্ডাইজিং অপারেশন? মার্চেন্ডাইজিং অপারেশন হচ্ছে যে কারবার প্রতিষ্ঠান হচ্ছে মুনাফা অর্জনের উদ্দেশ্যে পণ্যদ্রব্য ক্রয় বিক্রয়ের যে কার্যক্রম পরিচালনা করে সেটা হচ্ছে মার্চেন্ডাইজিং অপারেশন। এই মার্চেন্ডাইজিং অপারেশন হচ্ছে কারা মেইনলি করে? সেটা হচ্ছে যে যারা হচ্ছে হোলসেলার বা রিটেলার, তারা হচ্ছে এই মার্চেন্ডাইজিং অপারেশনটা মেইনলি করে থাকে। উৎপাদনকারী উৎপাদিত পণ্য হচ্ছে পাইকারি ব্যবসায়ী, খুচরা ব্যবসায়ীর হাত ধরে হচ্ছে ভোক্তার কাছে পৌঁছে যায়। এই সামগ্রিক কার্যক্রমটা হচ্ছে মার্চেন্ডাইজিং অপারেশনের হচ্ছে অন্তর্ভুক্ত। আহ মজুদ পণ্য কি? হোয়াট ইজ মার্চেন্ডাইজিং ইনভেন্টরি? সেটা হচ্ছে যে একটা কারবারের একটা নির্দিষ্ট দিনে বা তারিখে আগেকৃত পণ্যের কি পরিমাণ মজুদ হাতে রয়েছে এবং কি পরিমাণ এবং সেই পরিমাণ মজুদের মধ্যে কি পরিমাণ মজুদ হচ্ছে বিক্রয় উপযোগী, সেই মজুদকে হচ্ছে যে মজুদ পণ্য বলে। এই মজুদ হচ্ছে একটি চলতি সম্পদ, যেটা হচ্ছে আমরা জানি যে ব্যালেন্স শিট হচ্ছে সম্পদের পাশে বসে। আহ, তাহলে আমরা মজুদ পণ্য বলতে কি বুঝবো? যে একটা নির্দিষ্ট দিন বা তারিখে কি পরিমাণ হচ্ছে যে কোয়ান্টিটি অফ গুডস আমাদের হাতে আছে এবং এবং তার মধ্যে যেগুলো হচ্ছে বিক্রয় উপযোগী সেটাকে আমরা হচ্ছে মজুদ পণ্য বলে অভিহিত করব। আহ, ব্যয় প্রবাহ, হোয়াট ইজ ফ্লো অফ কস্ট? সাধারণত হচ্ছে যে কারবার কারবার প্রতিষ্ঠানে আপনারা আপনারা একটা বিষয় জানেন, সেটা হচ্ছে যে প্রতিষ্ঠানের বিভিন্ন খাতে যে ব্যয় হয়, আহ, তা ধীরে ধীরে হচ্ছে যে কিভাবে আর্থিক বিবরণীতে যে স্থানান্তরিত হয়, তাই সেই যে প্রক্রিয়াটাকে হচ্ছে আমরা মূলত হচ্ছে ফ্লো অফ কস্ট বলবো। একদম ইজি করে বললে জিনিসটা হচ্ছে এরকম যে ব্যবসা পণ্য তৈরি বা বিক্রয়ের ক্ষেত্রে যে ব্যয় হয় তা প্রথমে হচ্ছে ব্যয় হিসেবে রেকর্ড করা হয়, এরপর ধাপে ধাপে আয় বিবরণী এবং ব্যালেন্স শিটে হচ্ছে যে স্থান পায়। এই যে ব্যয়গুলো হচ্ছে যে প্রথমে পণ্য তৈরি বা বিক্রয়ের ক্ষেত্রে যে ব্যয় সংগঠিত হলো সেটা ব্যয় হিসেবে হচ্ছে প্রথমে লিপিবদ্ধ করা হলো এবং পরবর্তীতে ইনকাম স্টেটমেন্ট এবং ব্যালেন্স শিটে হচ্ছে যে এই ব্যয়ের যে স্থানান্তরের প্রক্রিয়া, সেটাকে হচ্ছে আমরা ফ্লো অফ কস্ট বলবো। এই ফ্লো অফ কস্টে হচ্ছে যে ফ্লো অফ কস্ট নির্ধারণে আমরা কিছু ফর্মুলা রয়েছে। যেমন হচ্ছে যে আমরা এখানে দেখবো যে প্রারম্ভিক মজুদ পণ্যের ব্যয় প্লাস ক্রয়কৃত পণ্যের ব্যয়, অর্থাৎ বছরের শুরুতে যে মজুদটা নিয়ে মজুদ নিয়ে হচ্ছে ব্যবসা কার্যক্রম শুরু করলো এবং পরবর্তীতে সারা বছর ধরে যে পরিমাণ পণ্য ক্রয় করলো, এই প্রারম্ভিক মজুদ পণ্য ব্যয় এবং বছর জুড়ে যে পারচেস, এই দুইটা মিলে হচ্ছে যে আমাদের হাতে থাকবে হচ্ছে বিক্রয়যোগ্য পণ্যের ব্যয়। উম, তারপর হচ্ছে যে সমাপনী মজুত পণ্যের ব্যয় প্লাস বিক্রিত পণ্যের ব্যয়, অর্থাৎ এন্ডিং ইনভেন্টরি, বছর শেষে যে ইনভেন্টরিটা হাতে আছে এবং যে পরিমাণ পণ্য বিক্রয় করা হয়েছে বছর জুড়ে, সেই পণ্যের বিক্রয়ের বিপরীতে যে ব্যয় হয়েছে বিক্রিত পণ্যের ব্যয়, এই দুটো যোগ করে আমরা পাবো বিক্রয়যোগ্য পণ্যের ব্যয়। তো এই বিক্রয়যোগ্য পণ্যের ব্যয়টা কেন গুরুত্বপূর্ণ? কারণ আমরা এই ফর্মুলাগুলো আপনারা খুব গুরুত্ব সহকারে শিখে রাখবেন। প্রথম যে দুটো ফর্মুলা, প্রারম্ভিক মজুত পণ্যের ব্যয় প্লাস ক্রয়কৃত পণ্যের ব্যয়, আবার হচ্ছে বিক্রয়যোগ্য পণ্যের ব্যয়, সমাপনী মজুত পণ্যের ব্যয় প্লাস বিক্রিত পণ্যের ব্যয়, বিক্রয়যোগ্য পণ্যের ব্যয়, এই দুটো ফর্মুলার উপর ভিত্তি করে হচ্ছে অনেক ম্যাথমেটিক্যাল প্রশ্ন হচ্ছে আপনাদের আসতে পারে। সেটা হচ্ছে যে বলতে পারে যে প্রারম্ভিক মজুত পণ্য বা ক্রয়কৃত পণ্যের ব্যয় দিয়ে বলতে পারে যে বিক্রিত পণ্যের ব্যয় বের করে দেখাও, বা হচ্ছে সমাপনী মজুত পণ্য দিয়ে বলতে পারে যে বিক্রিত হচ্ছে যে
বিক্রয়যোগ্য পণ্যের ব্যয় বের করে দেখাও। সো এখানে হচ্ছে যে এই ধরনের প্রশ্ন হচ্ছে অনেক ম্যাথমেটিক্যাল প্রশ্ন থাকে, যদিও এগুলো সহজ, আবার অনেকে এর মধ্যে ভুল করতে পারে। তো আপনার কাছে যদি ফর্মুলাগুলো একদম ক্লিয়ারলি হচ্ছে যে টোটস্থ মুখস্থ সবকিছু থাকে, আপনি খুব সহজে জিনিসটা হচ্ছে বুঝতে পারবেন। তাহলে এখানে এখানে দেখেন যে সমাপনী মজুত পণ্যের ব্যয় প্লাস বিক্রিত পণ্যের ব্যয় ইকুয়াল টু কি হলো, প্রারম্ভিক মজুত পণ্যের ব্যয় প্লাস ক্ষয়কৃত পণ্যের ব্যয়, কারণ দুইটি হচ্ছে কি দুই পাশে বিক্রয়যোগ্য পণ্যের ব্যয়। আমরা এটাকে যদি হচ্ছে যে বীজগণিতিক ভাবে হচ্ছে যে প্লাস মাইনাস করি, এপাশ ওপাশ করি, যে বিক্রিত পণ্যের ব্যয় কিভাবে বের করবো, সামনে হচ্ছে আমরা একটা ম্যাথ করবো, তখন হচ্ছে বিক্রিত পণ্যের ব্যয় প্রয়োজন পড়বে, যে প্রারম্ভিক মজুত পণ্যের ব্যয় প্লাস ক্ষয়কৃত পণ্যের ব্যয়, এখান থেকে যদি সমাপনী মজুত পণ্যের ব্যয় মাইনাস করি তাহলে বিক্রিত পণ্যের ব্যয় বের হচ্ছে। ঠিক আছে, আবার হচ্ছে বিক্রয়যোগ্য পণ্যের ব্যয় থেকে যদি সমপরিমাণ মজুত পণ্যের ব্যয় মাইনাস করি সেটাও বিক্রিত পণ্যের ব্যয় বের হচ্ছে। তো বিভিন্ন ভাবে হচ্ছে আপনি এই ফর্মুলাগুলো কাজে লাগাতে পারেন। এখানে প্রারম্ভিক মজুত পণ্য তো বছরের শুরুতে আমাদেরকে দেওয়া থাকবে, সেটা তো আর বের করার প্রয়োজন নেই। কিন্তু যে তার সাথে যে ক্রয়কৃত পণ্যের ব্যয়, অর্থাৎ সারা বছর জুড়ে যে পরিমাণ পণ্য হচ্ছে পারচেজ করা হয়েছে, তার মধ্যে হচ্ছে যে ক্রয়কৃত পণ্যের ব্যয় হচ্ছে যে কিভাবে বের করবেন, সেটা হচ্ছে যে আমি এখানে দেখিয়েছি পুরো চার্ট আকারে, যাতে কোনো কিছু বাদ না পড়ে, যে নিট ক্রয় প্লাস অলিখিত ক্রয় মাইনাস ক্রয় ফেরত, ক্রয় বার্তা, বিনামূল্যে পণ্য বিতরণ, ক্রয় ব্যাট মাইনাস আগুনে বিনষ্ট পণ্য, যোগ হচ্ছে যে প্রত্যক্ষ খরচ সমূহ। হুম যে এখানে এই মজুরি, প্রথম হচ্ছে যে আপনি প্রথমে নেট পারচেসটা বের করবেন। ঠিক আছে, যে পারচেস থেকে যে যে আইটেম গুলো হচ্ছে মাইনাস করার কথা সেগুলো মাইনাস করবেন এবং অলিখিত ক্রয় প্লাস করবেন, তাহলে আমাদের হচ্ছে যে নেট পারচেসটা বেরো। নেট পারচেসের সাথে যদি আমরা ডিরেক্ট এক্সপেন্স গুলো যোগ করি, ডিরেক্ট এক্সপেন্স কোনগুলো, যেগুলো যে মজুরি, ক্রয় পরিবহন, আমদানি শুল্ক, নগর শুল্ক, এই যে ডিরেক্ট এক্সপেন্স গুলো, সেই ডিরেক্ট এক্সপেন্স গুলো হচ্ছে আমরা প্লাস করলে আমাদের হচ্ছে এখানে ক্রয়কৃত পণ্যের ব্যয় হচ্ছে বেরোবে। তো আমরা কি পেলাম, প্রথমে প্রারম্ভিক মজুত পণ্যের ব্যয় শুরুতে, বছরের শুরুতে হচ্ছে যে দেওয়া থাকবে। আবার হচ্ছে আমরা কি ক্রয়কৃত পণ্যের ব্যয়টা হচ্ছে এই চার্ট অনুযায়ী হচ্ছে ক্রয়কৃত পণ্যের ব্যয়টা বের করব। এরপরে হচ্ছে যে বিক্রিত পণ্যের ব্যয়, ক্রয়কৃত পণ্যের ব্যয় বের করলাম, তাহলে বিক্রিত পণ্যের ব্যয় কিভাবে বের করব, বিক্রিত পণ্যের ব্যয় বের করবো সেম ভাবে, যেখানে একটু আগে ফর্মুলাতে দেখেছিলাম যে প্রারম্ভিক মজুত পণ্যের ব্যয় দেওয়া থাকলো, ক্রয়কৃত পণ্যের ব্যয় বের করলাম, সেখান থেকে যদি আমরা সমাপনী মজুত পণ্যের ব্যয় হচ্ছে যে দেওয়া থাকে, সমাপনী মজুত পণ্যের মাইনাস করি, তাহলে এই বিক্রিত পণ্যের ব্যয় বের হচ্ছে। তাহলে কি হলো, প্রারম্ভিক মজুত পণ্যের ব্যয় আমি সাথে ক্রয়কৃত পণ্যের ব্যয় যোগ করলাম, তারপরে যে ব্যালেন্সটা হলো বিক্রয়যোগ্য পণ্যের ব্যয়, এবার বিক্রয়যোগ্য পণ্যের ব্যয় থেকে সমাপনী মজুত পণ্যের ব্যয় মাইনাস করলে বিক্রিত পণ্যের ব্যয় বের হলো। ঠিক আছে, একদম সিম্পল। আচ্ছা, আমি এই ক্লাসটা আসলে আরেকবার রেকর্ড করতে হয়েছিল, তো আপনাদের তখনকার সময় হচ্ছে এটা আমি ড্র করেছিলাম। তো এখানে এই লেখাগুলো আর হচ্ছে যাচ্ছে না। যাই হোক, এখানে দেখেন একটা ম্যাথ আছে, সেটা হচ্ছে যে ওপেনিং স্টক হচ্ছে যে 30,000 টাকা, পারচেজ হচ্ছে 2 লাখ টাকা, সেলস টাকা হচ্ছে যে 1 লাখ, প্রফিট অন সেলস ইজ 25%, হাউ মাচ ইজ দ্য ভ্যালু হচ্ছে ক্লোজিং স্টক। এখানে দেখেন যে চাইছে হচ্ছে ক্লোজিং স্টক, সমাপনী মজুত পণ্য কত। সমাপনী মজুত পণ্য বের করার সূত্র কি, আমরা একটু আগে পড়েছি, সেটা হচ্ছে যে প্রারম্ভিক মজুত পণ্য যোগ ক্রয়কৃত পণ্যের ব্যয় ইকুয়াল টু বিক্রয়যোগ্য পণ্যের ব্যয়। আমি আবারও বলতেছি, প্রারম্ভিক মজুত পণ্য যোগ ক্রয়কৃত পণ্যের ব্যয় ইকুয়াল টু কি হলো, বিক্রয়যোগ্য পণ্যের ব্যয়। এবার বিক্রয়যোগ্য পণ্যের ব্যয় থেকে যদি আপনি বিক্রিত পণ্যের ব্যয় মাইনাস করেন, তাহলেই বেরোবে আপনার সমাপনী মজুত পণ্য। এখন আপনার এখানে দেখেন প্রারম্ভিক মজুত পণ্য দেওয়া আছে, ক্রয়কৃত পণ্যের ব্যয় বা পারচেজ দেওয়া আছে, ঠিক আছে, ক্লিয়ার, কিন্তু বিক্রিত পণ্যের ব্যয় দেওয়া নাই, কস্ট অফ গুডস সোল্ড কিন্তু দেওয়া নাই। এখন এই কস্ট অফ গুডস সোল্ড বা বিক্রিত পণ্যের ব্যয় আপনাকে মাইনাস বের করতে হবে। কিভাবে বের করবেন, যে বিক্রিত পণ্যের ব্যয় বের করার এখানে যে ইনগ্রেডিয়েন্ট আছে সেখান থেকে বের করতে হবে। যেখানে আপনার সেলস আছে, সেলস থেকে হচ্ছে যে আপনি যদি প্রফিট মাইনাস করেন, আমি আবার বলতেছি সেলস থেকে যদি আমরা প্রফিট মাইনাস করি, তাহলে আমরা বিক্রিত পণ্যের ব্যয় হচ্ছে বের করতে পারবো। কারণ যে এখানে দেখেন যে সেলস মাইনাস প্রফিট হচ্ছে বিক্রিত পণ্যের ব্যয়, তাহলে এখানে প্রফিট কত দেখি, প্রফিটও কিন্তু সরাসরি দেওয়া নাই, প্রফিটও সরাসরি দেওয়া নাই, তাহলে শুধু আমাদেরকে হচ্ছে প্রফিটের পার্সেন্টেজ দেওয়া আছে। আমাদের সেলস হচ্ছে 1 লাখ টাকা, তার 25%, সেলস হচ্ছে 1 লাখ টাকা, ঠিক আছে, সেলস এখানে হচ্ছে যে 1 লাখ, এই এই যে 1 লাখ, এই 1 লাখ হচ্ছে সেলস, হ্যাঁ, তার হচ্ছে যে 25%, তার 25% কত, এই যে 25,000 টাকা, তার 25% হচ্ছে এই 25,000 টাকা। তাহলে এই 1 লাখ থেকে যদি 25,000 মাইনাস করা হয়, তাহলে কি থাকতেছে, 75,000। এই 75,000 হচ্ছে যে কস্ট অফ, এই 75,000 হচ্ছে যে কস্ট অফ গুড সোল্ড। লেখা একটু কঠিন, যে এই 75,000 হচ্ছে যে কস্ট অফ গুড সোল্ড, ঠিক আছে, মানে বিক্রিত পণ্যের ব্যয়। এই 75,000 হচ্ছে বিক্রিত পণ্যের ব্যয়। এখন তাহলে আমি এই যে 2,30,000 টাকা পাইছিলাম, 2,30,000 টাকা কিসের, এটা এই যে 2 লাখ হচ্ছে পারচেজ আর 30,000 হলো প্রারম্ভিক মজুত পণ্য, এই 2,30,000 হচ্ছে আমার বিক্রয়যোগ্য পণ্যের ব্যয়। এই বিক্রয়যোগ্য পণ্যের ব্যয় থেকে 75,000 টাকা যেটা,
এই 75,000 টাকা যদি আমি মাইনাস করি, বিক্রয়যোগ্য পণ্য যদি 75,000 টাকা মাইনাস করি, তাহলে যে টাকাটা থাকতেছে 1,55,000 টাকা, সেটাও গিয়ে হচ্ছে আমার ক্লোজিং স্টক বা সমাপনী মজুত পণ্য। বুঝতে পারছেন? সবাই হচ্ছে এই অঙ্কটা নিজে নিজে করার চেষ্টা করবেন। তারপর হচ্ছে যে ওপেনিং ইনভেন্টরি, ক্লোজিং ইনভেন্টরি, কস্ট অফ গুডস সোল্ড আর এত এত টাকা, দেন হোয়াট ইজ দ্য অ্যামাউন্ট অফ কস্ট অফ গুডস সোল্ড অ্যাভেলেবল ফর সেল। এই যে কস্ট অফ গুডস অ্যাভেলেবল ফর সেল, এর অর্থ হচ্ছে কি বিক্রয়যোগ্য পণ্যের ব্যয় বের করবেন, বিক্রয়যোগ্য পণ্যের ব্যয়। তো বিক্রয়যোগ্য পণ্যের ব্যয় বের করার দুইটা সূত্র আছে, একটা হলো ওপেনিং ইনভেন্টরি প্লাস পারচেজ, আরেকটা হচ্ছে যে ক্লোজিং ইনভেন্টরি প্লাস কস্ট অফ গুডস সোল্ড। তাহলে এখানে দেখেন ওপেনিং ইনভেন্টরির সাথে হচ্ছে ওপেনিং ইনভেন্টরির সাথে কি নাই, হচ্ছে যে পারচেজ নাই। ওপেনিং ইনভেন্টরি এটাতে বের করা সম্ভব না, কিন্তু ক্লোজিং ইনভেন্টরিতে দেওয়া আছে। এখানে কিন্তু কি আছে, ক্লোজিং ইনভেন্টরি দেওয়া আছে, যে ক্লোজিং ইনভেন্টরি প্লাস হচ্ছে কি কস্ট অফ গুডস সোল্ড। দেখেন ক্লোজিং ইনভেন্টরি প্লাস কস্ট অফ গুডস সোল্ড, এই দুইটা যদি আমরা যোগ করি, ক্লোজিং ইনভেন্টরি আর কস্ট অফ গুডস দুইটা যদি যোগ করি, তাহলে আমরা এটা পাবো, কস্ট অফ গুডস অ্যাভেলেবল ফর সেলটা পাবো। তাহলে ক্লোজিং ইনভেন্টরি কত, 62,000, কস্ট অফ গুডস 1,40,000, তাহলে দুইটা মিলা কত হলো 2,02,000। এই 2,02,000 টাকা হচ্ছে কস্ট অফ গুডস গুডস অ্যাভেলেবল ফর সেল। এটা হচ্ছে সঠিক উত্তর হবে যে 62,000 এবং 1,40,000 টাকা। মজুত পণ্য মূল্যায়নের গুরুত্ব বা উদ্দেশ্য আমরা যদি এখানে আলোচনা করি, সেটা হচ্ছে যে আর্থিক ফলাফল নির্ণয়, টু ডিটারমাইন হচ্ছে যে ফাইন্যান্সিয়াল রেজাল্ট। হ্যাঁ, যে আপনার হচ্ছে যে এই একটা কারবার প্রতিষ্ঠানে হচ্ছে যে আর্থিক ফলাফল বছর শেষে যে লাভ ক্ষতি বের করি, সেই লাভ ক্ষতি হচ্ছে যে সঠিকভাবে হচ্ছে সঠিক এবং পূর্ণাঙ্গ লাভ ক্ষতি বের করা, এবং কারবার প্রতিষ্ঠানে কি পরিমাণ হচ্ছে যে নগদ নগদ আন্তঃপ্রবাহ এবং বহিঃপ্রবাহ ঘটেছে সে সম্পর্কে জানা, কারবার প্রতিষ্ঠানের হচ্ছে আর্থিক অবস্থা জানা, এবং হচ্ছে টু ডিটারমাইন অ্যামাউন্ট অফ ওয়ার্কিং ক্যাপিটাল, এবং হচ্ছে টু ডিটারমাইন হচ্ছে যে কস্ট অফ গুডস সোল্ড, বিক্রিত পণ্যের ব্যয় হচ্ছে যে নির্ণয় করা। এই বিষয়গুলো হচ্ছে যে আমাদের এই মজুত পণ্য মূল্যায়নের হচ্ছে অন্যতম গুরুত্বপূর্ণ উদ্দেশ্য। সেগুলো আপনারা জাস্ট হচ্ছে যে এক নজরে একটু দেখে নেবেন। এখন যে টপিকটা সেটা হচ্ছে যে ইনভেন্টরি হচ্ছে যে ডিসকাস ইনভেন্টরি অ্যাকাউন্টিং সিস্টেম। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস। সেটা হচ্ছে যে কারবার প্রতিষ্ঠানে হচ্ছে যে আপনার বিভিন্ন ধরনের মজুদ হচ্ছে যে আমরা হচ্ছে যে প্রচুর পরিমাণে মজুদ সংগ্রহ করি। ছোট প্রতিষ্ঠান বা বড় প্রতিষ্ঠান, যে প্রতিষ্ঠানই হোক না কেন, প্রতিটা প্রতিষ্ঠান হচ্ছে তার মজুদ পণ্য হচ্ছে সংরক্ষণ করে থাকে, হিসাবে লিপিবদ্ধ করে থাকে। তাহলে বিজনেসেস ইউজ ওয়ান অফ টু অ্যাকাউন্টিং সিস্টেম টু কিপ ট্র্যাক অফ দ্য ইনভেন্টরি। এই যে আপনি মজুদ পণ্য সংরক্ষণের ক্ষেত্রে হচ্ছে যে জাস্ট দুইটা পদ্ধতি হচ্ছে যে অনুসরণ করতে পারেন। আপনি বড় ব্যবসায়ী হন আর ছোট ব্যবসায়ী হন, মজুদ পণ্য হচ্ছে যে অনুসরণের হচ্ছে যে শুধুমাত্র দুইটি পদ্ধতি রয়েছে। দ্য টু অ্যাকাউন্টিং সিস্টেম হচ্ছে কি কি, একটা হচ্ছে যে পারপিচুয়াল ইনভেন্টরি সিস্টেম, আর একটা হচ্ছে পিরিয়ডিক ইনভেন্টরি সিস্টেম। এখানে মানে এই লাইনটা একটু একটু ইয়ে হয়েছে, পারপিচুয়ালের জায়গায় হচ্ছে ইনভেন্টরি হবে। তাহলে আমরা কি জানলাম, যে প্রতিটি কারবার প্রতিষ্ঠান হচ্ছে তার মজুদ পণ্যের হিসাব সংরক্ষণের জন্য দুটি পদ্ধতি হচ্ছে অবলম্বন করে। একটি নাম হচ্ছে পারপিচুয়াল ইনভেন্টরি সিস্টেম, আরেকটি হচ্ছে পিরিয়ডিক্যাল ইনভেন্টরি সিস্টেম। তো পারপিচুয়াল কি, যেটা বাংলা হচ্ছে নিত্য বা অবিরত মজুদ পদ্ধতি, আর একটা হচ্ছে কালান্তিক মজুদ পদ্ধতি। নিত্য বা অবিরত বা পারপিচুয়াল শব্দটি যেমন চিরন্তন, এর অর্থই দাঁড়াচ্ছে কি, যে এটা কন্টিনিউয়াসলি এই মজুদ পণ্যটা হচ্ছে সংরক্ষণ করায়। এই মজুদ পণ্যের হিসাবগুলো হচ্ছে কন্টিনিউয়াসলি আপডেট করা হয়। নামটা শুনে আমরা কিন্তু একটা আইডিয়া করতে পারি। পিরিয়ডিকের বিষয়টা আইডিয়া করতে পারি কি, যে পিরিয়ডিক শব্দের অর্থই হলো যে একটা মেয়াদান্তে, বছর শেষে, একটা পিরিয়ড শেষে হচ্ছে যে এই মজুদ পণ্যের হিসাব হচ্ছে যে সংরক্ষণ করা হয়, বা মজুদ পণ্যের পরিমাণ হচ্ছে জানা যায়। আমরা প্রথমে একটু দেখবো যে পারপিচুয়াল ইনভেন্টরি সিস্টেমটা কি। যে পারপিচুয়াল ইনভেন্টরি সিস্টেম হচ্ছে এমন একটা পদ্ধতি যার মাধ্যমে হচ্ছে একটা ব্যবসা হচ্ছে যে মজুদের প্রতিটি ক্রয় বিক্রয় তথ্য বিস্তারিতভাবে হচ্ছে যে সংরক্ষণ করে থাকে। হুম ফলে হচ্ছে যে কি, দ্য অ্যামাউন্ট অফ ইনভেন্টরি সারপ্লাস ইজ নোন অন রেগুলার বেসিস, যে যেহেতু মজুদের প্রতিটি ক্রয় বিক্রয়ের তথ্য বিস্তারিতভাবে সংরক্ষণ করে থাকে, এবং যখনই ক্রয় হয় বা বিক্রয় হয়, সাথে সাথে হচ্ছে যে মজুদের পরিমাণে হচ্ছে যে হ্রাস বৃদ্ধি ঘটে। তো এর ফলে আমরা হচ্ছে রেগুলারলি যে কোনো মুহূর্তে হচ্ছে যে ইনভেন্টরির প্রকৃত পরিমাণটা হচ্ছে জানতে পারি। অর্গানাইজেশন দ্যাট বাই এন্ড সেল হাই ভ্যালু প্রোডাক্টস ইন লিমিটেড কোয়ান্টিটিস, বলতেছে যে প্রতিষ্ঠানগুলো সাধারণত হচ্ছে বড় প্রতিষ্ঠান, যেগুলো হচ্ছে যে হাই ভ্যালু প্রোডাক্ট উৎপাদন করে লিমিটেড এডিশন এবং লিমিটেড হচ্ছে কোয়ান্টিটি, তারা হচ্ছে এই পারপিচুয়াল ইনভেন্টরি সিস্টেমটা হচ্ছে যে ফলো করে। যেমন হচ্ছে যে যেগুলো হচ্ছে যে আপনার যে প্রতিষ্ঠানগুলো কার উৎপাদন করে,
তারপরে ফার্নিচার উৎপাদন করে, যাদের হচ্ছে হাই ভ্যালু প্রোডাক্ট উৎপাদন করে, তারা হচ্ছে পারপিচুয়াল ইনভেন্টরি সিস্টেমটা ফলো করে থাকে। আমি সেকেন্ড ক্লাসে এই টপিক নিয়ে একটু বলেছিলাম, সেটা হচ্ছে যে যেমন অনেক জায়গা আছে যেগুলো বড় বড় সুপার শপ বা হচ্ছে যে স্বপ্ন বা আরো যে সুপার শপ গুলো রয়েছে, সেখানে দেখবেন যে আমরা পণ্য কেনার পরে কিন্তু পণ্যগুলোকে তারা কি করে, স্ক্যানিং করে হচ্ছে একটা বিল রেডি করে। তাহলে এই স্ক্যানিং এর মাধ্যমে হচ্ছে যে আম, তারা এই যে পণ্যটা তারা সেল করলো, এই সেলের সাথে সাথে কিন্তু তাদের ইনভেন্টরিটা কিন্তু যে ডিক্রিজ হচ্ছে, ইনভেন্টরি যে কমে যাচ্ছে, এটা কিন্তু এখানে আপডেট হতে থাকে। অর্থাৎ একটা সেল হচ্ছে, একটা প্রোডাক্ট যে ইনভেন্টরি থেকে কমে গেছে সেটা সাথে সাথে হচ্ছে আপডেট হয়ে যাচ্ছে। তো এটা হচ্ছে পারপিচুয়াল ইনভেন্টরি একটা সিস্টেম। আবার ইন দিস মেথড একটা জিনিস বলতেছে, দ্য কস্ট অফ গুডস সোল্ড ইজ ডিটারমাইন্ড ওয়েন এভার এ সেল ইজ মেড। এই যে এই জিনিসটা হচ্ছে যে খুবই গুরুত্বপূর্ণ, যে পারপিচুয়াল ইনভেন্টরি সিস্টেমে, কি, যে যখনই হচ্ছে আপনার কি হবে, আহ, যখনই হচ্ছে আপনি সেল করবেন, whenever a সেল ইজ মেড, যখনই আপনি সেল করবেন সাথে সাথে আপনাকে কস্ট অফ গুডস সোল্ড কি করতে হবে, বের করতে হবে। পারপিচুয়াল ইনভেন্টরি সিস্টেমে যখনই পণ্য বিক্রি করা হয়, সাথে সাথে হচ্ছে যে তার বিক্রিত পণ্যের ব্যয় হচ্ছে কিন্তু বের করে ফেলা হয়। তাহলে এখানে যে মূল বিষয় কি, যে প্রতিটা ক্রয় বিক্রয়ের তথ্য বিস্তারিতভাবে সাথে সাথে হচ্ছে সংরক্ষণ করা হয়, এবং হচ্ছে ইনভেন্টরি তথ্য হচ্ছে যে রেগুলার বেসিসে জানা যায়, এবং হচ্ছে যে যখনই হচ্ছে বিক্রয় হয়, তখনই হচ্ছে এটা বিক্রিত পণ্যের ব্যয়ও বের করতে হয়। এই পারপেচুয়াল ইনভেন্টরি হচ্ছে যে খুবই ব্যয়বহুল, এবং হচ্ছে যে আপনার পারপেচুয়ালি এই ইনভেন্টরি সিস্টেমটা হচ্ছে যে জটিল। কিন্তু এই পারপেচুয়াল ইনভেন্টরি সিস্টেম যারা ব্যবহার করে, তাতে করে কি হয়, ইনভেন্টরির উপর নিয়ন্ত্রণ ব্যবস্থা সঠিক থাকে, এবং হচ্ছে যে রেগুলার বেসিস হচ্ছে যে তথ্য পাওয়া যায়, আপ টু ডেট তথ্য থাকে। তারপর হচ্ছে যে পিরিয়ডিক হচ্ছে যে ইনভেন্টরি সিস্টেম, সেখানে হচ্ছে যে এটা হচ্ছে যে পারপেচুয়াল ইনভেন্টরি সিস্টেমের পুরোটা একটু বিপরীত। যে কারবার প্রতিষ্ঠান হচ্ছে যে একটা নির্দিষ্ট মেয়াদ আনতে হচ্ছে যে তার কি করে, যে কস্ট অফ গুডস সোল্ড হচ্ছে যে বা বিক্রিত পণ্যের ব্যয়ের হচ্ছে যে পরিমাণ নির্ণয় করে, তাকে যে পিরিয়ডিক ইনভেন্টরি সিস্টেম বলে। যেখানে আমরা হচ্ছে যে প্রতিটা পণ্য ক্রয় বিক্রয়ের সাথে সাথে হচ্ছে যে এটা হচ্ছে যে লিপিবদ্ধ করে ফেলি, তথ্য সংরক্ষণ করে। সেখানে পিরিয়ডিক ইনভেন্টরি সিস্টেম বলতেছে যে একটা নির্দিষ্ট মেয়াদ শেষে কারবার প্রতিষ্ঠানে কি পরিমাণ হচ্ছে যে আমাদের ইনভেন্টরি আছে, সেটার হচ্ছে যে কোয়ান্টিটি নিরূপণ করা হয়, এবং বছর শেষে বা হচ্ছে একটা নির্দিষ্ট মেয়াদ শেষে হচ্ছে যে সেই কস্ট অফ গুডস বা বিক্রিত পণ্যের ব্যয় হচ্ছে যে নিরূপণ করা হয়। তাহলে এখানে হচ্ছে যেগুলো হচ্ছে ছোট ছোট প্রতিষ্ঠান, এই পিরিয়ডিক ইনভেন্টরি সিস্টেমে যেগুলো ছোট ছোট প্রতিষ্ঠান, তারা হচ্ছে পিরিয়ডিক ইনভেন্টরি সিস্টেম হচ্ছে ফলো করে। এটা হচ্ছে যে খুব আপনার হচ্ছে যে খুব কম ব্যয়বহুল, কারণ এখানে হচ্ছে খুব বেশি তথ্য হচ্ছে যে আপনাকে সংরক্ষণ করতে হয় না। একটা নির্দিষ্ট হিসাব মেয়াদ শেষে আপনি যে জাস্ট হচ্ছে ক্যালকুলেট করলেন যে এই মেয়াদের আগে আমার কাছে কি পরিমাণ ইনভেন্টরি ছিল, আর এখন হচ্ছে আমার কাছে কি পরিমাণ ইনভেন্টরি আছে। সো জাস্ট এর মাঝখানে হচ্ছে যে আর কোনো তথ্য আপনাকে সংরক্ষণ করতে হয় না। তাহলে আমরা কি শিখলাম, যে পারপিচুয়াল ইনভেন্টরি সিস্টেমে যেখানে কন্টিনিউ আমরা তথ্য কি করবো, আপডেট করব পণ্য ক্রয় বিক্রয়ের সাথে সাথে। আর পিরিয়ডিক হচ্ছে যে একটা নির্দিষ্ট মেয়াদ শেষে হচ্ছে যে আমরা হচ্ছে যে ইনভেন্টরির কি পরিমাণ ইনভেন্টরি আছে সেটা জানবো, এবং হচ্ছে যে এই নির্দিষ্ট মেয়াদ শেষে হচ্ছে যে ওই কস্ট অফ গুডস সোল্ড বা বিক্রিত পণ্যের ব্যয় হচ্ছে যে নিরূপণ করব। হাউ মেনি টাইপস অফ ইনভেন্টরি ডু এ ম্যানুফ্যাকচার এন্ড ইনভেন্টরি ট্রেডার হ্যাভ, এন্ড হোয়াট আর দে? এইটা আরেকটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। সেটা হচ্ছে যে একজন উৎপাদনকারীর, হ্যাঁ, মজুদ, আরেকজন হচ্ছে যে মজুদকারীর মজুদ, সেটার মধ্যে আসলে কি কি এবং পার্থক্য কি কি। একজন উৎপাদনকারী হচ্ছে যে তার পণ্য উৎপাদন করার জন্য যে পরিমাণ হচ্ছে যে ম্যাটেরিয়ালস এবং সাপ্লাইজ ব্যবহার করে, এবং এই ম্যাটেরিয়ালস এবং সাপ্লাইজ ব্যবহার করে যে পণ্যটা অলরেডি উৎপাদন সে করে ফেলছে, এই সবগুলা পণ্য হচ্ছে যে উৎপাদনকারীর মজুদ। কি কি বলেছি, যে উৎপাদনকারী হচ্ছে যে তার পণ্য উৎপাদন করার জন্য যে পরিমাণ হচ্ছে যে সাপ্লাইস এবং ম্যাটেরিয়ালস হচ্ছে ব্যবহার করে, এবং এই সাপ্লাইস এবং ম্যাটেরিয়ালস ব্যবহার করে যে পণ্য অলরেডি উৎপাদন করে ফেলছে, এই সবগুলোই হচ্ছে উৎপাদনকারীর মজুদ। উম, এই উৎপাদনকারীর মজুদকে হচ্ছে সাধারণত আমরা হচ্ছে যে তিন ভাগে ভাগ করি। কি কি বিষয়, একটা হচ্ছে যে কাঁচামালের মজুদ, আর চলতি কার্যের মজুদ, এবং হচ্ছে যে ফিনিশ গুডস বা সমাপ্ত পণ্য। যে কাঁচামালের মজুদ বা র মেটেরিয়াল জিনিসটাকে, যে উৎপাদন প্রক্রিয়ায় ব্যবহৃত উৎপাদনের মূল যে উপাদান, হ্যাঁ, যে আপনি যখন কোনো কিছু উৎপাদন করবেন, এই উৎপাদন করার জন্য যেই উপাদানটা একদম প্রয়োজন, যেটা ছাড়া উৎপাদনটা হবেই না, সেটা হচ্ছে যে তার যে র মেটেরিয়াল। যেমন খুব সিম্পলি বললে, আপনি যদি হচ্ছে যে ম্যাঙ্গো জুস উৎপাদন করতে চান, তাহলে ম্যাঙ্গো জুসের মূল উপাদান কি, ম্যাঙ্গো। আম ছাড়া তো আপনি আমের জুস উৎপাদন করতে পারবেন না। এখন অনেকে হয়তো বলতে পারবে যে বাংলাদেশে তো হচ্ছে যে পেঁপে, কুমড়া এগুলো দিয়ে আমের জুস করে, মনে করেন একটা ফ্লেভার দিয়ে দেয়, তারপরে এই কুমড়াই হয়ে যায় আমের জুস। ওটা না। আমরা যদি অনেস্ট ওয়েতে চিন্তা করি, যে একটা ভালো আমের জুস করতে গেলে কিন্তু আমেরই প্রয়োজন, তাহলে এই আমটা হচ্ছে কি তার র মেটেরিয়াল।
যেমন একটা টেলিভিশন তৈরি করতে গেলে কি লাগবে, তার একটা ডিসপ্লে প্যানেল লাগবে, চেসিস লাগবে। সো এইগুলো হচ্ছে যে র মেটেরিয়াল। চলতি কার্যের মজুদ বা ওয়ার্ক ইন প্রগ্রেস ইনভেন্টরি কি, যেটা হচ্ছে যে কাঁচামালের পর্যায়ে সে অতিক্রম করে ফেলছে, এখন হচ্ছে যে সে চূড়ান্ত পণ্য হওয়ার অপেক্ষায় আছে, কিন্তু সে এখন হচ্ছে যে সমাপ্ত পণ্য হিসেবে পরিগণিত হয় নাই, বা তাকে হচ্ছে ফিনিশ গুডস হিসেবে কাউন্ট করা হয় নাই। এই ধরনের পণ্যকে আমরা বলবো হচ্ছে যে চলতি কার্যের মজুদ। যেমন একটা প্রোডাক্টের যদি মানে আপনি 100টা টেলিভিশন তৈরি করবেন, এর 50% কাজ শেষ, হ্যাঁ, এখন 50% কাজ শেষ, আপনি তো এটাতে বিক্রি করতে পারবেন না, তার মানে এই পণ্যটা কিন্তু বিক্রয় উপযোগী না। কিন্তু এই পণ্যটা আবার হচ্ছে তার কাঁচামালের পর্যায়ে না, কারণ সে অলরেডি 50% কাজ শেষ হয়ে গেছে। তাহলে যে পণ্যটা কাঁচামালের পর্যায়েও না, আবার হচ্ছে বিক্রয় উপযোগীও না, এই ধরনের পণ্যকে আমরা কি বলবো, ওয়ার্কিং প্রসেস ইনভেন্টরি। এরপর হচ্ছে যে তৈরি পণ্যের মজুদ, এটা হচ্ছে যে একেবারে সমস্ত কাজকর্ম শেষ, সমস্ত প্রক্রিয়া শেষ, এই পণ্যটা এখন জাস্ট হলো আপনি বাজারে নিয়ে বিক্রি করে দেবেন। অর্থাৎ যে পণ্যটা হচ্ছে যে বিক্রয় উপযোগী, হ্যাঁ, সমস্ত প্রক্রিয়া শেষে যে পণ্যটা বিক্রয় হবে সেটাই ফিনিশ কোর্স। তো উৎপাদকের মধ্যে হচ্ছে যে আরো দুইটা আছে, এর মধ্যে একটা হলো প্যাকেজিং ইনভেন্টরি, একটা হচ্ছে মেইনটেনেন্স, রিপেয়ার এন্ড অপারেশনস ইনভেন্টরি। এই দুইটা বিষয়, এই মূলত উপরে যে তিন ধরনের মজুদ, এটি হলো ম্যানুফ্যাকচারিং ইনভেন্টরি। এছাড়া দুইটা হচ্ছে যে ও প্রয়োজন সাপেক্ষে কোনো কোনো কোম্পানি হচ্ছে এই দুই ধরনের ইনভেন্টরি হচ্ছে যে মেনটেন করে। মজুদ পণ্যের ব্যবসায়ী মজুদের ধরন, যারা হচ্ছে মজুদদার, আমরা অবশ্য বলি না যে হয়তো স্টক করে, সে হচ্ছে যে মাল কিনে এগুলা স্টক করে দেয়, যখন দাম বাড়ে তখন এগুলো হচ্ছে বিক্রি করে। তো এরকম মজুদ পণ্যের ব্যবসায়ের কিছু মজুদ থাকে, যেমন হচ্ছে যে যে কোম্পানির হাতে বিক্রি উপযোগী উপকরণ এবং সমাপ্ত পণ্য সমষ্টি। যে কোম্পানির কাছে হচ্ছে যে বিক্রি উপযোগী উপকরণ, যে পণ্যটা চাইলে কোম্পানি বিক্রি করে দিতে পারে, এবং আবার অনেক কিছু আছে যে অলরেডি সেটা হচ্ছে একদম ফিনিশ করছে, এটাতে আর কোনো হাত দেওয়ার কিছু নাই, কোম্পানি জাস্ট বিক্রি করে দেবে। এখন এই সবগুলো পণ্য হচ্ছে যে যদি কোম্পানি যদি সে বিক্রয় না করে যদি তার কাছে স্টক করে রাখে, সেটা হচ্ছে কি ও এক ধরনের মজুদ। তো সাধারণত হচ্ছে যে মজুদ পণ্যের যারা ব্যবসায়ী, তারা হচ্ছে দুই ধরনের পণ্য নিয়ে হচ্ছে যে এই ব্যবসাটা করে থাকে, একটা হলো র মেটেরিয়াল, একটা ফিনিশ গুডস। এখানে কোনো ওয়ার্কিং প্রসেস নাই, কারণ সে তো আর এখানে উৎপাদন করতেছে না। তো র মেটেরিয়ালটা হচ্ছে যে উৎপাদনকারীর কাছ থেকে সে হচ্ছে যে কাঁচামাল সংগ্রহ করে আবার সেটা বিক্রয় করে। যেমন ধরেন আহ বাংলাদেশে অনেকে আছে যারা শুধু সুতা আমদানি করে, চায়না থেকে হচ্ছে কি করলো, যে সুতা আমদানি করলো। তো এই সুতা আবার কি কাজে লাগে, কাপড় তৈরির কাজে লাগে। তো গার্মেন্টসের যারা মালিক তারা কি করলো, আবার সুতা কিনলো। তাহলে যিনি হচ্ছে যে শুধুমাত্র সুতা আমদানি করতেছে, সেই সুতাটা আবার হচ্ছে যে বিক্রি করতেছে, সেই সুতাটা কিনে কি করলো, সে মজুত করে রাখলো। যখন হচ্ছে যে সুতার দাম বেড়ে গেল, তখন সে হচ্ছে যে কি করলো, ওই গার্মেন্টস এর মালিকদের কাছে হচ্ছে যে সুতাটা বিক্রি করলো। তাহলে শুধুমাত্র র মেটেরিয়াল ইনভেন্টরি দিয়েও একজন কাঁচা কি করতে পারে, মজুতদারি করতে পারে। আবার অনেকে আছে যেটা তৈরি পণ্যের মজুদ, এটা তো খুব কমন, সেটা হচ্ছে যেমন ধরেন সয়াবিন তেল, হ্যাঁ, আমরা সব শুনি না যে বড় বড় কোম্পানি বা গ্রুপ গুলো কি করে, সয়াবিন তেল হচ্ছে স্টক করে রেখে দেয়, হ্যাঁ, যখন হচ্ছে সয়াবিন তেলের দাম বাড়ে তখন হচ্ছে এটা মার্কেটে ছেড়ে দেয়। তাহলে এই যে মজুতদারি ব্যবসা, এটা হচ্ছে র মেটেরিয়ালেরও মজুত করতে পারে, আবার হচ্ছে ফিনিশ গুডস এর মজুত করে হচ্ছে ব্যবসা করতে পারে। অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজেস অফ পারপেচুয়াল ইনভেন্টরি এন্ড পিরিয়ডিক্যাল ইনভেন্টরি সিস্টেম, এগুলো আপনারা একটু পড়ে নেবেন। সুবিধা অসুবিধা কি আমরা অলরেডি বলেছি, সেটা হচ্ছে যে পারপেচুয়ালের ক্ষেত্রে রিয়েল টাইম ইনভেন্টরি ব্যালেন্স, যে একদম সঠিক সময়ে, একদম যথাযথ সময়ে, যেটাকে বলা যায় যে রিয়েল টাইম ইনভেন্টরি সিস্টেম, যে এই মুহূর্তে কি পরিমাণ হচ্ছে যে আমার কাছে ইনভেন্টরি আছে, সেটা সেটা জানার যে হচ্ছে যে সুবিধা, এটা হচ্ছে পারপেচুয়াল ইনভেন্টরি আপনাকে দিবে। বেটার কন্ট্রোল ওভার ইনভেন্টরি, হচ্ছে যে এই ইনভেন্টরি সিস্টেম হচ্ছে যে নিয়ন্ত্রণ ব্যবস্থা খুবই পাকাপোক্তভাবে থাকে। তো এই জিনিসগুলো আপনারা একটু পড়ে নেবেন। হ্যাঁ, তবে এর সাথে সাথে হাই কস্ট, কমপ্লিকেটেড, খুব জটিল এই ইনভেন্টরি সিস্টেমটা ম্যানেজ করা, এবং এর সাথে টেকনোলজির অনেক ব্যাপার থাকে। হ্যাঁ, তো ওভার ডিপেন্ডেন্স অন টেকনোলজি, এবং হচ্ছে যে এটা যথেষ্ট কমপ্লেক্স। পিরিয়ডিক ইনভেন্টরি সিস্টেমের সুবিধা হলো যে এখানে খুব বেশি তথ্য সংরক্ষণ করতে হয় না, বছর শেষে তথ্য সংরক্ষণ করতে হয়, তার জন্য এখানে হচ্ছে লো কস্ট অ্যান্ড সিম্পল টু মেনটেন। ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে যে কোনো রিয়েল টাইম ইনফরমেশন পাবেন না, জাস্ট একটা নির্দিষ্ট বছর শেষে আপনি জানতে পারবেন যে আপনার কাছে কি পরিমাণ হচ্ছে যে স্টক আছে। আবার এখানে একটা পিরিয়ডিক ইনভেন্টরি সমস্যা হলো যে আপনি যেহেতু আপনার কাছে রিয়েল টাইম ইনফরমেশন নাই, তখন যে কোনো সময় হঠাৎ করে আপনার কি হতে পারে, আপনার মজুত পণ্য হচ্ছে যে শেষ হয়ে যেতে পারে, সেখানে তখন হচ্ছে আপনার ব্যবসা করা একটু কঠিন হয়ে যাবে। তো এই কিছু বিষয় রয়েছে, যেটা হচ্ছে পিরিয়ডিক্যাল ইনভেন্টরি সিস্টেমের হচ্ছে যে অসুবিধা। শো দ্য ডিস্টিংকশন বিটুইন পারপেচুয়াল ইনভেন্টরি সিস্টেম এন্ড পিরিয়ডিক ইনভেন্টরি সিস্টেম। দেখেন কালান্তিক মজুত পদ্ধতি বা অবিরত মজুত পদ্ধতির মধ্যে পার্থক্যটা কি, সেটা হচ্ছে আমি অলরেডি কথা বলে ফেলেছি যে কালান্তিকে কি করবে, যে মজুদের প্রতিটা ক্ষয় বিক্রয় তথ্য বিস্তারিতভাবে সে সংরক্ষণ করবে। হুম, কিন্তু কালান্তিক মজুদ পদ্ধতিতে সে কিন্তু বিস্তারিত তথ্য সংরক্ষণ করবে না। অবিরত মজুদ পদ্ধতিতে হচ্ছে যে নিয়মিত মজুদ পণ্য হিসাব রাখা হয় একদম রেগুলার বেসিসে, আর এই কালান্তিক হচ্ছে নির্দিষ্ট একটা সময় শেষে হচ্ছে যে মজুদ হিসাব রাখা হয়। আর এখানে মেইন যে পার্থক্যটা সেটা হচ্ছে যে
অবিরত মজুদ পদ্ধতিতে যদি কেউ হিসাব সংরক্ষণ করে তাহলে ক্রয়কে হচ্ছে ক্রয় হিসেবে লিপিবদ্ধ না করে কি হিসেবে করবে, মজুদ পণ্য বা মার্চেন্ডাইজ ইনভেন্টরি হিসেবে হচ্ছে যে এখানে লিপিবদ্ধ করবে। আমি আবারও বলতেছি, অবিরত মজুদ পদ্ধতিতে যদি কেউ মজুদ পণ্য সংরক্ষণ করে থাকে তাহলে ক্রয় ক্রয়কে ক্রয় পরিবহন, ক্রয় ফেরত এগুলোকে হচ্ছে যে স্ব নামে না লিখে মজুদ পণ্য নামে হচ্ছে যে ডেবিট ক্রিয়েট করবে। আর কালান্তিকে করলে যেভাবে আমরা করে আসছি, যে ক্রয়কে ক্রয় হিসেবে লিপিবদ্ধ করা, ক্রয় ফেরতকে ক্রয় ফেরত নামে লেখা, সেটা সেভাবে হচ্ছে চলবে। তারপর হচ্ছে যে এখানে একটা আমরা ম্যাথ দেখি যে এ কোম্পানি ইউজেস এ পারপিচুয়াল ইনভেন্টরি সিস্টেম। ওকে, একটা কোম্পানি পারপিচুয়ালের মাধ্যমে পারপিচুয়াল ইনভেন্টরি সিস্টেমে সে তার মজুদ পণ্যের হিসাব সংরক্ষণ করে। which statement best describes how and when the company records the cost of goods sold and inventory? যদি সে পারপিচুয়াল ইনভেন্টরি সিস্টেম ফলো করে তাহলে কখন হচ্ছে একটা কোম্পানি হচ্ছে কস্ট অফ গুডস সোল্ড হচ্ছে রেকর্ড করবে। তাহলে আমরা কিন্তু অলরেডি জিনিসটা একটা মাথায় নেন, যখনই পারপিচুয়ালের কথা আসবে তখন মাথায় আসবে যে যখনই বিক্রয় হবে তখনই কস্ট অফ গুডস সোল্ড হচ্ছে লিপিবদ্ধ করতে হবে, তাই না? পারপিচুয়ালে কিন্তু আমরা পড়ে আসছি অলরেডি যে যখনই হচ্ছে যে আপনার বিক্রয় হবে তখনই হচ্ছে কস্ট অফ গুডস সোল্ড বের করতে হবে। তাহলে আমরা এখানে 4টা অপশন পরে বের করব যে কোন অপশনে যে পণ্য বিক্রয়ের সাথে সাথে হচ্ছে বিক্রিত পণ্যের ব্যয় বের করার কথা বলতেছে, সেটাই উত্তর হবে। তাহলে কস্ট অফ গুডস সোল্ড এন্ড ইনভেন্টরি আর বোথ আপডেটেড অনলি এট দ্য এন্ড অফ দ্য ইচ পিরিয়ড। মানে একটা নির্দিষ্ট মেয়াদ শেষে না, তাহলে তো আমাদের কথা মিললো না। 2 নম্বর বলতেছে কস্ট অফ গুডস সোল্ড ইজ রেকর্ডেড কন্টিনিউয়াসলি এট ইচ সেল এন্ড ইনভেন্টরি ইজ অ্যাডজাস্টেড সাইমultaneously এন্ড দ্যাটস দ্য আনসার। যে বলতেছে যে কস্ট অফ গুডস সোল্ড ইজ রেকর্ডেড কন্টিনিউয়াসলি এট ইচ সেল, প্রতিটা বিক্রয়ের পরে হচ্ছে যে একদম কন্টিনিউয়াসলি অবিরতভাবে হচ্ছে কি করতেছে, বিক্রিত পণ্য বের করতেছে, সাথে সাথে বিক্রিত পণ্য বের করতেছে। এটাই হচ্ছে পারপিচুয়াল ইনভেন্টরি সিস্টেমের মূল কাজ। তাহলে আমাদের উত্তর এখানে কি বি। হোয়াট ইজ ফ্রেট কস্ট? পরিবহন খরচটা কি? পরিবহন খরচটা কি যে আমরা জানি যে ক্রেতার নিকট পণ্য পৌঁছানোর যে পরিবহন ব্যয়, এটা কে বহন করবে, ক্রেতা না বিক্রেতা? তা অবশ্যই কই থাকবে, বিক্রয় শর্ত উল্লেখ থাকতে হবে। যে এখন আপনি রেলপথ, সড়কপথ, জাহাজে যেভাবে হচ্ছে পণ্য হচ্ছে আপনি পরিবহন করুক না কেন, পরিবহন কর্তৃপক্ষ হচ্ছে যে যখনই হচ্ছে যে সে বিল করবে, বিল করার সময় সে দেখবে যে বিক্রয় শর্তে কি উল্লেখ আছে, এই পরিবহন খরচটা কি ক্রেতা বহন করবে না বিক্রেতা বহন করবে, সেই অনুযায়ী হচ্ছে যে পরিবহন খরচটা হচ্ছে ঠিক করা হবে। তাহলে এইখানে হচ্ছে যে বিক্রয় শর্তটা হচ্ছে মেইন একটা জিনিস। তাহলে আমরা যদি দেখি যে বিক্রয় শর্ত হচ্ছে দুই ধরনের ব্যবসাতে, একটা এফওবি শিপিং পয়েন্ট, একটা এফওবি ডেস্টিনেশন। এটা একটা বিস্তারিত আমরা আজকে একদম ক্লিয়ার হয়ে যাব। আমি যদি এটা আলোচনা করেছিলাম এফওবি শিপিং পয়েন্ট, এফওবি ডেস্টিনেশন নিয়ে প্রথম ক্লাসে, দ্বিতীয় ক্লাসে, সেখানে দেখেন আমার বানানটা একটু ভুল হয়ে গেছে, ডেজিটিনেশন হয়ে গেছে, ডেস্টিনেশন হবে। আচ্ছা, দেখেন পণ্য ক্রয়ের পর স্বাভাবিকভাবে হচ্ছে যে পণ্যের মালিকানা ক্রেতার নিকট চলে যাবে, একদম সিম্পল। যে পণ্য কিনছে তার মালিকানা তার সাথে সাথে, আপনি যদি দোকান থেকে একটা জিনিস কিনেন, টাকা দিলেন, সাথে সাথে কিন্তু পণ্যের মালিকানা আপনার হয়ে গেল, তাই না? ফলে ক্রেতাই উক্ত পণ্যের পরিবহন বহন করে। দেখেন বিষয়টা, যে পণ্য ক্রয়ের পর স্বাভাবিকভাবে পণ্যের মালিকানা ক্রেতার নিকট চলে যায়, ফলে ক্রেতাই উক্ত পণ্যের পরিবহন ব্যয় বহন করে। তবে বর্তমান প্রতিযোগিতামূলক ব্যবসায় জগতে বিক্রয় বৃদ্ধি, ক্রেতার সন্তুষ্টি এবং চুক্তি শর্ত অনুযায়ী বিক্রেতাও পরিবহন ব্যয় হচ্ছে কি পরিশোধ করতে পারেন। যে মূল বিষয়টা হচ্ছে যে এখানে পণ্য ক্রয়ের পরে পণ্যের মালিকানা ক্রেতার কাছে চলে যাবে, তাহলে স্বাভাবিকভাবে পণ্য ক্রেতাই কি করবে, পরিবহন ব্যয় বহন করবে। এখন আমি যদি একটা পণ্য কিনি, সেই পণ্য হচ্ছে ঢাকা থেকে যদি এখানে নিয়ে আসি, ঢাকা থেকে আমি মনে করেন একটা উত্তরবঙ্গের কোন একটা জেলাতে নিয়ে আসলাম, তাহলে সেই জায়গাতে কি হবে যে আপনার এখানে যেহেতু পণ্যটা আমি কিনছি, অনলাইনে অর্ডার দিলাম, তাহলে কুরিয়ার খরচটা আমাকে দিতে হবে, ক্রয় পরিমাণটা আমার, এটা খুব স্বাভাবিক। কিন্তু বর্তমান প্রতিযোগিতার বাজারে যে অনেক সময় কি ক্রেতাকে আকৃষ্ট করার জন্য, আরো বেশি সেল বাড়ানোর জন্য বিক্রেতাও কি করে মাঝে মধ্যে হচ্ছে যে বলে যে কুরিয়ার খরচটা ভাই দিতে হবে না, আমরাই আপনাকে দিয়ে দেবো, ঠিক আছে, আপনি গেলে অর্ডার করেন। তো এরকম অনেক ক্ষেত্রে কি হয়, বিক্রেতা হচ্ছে পরিবহন ব্যয় বহন করে। এখন কোন কোন মানে কি কি শর্ত থাকলে পরিবহন ব্যয় কে বহন করবে এবং কার জন্য হিসাব রক্ষণ প্রক্রিয়া কি হবে, সেই বিষয় সম্পর্কে আমরা হচ্ছে একটা জানবো পরবর্তী আমাদের স্লাইড গুলোতে। দেখেন এফওবি শিপিং পয়েন্ট জিনিসটা কি? দিস ইজ এ সেলস কন্ডিশন। দ্য ফুল ফর্ম অফ এফওবি শিপিং পয়েন্ট ইজ ফ্রি অন বোর্ড শিপিং পয়েন্ট, which means that the seller will deliver the goods to the shipping point and the buyer will bear the transportation cost of the goods. যে এখানে হচ্ছে কি যে এফওবি শিপিং পয়েন্ট হচ্ছে কি একটা বিক্রয় শর্ত। ওকে, আমরা বুঝলাম যে এফওবি শিপিং পয়েন্ট হচ্ছে একটা বিক্রয় শর্ত। এর ফুল মিনিং কি? ফুল মিনিং হচ্ছে যে এটা একটা ফ্রি অন বোর্ড শিপিং পয়েন্ট। এর অর্থ হচ্ছে যে সেলার হচ্ছে শিপিং পয়েন্ট পর্যন্ত হচ্ছে পণ্যটা পৌঁছে দিবে। দেখেন বিষয়টা,
এফওবি শিপিং পয়েন্টের মূল কথা হচ্ছে যে সেলার হচ্ছে শিপিং পয়েন্ট পর্যন্ত হচ্ছে পণ্যটা পৌঁছে দিবে। শিপিং পয়েন্টে পণ্যটা পৌঁছে দেওয়ার পর পণ্যের যে পরিবহন খরচ এবং পণ্যের যে দায় দায়িত্ব, পণ্যের যে রিস্ক, সবই হচ্ছে বায়ারের হয়ে যাবে। তাহলে শিপিং পয়েন্টের মূল একটা জিনিস কি, শিপিং পয়েন্ট যদি শর্ত থাকে তাহলে এখানে কিন্তু বায়ার হচ্ছে পরিবহন খরচটা বহন করবে। ঠিক আছে, শিপিং পয়েন্টের ক্ষেত্রে আপনার হচ্ছে বায়ার, এখানে দেখেন লিখে দিই যে শিপিং পয়েন্টের ক্ষেত্রে হচ্ছে যে বায়ার, বায়ার হচ্ছে আপনার এখানে পরিবহন খরচটা বহন করবে। এটা এটা হচ্ছে যে মূল কথা এখানে। শিপিং পয়েন্টের ক্ষেত্রে এটা লেখা একটু কঠিন। শিপিং পয়েন্টের মূল জিনিসটা হচ্ছে যে বায়ার হচ্ছে পরিবহন খরচটা হচ্ছে বহন করবে। ওকে, এরপর যেহেতু বায়ার পরিবহন খরচটা বহন করবে, তাহলে পণ্যের এই যে সমুদ্র যাত্রাপথে বা পণ্যটা পৌঁছানোর ক্ষেত্রে সেখানে হচ্ছে যে যাবতীয় দায় দায়িত্ব, রেসপন্সিবিলিটি, রিস্ক সবই হচ্ছে বায়ারের। তাহলে সেলারের কাজটাকে, সেলারের কাজটা হচ্ছে যে শিপিং পয়েন্ট পর্যন্ত, শিপিং পয়েন্ট যেই স্থান থেকে হচ্ছে শিপটা ডিপার্চার করবে বা হচ্ছে যে যেই ক্যারিয়ারের মাধ্যমে সে হচ্ছে পণ্যটা পাঠাবে, সেটা ডিপার্চার করবে, সেই প্লেস প্লেস পর্যন্ত হচ্ছে পণ্যটা পৌঁছে দেওয়া এবং এটাকে লোড করা, পণ্যটাকে লোড করা, এই লোড করা পর্যন্ত যে খরচটা বা যে দায় দায়িত্বটা সেটা সেলারের। এরপর একবার যখন পণ্যটা হচ্ছে শিপমেন্ট হয়ে গেছে তখন যাবতীয় দায় দায়িত্ব হচ্ছে বায়ারের। এটি হচ্ছে এই এফওবি শিপিং পয়েন্টের মূল শর্ত। এফওবি ডেস্টিনেশনের ক্ষেত্রে কিন্তু টোটালি আলাদা। এফওবি ডেস্টিনেশনের ক্ষেত্রে বিষয়টা হচ্ছে যে এখানে শুধুমাত্র জাহাজে পণ্যটা পৌঁছে দিলে হবে না। হ্যাঁ, এফওবি ডেস্টিনেশনের ক্ষেত্রে হচ্ছে যে এটাও একটা সেলস টার্ম, বিক্রয় শর্ত। এর মানে হচ্ছে ফ্রি অন বোর্ড ডেস্টিনেশন। এর মানে হচ্ছে সেলার হচ্ছে যে বায়ারের যে মানে ডেস্টিনেশন, বায়ারের যে বিজনেস সেন্টার, অ্যাকচুয়াল বিজনেস সেন্টার যেখানে বায়ার হচ্ছে পণ্যটা দেখতে চায়, সেইখানে হচ্ছে পণ্যটা পৌঁছে দিতে হবে। সেইখানে পণ্যটা পৌঁছে দিতে গিয়ে এই যে পরিবহন খরচ, এটা হচ্ছে সেলার বহন করবে। ডেস্টিনেশনের ক্ষেত্রে বায়ারের নির্দিষ্ট ডেস্টিনেশনে পণ্যটা পৌঁছানোর ক্ষেত্রে যে পরিবহন খরচ, এটা সেলার বহন করবে। এবং এই যে পণ্যটা পৌঁছানোর ক্ষেত্রে যাত্রাপথে যত ধরনের রিস্ক বা দায় দায়িত্ব আছে সবগুলাই হচ্ছে যে সেলারের। বায়ার শুধু হচ্ছে তার নির্দিষ্ট স্থানে হচ্ছে যে পণ্যটা সে রিসিভ করবে, কিন্তু এর আগ পর্যন্ত, রিসিভ করার আগ পর্যন্ত যত ধরনের খরচ এবং দায় দায়িত্ব সবই হচ্ছে সেলারের। হুম তাহলে আমরা এখানে কি বুঝলাম, যে ডেস্টিনেশনের ক্ষেত্রে হচ্ছে যে আপনার খরচ এবং হচ্ছে যে রেসপন্সিবিলিটি হচ্ছে যে যে এটা হচ্ছে সেলারের, এটা হচ্ছে সেলারের। ডেস্টিনেশনের ক্ষেত্রে পরিবহন খরচ, ডেস্টিনেশনের ক্ষেত্রে হচ্ছে পরিবহন খরচ হচ্ছে যে সেলার দিবে। ঠিক আছে, আর বায়ার হচ্ছে কি করবে, আর ওই এফওবি শিপিং পয়েন্টে হচ্ছে যে পরিবহন খরচ দিবে বায়ার, ডেস্টিনেশনে দিবে সেলার। ক্লিয়ার? যে হচ্ছে পরিবহন খরচটা দিবে, দায় দায়িত্বটা তারই। ওকে, খুব সিম্পল ভাবে জিনিসটা আপনারা মাথায় রাখেন। আচ্ছা, উল্লেখ্য যদি প্রশ্নে হবে ডেস্টিনেশন শর্ত থাকা সত্ত্বেও যদি ক্রেতা পণ্যের পরিবহন ব্যয় পরিশোধ করে, তাহলে মনে করতে হবে সাময়িকভাবে ক্রেতা পরিশোধ করলো, চূড়ান্তভাবে এর খরচ বিক্রেতার কাছ থেকে আদায় করে নিবে। এখানে দেখেন বিষয়টা, যে যদি প্রশ্নে এফওবি ডেস্টিনেশন শর্ত থাকা সত্ত্বেও যদি ক্রেতা পণ্যের পরিবহন ব্যয় হচ্ছে বহন করে, যে আপনার এখানে হচ্ছে কি হইলো, যে পণ্যটা হচ্ছে যে আপনার এফওবি ডেস্টিনেশন শর্ত মোতাবেক কে দিবে, সেলার হচ্ছে পণ্যের পরিবহন ব্যয়টা হচ্ছে বহন করবে। কিন্তু কোনো কারণে সেলার হচ্ছে যে পরিবহন ব্যয়, সরি বায়ার হচ্ছে পরিবহন ব্যয়টা হচ্ছে দিয়ে দিছে। যদি বায়ার দিয়েও থাকে, হ্যাঁ, কিন্তু বায়ার হচ্ছে যে কিছু সময় পরেই হচ্ছে যে এটা সেলারের কাছ থেকে আদায় করে নেবে। এটি হচ্ছে মূল শর্ত। হ্যাঁ, যে এটা সাময়িকভাবে হচ্ছে ক্রেতা পরিশোধ করতে পারে, কিন্তু চূড়ান্তভাবে কিন্তু বায়ারকেই কিন্তু, সরি সেলারকেই কিন্তু হচ্ছে যে এই এফওবি ডেস্টিনেশন শর্তের অধীনে পরিবহন ব্যয়টা বহন করতে হবে। ঠিক আছে, তো যদি যেখানেই থাকুক এফওবি ডেস্টিনেশন শর্ত যেভাবে থাকুক, এটা দিন শেষে হচ্ছে যে সেলারকে হচ্ছে পরিবহন ব্যয়টা বহন করতে হবে। তো এরপরে আরো কিছু হচ্ছে যে এখানে দেখেন যে পণ্য ক্রয় বিক্রয় সংক্রান্ত এখানে একটা ওয়ার্ড বাদ পড়ছে, যেটা হচ্ছে এফওবি, এফওআর। এফওআরটা হচ্ছে ফ্রি অন রেল, এর অর্থ হচ্ছে যে রেল ভাড়া ফ্রি। যদি এফওআর কথা লিখে থাকে তার মানে হচ্ছে রেল ভাড়া ফ্রি এখানে। হুম পণ্য ক্রয় বিক্রয় পরিবহন সংক্রান্ত আরো কিছু হচ্ছে যেখানে টার্মস এন্ড কন্ডিশন রয়েছে। যেমন হচ্ছে যে কি আছে এখানে, যে সিআইএফ, কস্ট ইন্স্যুরেন্স এন্ড ফ্রেট। সিআইএফ এর ফুল মিনিং হচ্ছে কস্ট ইন্স্যুরেন্স এন্ড ফ্রেট। এর মানে হচ্ছে যে মনে করেন যে বাংলাদেশের যে মেট্রো রেল, হ্যাঁ, মেট্রো রেলের কোচগুলা কি করছি আমরা, আমরা হচ্ছে এটা জাপান থেকে হচ্ছে জিনিস কোচগুলো হচ্ছে যে সংগ্রহ করছি। এখন
এই যে জাপান থেকে কোর্সগুলো সংগ্রহ করার ক্ষেত্রে জাপানের যে ব্যবসায়ী সে হচ্ছে মানে তার সাথে হচ্ছে বাংলাদেশের সরকার হচ্ছে কি করলো, সিআইএফ চুক্তি করলো। এর মানে হচ্ছে যে জাপানের ওই পার্টিকুলার গ্রুপ বা ওই ব্যবসায়ী হচ্ছে যে বাংলাদেশের কথার কথা যে চিটাগং পোর্ট পর্যন্ত হচ্ছে পণ্যটা পৌঁছে দিবে, এবং চিটাগং পোর্ট পর্যন্ত পণ্যটা পৌঁছে দিতে গেলে পণ্যের যে পরিবহন খরচ এবং এই পণ্যের জন্য যে ইন্স্যুরেন্সটা করা হয় এবং পণ্যের যে রেসপন্সিবিলিটি সবই হচ্ছে সেলার বহন করবে। এখানে এফওবি ডেস্টিনেশন আর সিআইএফ এর পার্থক্যটা হচ্ছে যে এফওবি ডেস্টিনেশন হচ্ছে যে আপনার শুধুমাত্র হচ্ছে যে যে পরিবহন খরচটা এটা হচ্ছে সেলার বহন করে, আর সিআইএফ হচ্ছে যে সেলার হচ্ছে যে পরিবহন খরচের পাশাপাশি যে ইন্স্যুরেন্স করা হয় সেই ইন্স্যুরেন্সের খরচ হচ্ছে সেলার বহন করবে। ক্লিয়ার? আমি আবার বলতেছি, এফওবি ডেস্টিনেশন হচ্ছে সেলার শুধুমাত্র হচ্ছে যে শুধু পরিবহন খরচটা বহন করবে, আর সিআইএফ হচ্ছে যে পরিবহন খরচের পাশাপাশি সেলার হচ্ছে যে তার যে ইন্স্যুরেন্স খরচ সেটাও বহন করবে। ঠিক আছে? ওনারশিপের বিষয়টা হচ্ছে কি, যখনই হচ্ছে বায়ার হচ্ছে যে কি করবে, টাকা প্রদান করবে, তখন থেকে হচ্ছে ওনারশিপ হচ্ছে বায়ারের কাছে চলে যাবে। ফ্রেড পিপল হচ্ছে ইফ দ্য সেলার হিমসেলফ পেজ দ্য ফ্রেড, অর্থাৎ আগে যদি হচ্ছে যে বাইরের কাছে পণ্য পৌঁছানোর আগে যদি সেলার যদি পণ্য মানে টাকাটা পরিশোধ করে দেয়, মানে ভাড়া পরিবহন ভাড়া পরিবহন খরচটা যদি হচ্ছে যে পরিশোধ করে দেয়, সেটা আমরা বলবো ফ্রেড প্রিপেড। যদি সেগুলো একটু পড়ে নেবেন। তারপর হচ্ছে রিগার্ডিং এফওবি টার্মস ইন শিপিং উইচ স্টেটমেন্ট ইজ অ্যাকুরেট, যে এফওবি ইন শিপিং, হ্যাঁ, এফওবি টার্মস ইন শিপিং, আচ্ছা এফওবি শিপিং পয়েন্টের ক্ষেত্রে কোন কথাটা সত্য। এফওবি শিপিং পয়েন্টের যদি বলে একদম সিম্পল, এফওবি শিপিং পয়েন্টের কথা বলে মাথায় কি নিয়ে আসবো আমরা, যে বায়ার হচ্ছে পরিবহন খরচটা দিবে। এফওবি শিপিং পয়েন্টের মেইন কথা হচ্ছে বায়ার পরিবহন খরচ দিবে। এবার আমরা দেখি কি বলছে তারা। আন্ডার এফওবি শিপিং পয়েন্ট ওনারশিপ ট্রান্সফার টু দ্য বায়ার ওয়েন গুডস রিচ দ্য বায়ার্স লোকেশন। না, এখানে আমরা কিন্তু পড়েছিলাম কি এফওবি শিপিং পয়েন্টের ক্ষেত্রে হচ্ছে যে শিপমেন্ট হয়ে যাওয়ার পরে যখন সেলার হচ্ছে জাহাজে পণ্যটা তুলে দিছে তারপর থেকে কিন্তু বায়ার হচ্ছে মালিকানাটা পেয়ে যায়, এবং বায়ার হচ্ছে পরিবহন ব্যয় বহন করে, এবং বায়ার হচ্ছে পণ্যের যাবতীয় যে রেসপন্সিবিলিটি সেটা হচ্ছে বহন করে। তাহলে এফওবি শিপিং পয়েন্টের আন্ডারে ওনারশিপ ট্রান্সফার টু দ্য বায়ার ওয়েন গুডস হচ্ছে যে আর শিফট, যখন গুডস হচ্ছে যে জাহাজে তুলে দেওয়া হয় তখন থেকে হচ্ছে বায়ার হচ্ছে মালিকানা পেয়ে যায়। তাহলে এক নম্বর কথাটা সত্য না। Under FOB destination, the buyer assumes risks and records inventory as soon as goods are shipped. Yes, that's the answer. দেখেন কি বলছে যে এখানে যে বায়ার হচ্ছে যে assumes risks and records inventory, সে হচ্ছে রিস্কটা নেয় এবং ইনভেন্টরি হিসেবে রেকর্ড করে যখনই হচ্ছে যে পণ্যটা হচ্ছে যে জাহাজে তোলা হয়ে যায়। তাহলে বায়ারের এখানে হচ্ছে যে তো জাহাজে পণ্য তোলার সাথে সাথে হচ্ছে বায়ার হচ্ছে এটা মালিকানাটা পেয়ে যায় এবং সে হচ্ছে এটা পরিবহন ব্যয় বহন করে। তো এটা হচ্ছে তাহলে আমাদের এখানে আনসার হচ্ছে কি বি। বাকিগুলো হচ্ছে কেন আনসার না, কারণ দ্য বায়ার টেক্স ওনারশিপ ওয়েন দ্য গুডস আর লোডেড অনটু দ্য ক্যারিয়ার, একই কথা এর মতো, এটা ভুল। বায়ার পেজ ফ্রেড এন্ড অ্যাজিউমস রিস্ক ডিউরিং ট্রানজিট, হ্যাঁ ট্রানজিটের সময় না, যখনই হচ্ছে যে জাহাজে পণ্যটা তোলা হয় সাথে সাথে হচ্ছে বায়ার হচ্ছে যে এটার মালিকানাটা পেয়ে যায় এবং পরিবহন ব্যয় বহন করে। তাহলে এখানে আমাদের সঠিক আনসার হচ্ছে বি। দেখেন ক্রেডিট টার্মস ফর পারচেজ এন্ড সেল অন অ্যাকাউন্ট এন্ড ক্যাশ ডিসকাউন্ট, এখানে হচ্ছে কিছু শর্ত আছে এই রিলেটেড, হ্যাঁ এখানে যে টপিক এই রিলেটেড দুই একটা হচ্ছে যে এমসিকিউ আসতে পারে, তার জন্য আমি এখানে বিষয়টা আলোচনা করেছি। আমার পরীক্ষাতেও আমি এই রিলেটেড একটা প্রশ্ন দিয়েছি, সেটা হচ্ছে কি আপনারা সবাই জানেন, এটা যদি বাকিতে পণ্য ক্রয় বিক্রি করা হয়, বাকিতে কোনো কিছু কিনতে গেলে এখানে একটা শর্ত থাকে যে আপনাকে অমুক তারিখের মধ্যে আমাকে টাকাটা দিতে হবে, আপনি যদি না দেন তাহলে হচ্ছে যে কি হবে, আপনাকে পণ্য দিতে পারবো না, বা অমুক তারিখের আগে টাকাটা দিয়ে দিলে আপনাকে ডিসকাউন্ট দিয়ে দিব। তো এই ধরনের বাকিতে পণ্য ক্রয় বিক্রির ক্ষেত্রে হচ্ছে কি থাকবে, শর্ত থাকবে। শর্তগুলা কি, খুবই সিম্পল। এখানে বেশিরভাগ ক্ষেত্রে যে শর্তটা থাকে সেটা 2/10 N30। এই N30 শব্দ অর্থ হচ্ছে যে আপনাকে কি করতে হবে, 30 দিনের মধ্যে অবশ্যই হচ্ছে যে বাকিতে পণ্য হচ্ছে যে ক্রয়ের জন্য পরিশোধ করতে হবে। 30 দিনের মধ্যে কি করতে হবে, পাওনাটা পরিশোধ করতে হবে। আর 2/10 শব্দের অর্থ হচ্ছে যে 10 দিনের ভিতরে যদি কেউ পরিশোধ করে তাহলে সে 2% ডিসকাউন্ট পাবে, তাহলে তাকে 2% টাকা কম দিলেও চলবে। এখানে সব সময় যে 2/10 আর N30 থাকবে তা না, যদি এখানে N/20 হয় তাহলে বোঝা গেল যে 20 দিনের মধ্যে টাকাটা অবশ্যই পরিশোধ করতে হবে। 5/10 অর্থ হলো যে 10 দিনের মধ্যে দিলে 2% না 5% ইন্টারেস্ট পাবে। হ্যাঁ 8/20 N/60 যে কোনো টার্মস হতে পারে। N/60 মানে 60 দিন দিতে হবে, 8/20 মানে 20 দিনের মধ্যে দিলে 8% ইন্টারেস্ট পাবে। তো এই ধরনের বিভিন্ন ধরনের শর্ত থাকবে, এই শর্ত অনুযায়ী হচ্ছে কিছু ম্যাথমেটিক্যাল হচ্ছে এমসিকিউ থাকবে, এইগুলো হচ্ছে আপনারা উত্তর বের করবেন, আশা করি সমস্যা এখানে হবে না। এই কনসেপ্টটা হচ্ছে আপনাদের এখানে হিসাব বিজ্ঞানের মেইন জিনিস হচ্ছে কনসেপ্ট। অনেকে বলেন যে স্যার পিডিএফ থেকে তো কমন পড়ে না, পিডিএফ থেকে তো প্রশ্ন কমন পড়ে না, পিডিএফ থেকে তো
আপনাকে সরাসরি প্রশ্ন কম পড়বে না এখানে, কারণ পিডিএফ এ তো আপনার প্রশ্ন এইভাবে দেওয়া নাই। পিডিএফ হচ্ছে আপনি বিষয়টা কনসেপ্টটা ক্লিয়ার করছেন কিনা। যেমন আপনার এখানে পারপিচুয়াল ইনভেন্টরি সিস্টেম নিয়ে আমি কথা বলছি, পিরিয়ডিক্যাল ইনভেন্টরি সিস্টেম নিয়ে আমি কথা বলছি। এই জিনিসটা কি, এই জিনিসগুলো, এই জিনিসটার মেইন জিনিসটা কি, এটাকে ঘিরে যে প্রশ্নটা তৈরি করবে, হ্যাঁ, প্রশ্নকর্তা, সেটাকে আপনাকে আনসার করতে হবে। আপনার মেইন জিনিসটা হচ্ছে যে আপনি ওই কনসেপ্টটা বুঝছেন কিনা। কনসেপ্টটা বুঝলে আপনি সব আনসার করতে পারবেন। আর যদি আপনার কাছে এই কনসেপ্টে ক্লিয়ার না যে পারপিচুয়াল ইনভেন্টরি সিস্টেমটাই কি আর হচ্ছে যে পিরিয়ডিক্যাল ইনভেন্টরি সিস্টেমটা কি, আপনি এইটা বুঝেনি না, তাহলে কিন্তু আপনি আনসার করতে পারবেন না। হিসাব বিজ্ঞান এখানে মুখস্থর জায়গাটা আসলে কম, আপনাকে কনসেপ্ট ক্লিয়ার করতে হবে। তারপর হচ্ছে মজুত পণ্য মূল্যায়নের পদ্ধতি আলোচনা করুন। ডিসকাস দ্য মেথডস ফর হচ্ছে ইনভেন্টরি ভ্যালুয়েশন। ঠিক আছে, দেখেন এখানে একটা বড় জিনিস যে কারবার প্রতিষ্ঠান সমূহ সর্বপ্রথম মজুত পণ্যের পরিমাণ নির্ণয় করে, তারপর একক মূল্য দিয়ে গুণ করে সমাপনী মজুত পণ্যের মূল্য বিক্রিত পণ্যের ব্যয় নির্ণয় করা হয়। যে মেইন জিনিসটা কি, যে আমরা ইনভেন্টরি ভ্যালুয়েশন, এইটা খুব গুরুত্বপূর্ণ একটা টপিক এই যে মজুত পণ্যের হিসাব সংরক্ষণের মতো। সেটা হচ্ছে যে কারবার প্রতিষ্ঠান হচ্ছে সর্বপ্রথম মজুত পণ্যের সে কি করবে, পরিমাণ নির্ণয় করবে, যে তার কাছে কি পরিমাণ হচ্ছে যে পণ্য মজুত রয়েছে। এখন একটা প্রতিষ্ঠানে হচ্ছে যে বিকৃত অবিকৃত প্রচুর পরিমাণে পণ্য থাকতে পারে, এখন সব পরিমাণ পণ্য সঠিকভাবে নিরূপণ করা মাঝে মধ্যে কঠিন হয়ে যায়। তাহলে এই জন্য হচ্ছে যে মজুত পণ্য মূল্যায়নের জন্য হচ্ছে যে তিনটা পদ্ধতি আছে, এবং এই তিনটা পদ্ধতি নির্বাচনের ক্ষেত্রে হচ্ছে যে আপনাকে কি করতে হবে, আপনার কারবার প্রতিষ্ঠানের অবস্থা বুঝে, হ্যাঁ, নিজ নিজ প্রতিষ্ঠানের জন্য যেটা উপযুক্ত সেই পদ্ধতিটা হচ্ছে আপনাকে অবলম্বন করতে হবে। যে প্রথম কথা হলো কি, আপনি যখন মজুত পণ্য মূল্যায়ন করবেন, যে এখন এটা কোন সিস্টেমে করবেন, লিফো, ফিফো না এভারেজ কস্ট মেথড, সেটা হচ্ছে আপনার প্রতিষ্ঠানের জন্য যেটা উপযুক্ত সেটা বিবেচনা করে, এটার জন্য কিছু বিবেচ্য বিষয় আছে, সেই বিবেচ্য বিষয়গুলো মাথায় নিয়ে হচ্ছে আপনাকে সিলেক্ট করতে হবে। তাহলে আমরা জানলাম যে ইনভেন্টরি ভ্যালুয়েশন হচ্ছে তিন প্রকার, কি কি, লিফো, ফিফো এবং এভারেজ মেথড। এটা আমরা এখন আজকে খুব ক্লিয়ারলি বুঝবো যে হোয়াট ইজ লিফো। লিফো জিনিসটা কি, একদম সিম্পল একটা জিনিস চিন্তা করেন যে আপনি হচ্ছে বাসের টিকিট কাটতে গেছেন, সরি ট্রেনের টিকিট কাটতে গেছেন মনে করেন, ট্রেনের টিকিট কাটতে গেলে যিনি হচ্ছে সবার আগে লাইনে দাঁড়াইছেন সে আগে টিকিটটা পাবে, তারপর লাইন থেকে সরে যাবে। এটাই হচ্ছে ফিফো, যে আগে দাঁড়াইছে সে আগে টিকিট পাবে। সিম্পল। তো এই পদ্ধতি অনুযায়ী এখানে হচ্ছে যে অনেক কথা লেখা আছে, বাট মেইন কথাটা কি, ফিফোর মেইন কথাটা হচ্ছে যে আপনারা একটু মনোযোগ দিয়ে শুনেন। সেটা হচ্ছে যে আগে কৃত পণ্যের ক্রয় মূল্য, যে পণ্যটা আগে কিনছে ওই আগে কৃত পণ্যের ক্রয় মূল্য দিয়ে আমরা এখানে বিকৃত পণ্যের ব্যয় নিরূপণ করব, এবং শেষে কৃত পণ্যের ক্রয় মূল্য দিয়ে হচ্ছে আমরা সমাপনী মজুত পণ্য বের করব। কতটা ক্লিয়ার বলছি, যে ফিফো পদ্ধতিতে যেটা, যে পণ্যটা আগে কিনছি সেই পণ্যের ক্রয় মূল্য দিয়ে বিকৃত পণ্যের ব্যয়, আর যে পণ্যটা শেষে কেনা হয়েছে সেই পণ্যের ক্রয় মূল্য দিয়ে সমাপনী মজুত পণ্যের ব্যয় নিরূপণ করা হয়। এটাই হচ্ছে ফিফো পদ্ধতির মূল কথা। ঠিক আছে, ফি পদ্ধতিতে এটা কাদের জন্য বেশি সুইটেবল, যে পণ্যগুলো আসলে দ্রুত নষ্ট হয়ে যায়, যেগুলো হচ্ছে পেরিশ ভেরি কুইকলি, এগুলা। আর হচ্ছে যে মুদ্রা সংকোচনের সময় অবশ্যই ফি পদ্ধতি ব্যবহার করতে হবে। এই জিনিসটা আপনার পারলে মুখস্থ ঠোটস্থ যা আছে যেভাবে এটা যেন ভুল না হয়। মুদ্রা, এটা এই রিলেটেড একটা প্রশ্ন আসতেই পারে, যে একদম ধরে নেন এই প্রশ্ন আসছেই প্রায় 90%, যে মুদ্রা সংকোচন বা হচ্ছে মুদ্রাস্ফীতির সময় ফিফো পদ্ধতি অবলম্বন করবেন না লিফো পদ্ধতি অবলম্বন করেন, এটা নিয়ে আমরা ডিটেলসে পড়বো সামনেই। ওকে, তারপর হচ্ছে যে ডিসঅ্যাডভান্টেজেস, ফিফো মেথড ইজ রিস্কি ইন কেস অফ ফ্লাকচুয়েটিং মার্কেট প্রাইসেস। যখন হচ্ছে দাম ওঠানামা করে তখন ফিফো পদ্ধতি যদি কেউ অবলম্বন করে তাহলে সেটা ভালো না। ওই যে একটু আগে যেটা বলেছিলাম যে আপনি ফিফো পদ্ধতি ব্যবহার করবেন না লিফো পদ্ধতি ব্যবহার করবেন, এটা হচ্ছে আপনার মার্কেটে যে দামের যে ওঠানামা করতেছে, মার্কেটের যে অবস্থা, হ্যাঁ, সেই সকল বিষয় বিবেচনা করে আপনি যে কোনো যেটা সবচেয়ে উপযুক্ত সেই উপযুক্ত পদ্ধতিতে আপনি মজুত পণ্যের মূল্যায়নটা করে থাকবেন। রাইজিং প্রাইসের সময় যদি কেউ ফি পদ্ধতি মূল্যায়ন করে তখন হচ্ছে কি করবে, তখন হচ্ছে প্রতিষ্ঠানে হচ্ছে যে ওভার এক্সটেন্ডেড, মানে এটা অতিরিক্ত ফুলিয়ে ফাঁপিয়ে অতি মূল্যায়িত করে দেখানো হবে। তো এই যে যেটা বলছিলাম যে হ্যাঁ ডিসকাস অ্যাবাউট দ্য ফলিং প্রাইস, হ্যাঁ, ফলিং প্রাইসের সময় ফি পদ্ধতি ব্যবহার, আপনি হচ্ছে যে ফলিং প্রাইসের সময় ফি পদ্ধতি কেন ব্যবহার করবেন, এই প্রশ্ন যদি আসে, হ্যাঁ, কেন ফি পদ্ধতি ব্যবহার করতে হবে, সেটা হচ্ছে যে প্রথম কথা, আমরা যদি ফলিং প্রাইসের সময় ফি পদ্ধতি ব্যবহার করে থাকি তাহলে এটা হচ্ছে যে কনজারভেটিজম প্রিন্সিপাল বা সংরক্ষণমূলক নীতি, সেই রক্ষণশীলতা নীতিকে হচ্ছে যে অনুসরণ করা হয়। যে ফলিং প্রাইসের সময় যদি আপনি ফিফো নেন তাহলে আপনি কি করলেন, রক্ষণশীলতা নীতিকে হচ্ছে যে অনুসরণ করলেন। তাহলে আমরা আরো সংক্ষেপে মনে রাখতে পারি যে ফলিং প্রাইস ফিফো,
প্রথমটা এফ পরেরটা এফ, যদি কেউ ভুলে যায় এরকম। ফলিং প্রাইসের সময় কি নিব, লিফো না ফিফো, যদি কেউ বলে যায় তাহলে আমরা ফলিং প্রাইসের সময় নিব হচ্ছে ফিফো। এখন কেন নিব এটা যদি আমরা একটু বোঝার চেষ্টা করি যে আমরা কেন ফিফোটা নিব, সেটা হচ্ছে দেখেন মজুদ পণ্যের যখন হচ্ছে ফলিং প্রাইস মানে কি, মজুদ পণ্যের যখন আপনার পণ্যের ক্রয়মূল্য ক্রমাগত হচ্ছে কমতেছে, মজুদ পণ্যের ক্রয়মূল্য ক্রমাগত কমতে থাকে, তখন হচ্ছে ফিফো পদ্ধতিতে মজুদ পণ্য মূল্যায়ন করা উচিত। যে মজুদ পণ্যের ক্রয়মূল্য যদি ক্রমাগত কমতে থাকে, তাহলে যে পণ্যটা আগে কেনা হয়েছিল সেই পণ্যটা অবশ্যই বেশি দামে কেনা হয়েছিল, কারণ এখন তো ক্রয়মূল্য কি এখন কমতেছে, তাই না? এই মুহূর্তে মজুদ পণ্যের এই মুহূর্তে হচ্ছে যে পণ্যের দাম হচ্ছে কমে যাচ্ছে, তাহলে এই মুহূর্তে যে পণ্যগুলো আছে সেগুলো হচ্ছে দাম কি কম, কিন্তু যে পণ্যটা আগে কেনা হয়েছে সেই পণ্যের ক্রয়মূল্য কি হবে, বেশি হবে। তাহলে ফিফো পদ্ধতির মূল কথা কি ছিল, যে আগেকৃত পণ্যের ক্রয়মূল্য দিয়ে বিক্রিত পণ্যের ব্যয় নিরূপণ করা হবে। তাহলে আগের যে পণ্যটা যদি বেশি দামে কেনা হয়ে থাকে, তাহলে বেশি দামের পণ্যের ক্রয়মূল্য দিয়ে দিয়ে হচ্ছে আমরা কি করবো, বিক্রিত পণ্যের ব্যয় নিরূপণ করবো। তাহলে ওই সময় যেহেতু ক্রয়মূল্যের পরিমাণ বেশি, তাহলে বিক্রিত পণ্যের ব্যয়ও কি বেশি দেখাবে। ক্লিয়ার? ওই সময় যেহেতু ক্রয়মূল্য বেশি ছিল, তাহলে বিক্রিত পণ্যের ব্যয় হচ্ছে বেশি হবে। তাহলে বিক্রিত পণ্যের ব্যয় যদি বেশি হয়, তাহলে কি হবে, আপনার মুনাফা কম দেখাবে এবং সমাপনী মজুদ পণ্য বা সম্পদ হচ্ছে কম দেখাবে। এতে করে কি সুবিধা হবে, সেটা সুবিধা হলো যে যদি মুনাফা কম দেখায়, তাহলে আপনার হচ্ছে গিয়ে ট্যাক্স কম আসবে, কর হার হচ্ছে যে কম আসবে, এবং সম্পদ কম দেখানোর কারণে হচ্ছে যে আপনার প্রতিষ্ঠানের দীর্ঘমেয়াদী যে ক্ষতি হওয়ার সম্ভাবনা বা বড় পুঁজির যে ঘাটতির সম্ভাবনা সেটা হ্রাস পাবে। তাহলে মূল উদ্দেশ্যটাই হচ্ছে এখানে যে বিক্রিত পণ্যের ব্যয়কে হচ্ছে কম দেখানো। বিক্রিত পণ্যের ব্যয়কে কম দেখালে মুনাফা কম আসবে এবং সম্পদ হচ্ছে যে কম পরিমাণে দেখানো সম্ভব হবে। তাহলে বিক্রিত পণ্যের ব্যয় আমরা কিভাবে কম দেখাতে পারবো, যদি আমরা ফিফো পদ্ধতি করি এই ফলিং প্রাইসের সময়ে। আচ্ছা, তারপর হচ্ছে যে লিফো পদ্ধতিটা কি, এটা আর সিম্পল। মনে করেন যে আপনি অনেকগুলা প্লেট হচ্ছে একটার পর একটা সাজিয়ে রাখছেন। এখন আপনি যদি একটা প্লেট নিতে চান, আপনি কি একদম নিচে যেটা আছে এটাকে টান মারবেন? না, এটা তো পড়ে যাবে সব। আপনি সবার শেষে যে প্লেটটা রাখছেন, সাধারণত কি উপর থেকে হচ্ছে আমরা প্লেটগুলো হচ্ছে কালেক্ট করি। তাহলে এই যে সবার শেষে যে প্লেটটা রাখছি, সবার আগে প্লেটটা চলে যাবে, এটা হচ্ছে মনে করেন একটা লিফো পদ্ধতি। এটি লিফো পদ্ধতি, লিফোটা হচ্ছে ফিফো পদ্ধতির পুরা হচ্ছে বিপরীত। হ্যাঁ, লিফো পদ্ধতিতে সর্বশেষ কৃত পণ্যের ক্রয়মূল্যকে সর্বপ্রথম হচ্ছে যে এখানে কি যে লিফো পদ্ধতিতে মেইন কথাটা কি, এটা একটু মাথায় নোট করে রাখেন। সেটা হচ্ছে যে প্রথমে কৃত পণ্যের মূল্য দিয়ে, লিফো পদ্ধতিতে হচ্ছে যে প্রথমে কৃত পণ্যের মূল্য দিয়ে হচ্ছে যে আমরা এটাতে সমপরিমাণ মজুত পণ্য বের করবো, আর শেষে কৃত পণ্যের ক্রয় মূল্য দিয়ে হচ্ছে আমরা বিক্রিত পণ্য বের করব। দেখেন পুরো উল্টো হয়ে গেছে। যে লিফোতে কি, লিফোতে হচ্ছে যে প্রথমে কৃত পণ্যের ক্রয় মূল্য দিয়ে আমরা হচ্ছে সমপরিমাণ মজুত বের করব, আর শেষে কৃত পণ্যের মূল্য দিয়ে হচ্ছে বিক্রিত পণ্য বের করব। যেখানে আমি ফিফোতে বলছিলাম যে প্রথমে কৃত পণ্যের মূল্য হচ্ছে যে কৃত পণ্যের ক্রয় মূল্য দিয়ে হচ্ছে আমরা বিক্রিত পণ্য বের করব। তাহলে এই দুইটা জিনিস যেন একদম ক্লিয়ার থাকে। ফিফোর সময় কি, ফিফোর সময় বিক্রিত পণ্য বের করা হয় যে পণ্যটা আগে কেনা হয়েছে, আগে কৃত পণ্যের ক্রয় মূল্য দিয়ে আমরা কি করব, করব, বিক্রিত পণ্য বের করব। আর লিফোতে হচ্ছে যে শেষে কৃত পণ্যের ক্রয় মূল্য দিয়ে হচ্ছে আমরা বিক্রিত পণ্য বের করব। ক্লিয়ার? তাহলে এখন তাহলে আমরা বুঝে গেলাম যে কিভাবে বিক্রিত পণ্য বের করে। আর ফিফোতে হচ্ছে যে শেষে কৃত পণ্যের ক্রয় মূল্য দিয়ে সমপরিমাণ মজুত, লিফোতে হচ্ছে যে আগে কৃত পণ্যের ক্রয় মূল্য দিয়ে হচ্ছে যে সমপরিমাণ মজুত পণ্য বের করা হয়। ওকে, এই দুটো হচ্ছে মেইন কথা। এখন আমরা যদি এই যে সুবিধা অসুবিধাগুলো আপনি একটু দেখে নেবেন, একদম সিম্পল ভাবে লেখা আছে, দ্য ইউজ অফ লিফো মেথড প্রোটেক্টস দ্য ইন্টারেস্ট অফ দ্য অর্গানাইজেশন, দিস মেথড ইজ ইজি টু ইমপ্লিমেন্ট, এগুলো আপনারা একটু পড়ে নেবেন। হ্যাঁ, ডিসকাস অ্যাবাউট রাইজিং প্রাইস। হ্যাঁ, যদি এখন মানে দাম বাড়তে থাকে, যদি হচ্ছে যে পণ্যের দাম হচ্ছে ক্রয় মূল্য হচ্ছে যে ক্রমাগত বাড়তে থাকে, তখন কি লিফো পদ্ধতি ইউজ করব না ফিফো পদ্ধতি ইউজ করব? খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। যে মুদ্রাস্ফীতির সময় একদম সিম্পল, মুদ্রাস্ফীতির সময় হচ্ছে আপনি মজুত পণ্য মূল্যায়নের সময় কোনটা সিলেক্ট করবেন, আপনি লিফো নেবেন না ফিফো নেবেন? তাহলে এটা যে ব্যবসায়ী কিভাবে বুঝবে, এটার জন্য হচ্ছে যে এই আলোচনাটা, সেটা হচ্ছে যে মুদ্রাস্ফীতির সময় লিফো পদ্ধতিতে যদি আমরা মজুত পণ্যের মূল্যায়ন করি, তখনও এটা কিন্তু কনজারভেটিজম প্রিন্সিপাল বা রক্ষণশীলতার নীতি হচ্ছে অনুসরণ করা হয়। যে যখন মজুত পণ্যের ক্রয় মূল্য হচ্ছে ক্রমাগত বাড়তে থাকে, হ্যাঁ, যখন মজুত পণ্যের ক্রয় মূল্য হচ্ছে ক্রমাগত বাড়তে থাকে, তার মানে হচ্ছে যে আগেকৃত পণ্যের ক্রয় মূল্য কি ছিল, কম ছিল। তাহলে বর্তমানে বা শেষে কৃত যে বা শেষে কৃত পণ্যের যে ক্রয় মূল্য, সেটার মূল্য কি বেশি। দেখেন এই দাম বাড়তেছে, তার মানে কি
যে পণ্যটা শেষে কেনা হয়েছে সেই পণ্যটার ক্রয় মূল্য কি হবে, বেশি হবে। তাহলে লিফোতে বলতেছে যে শেষে কৃত পণ্যের ক্রয় মূল্য দিয়ে আমরা বিক্রিত পণ্যের ব্যয় বের করব। যেহেতু শেষে কৃত পণ্যের ক্রয় মূল্য বেশি, দাম বাড়ার সময় বা মুদ্রাস্ফীতির সময় শেষে কৃত পণ্যের ক্রয় মূল্য হচ্ছে যে বেশি, তাহলে বিক্রিত পণ্যের ব্যয়ও কিন্তু এখানে বেশি হবে। তাহলে বিক্রিত পণ্যের ব্যয় যদি বেশি হয়, সেম কথাই দাঁড়াইলো যে আপনার মুনাফা হচ্ছে কম আসবে, সমপরিমাণ মজুত পণ্য বা সম্পদ হচ্ছে কম দেখাবে। তো মুনাফা যদি কম দেখানো হয়, ট্যাক্সের রেট কম আসবে বা হচ্ছে ট্যাক্সের অ্যামাউন্ট হচ্ছে কম আসবে, এবং হচ্ছে যে আপনার কারবার প্রতিষ্ঠানে হচ্ছে কি বড় ঝুঁকির হাত থেকে হচ্ছে রক্ষা পাবে। তাহলে মেইন জিনিসটা ওই যে রাইজিং প্রাইস আর ফলিং প্রাইসের সময় এখানে লিফু করবেন না ফিফু করবেন, এর একটাই উদ্দেশ্য, সেটা হচ্ছে বিক্রিত পণ্যের ব্যয় হচ্ছে বেশি দেখানো। কারণ বিক্রিত পণ্যের ব্যয় যদি বেশি দেখানো যায়, তাহলে আপনার হচ্ছে কি ট্যাক্স কম দেওয়া লাগবে, এতে করে প্রতিষ্ঠান হচ্ছে ক্ষতির হাত থেকে রক্ষা পাবে। তাহলে আমরা যদি দাম কমার সময় যদি ফিফো পদ্ধতি অনুসরণ করি, তাহলে বিক্রিত পণ্যের ব্যয় বেশি দেখাবে। দাম বাড়ার সময় যদি লিফো পদ্ধতি ইউজ করি, তাহলে বিক্রিত পণ্যের ব্যয় বেশি দেখাবে। আর বিক্রিত পণ্যের ব্যয় বেশি দেখালে মুনাফা হচ্ছে যে কম দেখাবে, মুনাফা কম দেখালে ট্যাক্সের পরিমাণ কমে আসবে। আশা করি আপনারা বিষয়টা ক্লিয়ারলি বুঝতে পারছেন। গড় মূল্য পদ্ধতি, যে এভারেজ কস্ট মেথড, আবার এটা আবার দুই ধরনের, ঠিক আছে? একটা সিম্পল এভারেজ মেথড, একটা ওয়েটেড এভারেজ মেথড। আমরা ওয়েটেড এভারেজ মেথড অনেক বেশি করছি, সিম্পলটা খুব একটা আসে না বা আমরা এটা পড়িও না। সেটা হচ্ছে সিম্পলে বলতেছে যে ক্রয়কৃত মালের গড় মূল্যের ভিত্তিতে ইস্যুকৃত মালের ব্যয় নিরূপণ, অর্থাৎ যে পরিমাণ পণ্য আপনি ক্রয় করছেন সেটার যে এভারেজ, ক্রয়কৃত মালের গড়ের ভিত্তিতে আপনি যে পণ্যটা ইস্যু করবেন বা বিক্রি করবেন, সেটার হচ্ছে যে কি করবেন, ব্যয় সেই ভিত্তিতে হচ্ছে ব্যয়টা নিরূপণ করবেন। একদম সিম্পলি যদি আমি বিষয়টা আমি দেখাই, এখানে একটা দেখেন একটা ম্যাথ করছি, সেটা হচ্ছে যে সিম্পল এভারেজ মেথডে হচ্ছে যে মানে আপনার যে ইউনিট প্রাইস কে হচ্ছে নাম্বার অফ পারচেজের দিয়ে হচ্ছে আপনি ভাগ করবেন। ইউনিট প্রাইস এখানে কত, 10, 12, 14, এবং কয়বার কিনছে, ফার্স্ট প্রাইস, সেকেন্ড প্রাইস, থার্ড প্রাইস, 3বার কিনছে, তাহলে হচ্ছে 3 দিয়ে ভাগ হবে। এটা হচ্ছে একদম সিম্পল বিষয়। ইউনিট প্রাইসের সময় মানে সরি, সিম্পল এভারেজ মেথডের সময় হচ্ছে যে শুধু ইউনিট প্রাইসটাই হচ্ছে এখানে বিবেচ্য বিষয়। ইউনিটের মানে ইউনিটটা বিবেচ্য বিষয় না, কি পরিমাণ পণ্য কিনছে, 100টা কিনছে না 200টা কিনছে 300টা, এটা ম্যাটার না, ম্যাটার হচ্ছে ইউনিট প্রাইস। ইউনিট প্রাইসের যোগফলকে হচ্ছে যে নাম্বার অফ টাইমস, হ্যাঁ, কতবার হচ্ছে যে পারচেজ করতে সেটা দিয়ে ভাগ করলে যে এভারেজটা বেরোবে, সেটা হচ্ছে সিম্পল এভারেজ মেথড। ভারযুক্ত গড় পদ্ধতি বা ওয়েটেড এভারেজ মেথডের বিষয়টা কি, সেটা হচ্ছে যে ভারযুক্ত গড় পদ্ধতিতে প্রারম্ভিক মজুত পণ্য সহ প্রতিটা ক্রয় ইউনিট প্রাইস একক মূল্যকে তার কোয়ান্টিটি দ্বারা গুণ করা হয়, তারপর সবগুলো যোগফলকে মোট পরিমাণ দিয়ে ভাগ করে গড় মূল্য বের করা হয়। এই গড় মূল্যে ইস্যুকৃত মালের ব্যয় এবং সমপরিমাণ পণ্যের ব্যয় নিরূপণ করা হয়। এখানে দেখেন বিষয়টা যে ভারযুক্ত গড় পদ্ধতিতে হচ্ছে যে মানে বছরের শুরুতে যে প্রারম্ভিক মজুত পণ্যটা আছে, হ্যাঁ, সেই প্রারম্ভিক মজুত পণ্যটা হচ্ছে আপনার কি করতে হবে, যে প্রারম্ভিক মজুত পণ্যের সাথে আপনার হচ্ছে যে পরিমাণ পণ্য হচ্ছে আপনি ক্রয় করেছেন, সেই সেই ক্রয়ের সাথে হচ্ছে আপনার কি করতে হবে, যে ইউনিট প্রাইসকে হচ্ছে যে তার কোয়ান্টিটি ইউনিট দিয়ে হচ্ছে গুণ করতে হবে। যে ফার্স্ট পারচেজের সময় আমি যদি আরেকটু সিম্পল করে দেখাই, যে আপনার ইউনিট প্রাইস যত আছে তার সাথে হচ্ছে ইউনিটকে গুণ করলে যেই হচ্ছে যে গুণফলটা আসবে, সেই সবগুলোর হচ্ছে যোগফল, সেই সবগুলো যোগফলকে আমরা নাম্বার অফ ইউনিটস দিয়ে যদি ভাগ করি, তাহলে যে অ্যাভারেজটা আসবে সেটাই হচ্ছে ওয়েটেড অ্যাভারেজ মেথড। অর্থাৎ আপনি যতবার পণ্য ক্রয় করছেন, সেই যে পণ্য ক্রয়ের ক্ষেত্রে আপনার হচ্ছে যে ইউনিট প্রাইসকে হচ্ছে ইউনিট দিয়ে গুণ করলে একটা টোটাল কস্ট বেরোবে। টোটাল কস্ট গুলো হচ্ছে যে আপনি সবগুলো টোটাল কস্ট যোগ করার পরে, হ্যাঁ, হচ্ছে যে সবগুলো ইউনিটের পরিমাণ দিয়ে ভাগ করলে আপনি ওয়েটেড এভারেজ মেথডটা পাবেন। সিম্পল এভারেজের সাথে এটার পার্থক্য হচ্ছে সিম্পল এভারেজে শুধু ইউনিট প্রাইসটি ব্যবহার করা হতো, আর ওয়েটেড এভারেজ প্রাইসেস হচ্ছে যে এখানে ইউনিট প্রাইস এবং কোয়ান্টিটি দুইটাই হচ্ছে ব্যবহার করা হয়েছে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে 100 কে হচ্ছে যে আমরা কি করছি, খুবই সিম্পল, যে 100 কে হচ্ছে আমরা 10 দিয়ে গুণ করছি, 1000 পাইছি। এভাবে প্রত্যেকটা পারচেজে কি করছি, ইউনিট প্রাইস আর ইউনিটকে হচ্ছে গুণ করে আমরা একটা টোটাল এখানে একটা পাইছি। এই টোটালটাকে হচ্ছে যে আমরা আবার কি করছি, যে ওই যে এই যে ইউনিটের যে টোটাল এটা দিয়ে গুণ করছি, ঠিক আছে, ভাগ করছি, ভাগ করার পরে এই 12 টাকা 67 টাকা হচ্ছে যে কি পাইছি, ইউনিট প্রতি হচ্ছে যে প্রাইস পাইছি। তো এটাই হচ্ছে ওয়েটেড এভারেজ প্রাইস। এখানে আপনার ম্যাথটা দেওয়া আছে, আপনার একবার একটু মনোযোগ সহকারে করলে আপনার জিনিসটা ক্লিয়ারলি বুঝতে পারবেন। অ্যাডভান্টেজেস, এভারেজ মেথড মেক্স ইট ইজি টু ভ্যালু ইনভেন্টরি, এগুলো একটা সাধারণ কথাবার্তা আপনি পড়ে নেবেন। পারচেজিং এট হায়ার অর লো প্রাইসেস সিগনিফিকেন্টলি এফেক্টস দ্য কস্ট অফ প্রোডাকশন অফ দ্য সেন্টার। আচ্ছা, ফিনান্সিয়াল স্টেটমেন্ট এফেক্ট টু ইনভেন্টরি ভ্যালুয়েশন,
যে ফিফু লিফু এভারেজ আপনি যে পদ্ধতিতে পণ্য মূল্যায়ন করেন না কেন, এটার কিন্তু রেজাল্ট কিন্তু সেম আসবে না। ফি পদ্ধতিতে আপনি যদি একটা মজুদ পণ্য মূল্যায়ন করেন তাহলে মজুদের একটা পরিমাণ আসবে, লিফুতে করলে একটা আসবে, এভারেজে করলে একটা আসবে। তাহলে দেখা গেল যে এই যে তিনটা মেথডের মধ্যে কি থাকবে, একটা কোয়ান্টিটেটিভ ডিফারেন্স বা একটা সংখ্যাত্মক পার্থক্য থাকবে। যেহেতু সংখ্যাত্মক পার্থক্য থাকবে তার মানে এটা ক্লিয়ারলি হচ্ছে যে ফিনান্সিয়াল যে স্টেটমেন্ট গুলো আছে, ইনকাম স্টেটমেন্ট বা হচ্ছে যে ব্যালেন্স শিট, এখানে অবশ্যই প্রভাব বিস্তার করবে। হুম, অবশ্যই এখানে হচ্ছে প্রভাব বিস্তার করবে। তাহলে যেহেতু ফিফুলিফুর মানে ফলে হচ্ছে যে কোয়ান্টিটিভ ডিফারেন্স ক্রিয়েট হয়, এবং এই কোয়ান্টিটিভ ডিফারেন্সের কারণে হচ্ছে যে এগুলো অবশ্যই ইনকাম স্টেটমেন্ট এবং হচ্ছে যে স্টেটমেন্ট অফ ফিনান্সিয়াল পজিশন অবশ্যই হচ্ছে যে ইম্প্যাক্ট পড়বে। আমরা যদি একটু দেখি যে কি ধরনের ইম্প্যাক্ট হচ্ছে পড়েছে। আমি বলেছিলাম যে আমি আসলে এই একটা টেকনিক্যাল সমস্যার কারণে হচ্ছে আগে একটা ক্লাস রেকর্ড করা হয়েছিল, সেটার জায়গায় নতুন করে একটা ক্লাস রেকর্ড হচ্ছে, তো এই দাগগুলো রয়ে গেছে। আচ্ছা, এখানে দেখেন বিষয়টা হচ্ছে আমরা প্রথমে কি পড়েছিলাম, প্রথমে পড়েছিলাম না ফলিং প্রাইস, এই ফলিং প্রাইসটা পড়েছিলাম না, যে ফলিং প্রাইসের সময় কি, যে আমি বলেছিলাম যে ফলিং প্রাইস হোক আর রাইজিং প্রাইস হোক, প্রথম বিষয়টা হচ্ছে আমাদেরকে বিক্রিত পণ্যের ব্যয় হচ্ছে বেশি দেখাইতে হবে। ঠিক আছে, ফলিং প্রাইস হোক আর রাইজিং প্রাইস হোক, আমাকে বিক্রিত পণ্যের ব্যয়টা হচ্ছে বেশি দেখাইতে হবে। তাহলে কারণ বিক্রিত পণ্য বেশি দেখাইলে মুনাফা কম দেখানো হয়, আর মুনাফা কম দেখালে হচ্ছে যে করের হারও কমে আসে। ফলিং প্রাইসের সময় কি, যে ফলিং প্রাইসের সময় যদি আপনি ফিফো পদ্ধতি ইউজ করেন তাহলে আপনার হচ্ছে কি এই যে কস্ট অফ গুডস সোল্ড, যেটা কস্ট অফ গুডস সোল্ড এটা হচ্ছে কি বেশি থাকবে। ফলিং প্রাইসের সময় যদি ফিফো পদ্ধতি ব্যবহার করেন তাহলে কস্ট অফ গুডস সোল্ড কি হবে, এখানে হাই থাকবে। এখন কস্ট অফ গুডস সোল্ড যদি হাই থাকে তাহলে কি হবে, আপনার এখানে গ্রস প্রফিট নেট প্রফিট দুটোই কম থাকবে, এবং যদি প্রফিট কম থাকে তাহলে আপনার ট্যাক্স লায়াবিলিটিও কমে যাবে। ঠিক আছে, আবার সমাপনী মজুত পণ্য যদি কম, কস্ট অফ গুডস সোল্ড যদি হচ্ছে আপনার বেশি থাকে, সমাপনী মজুত পণ্য কম থাকবে। সমাপনী মজুত পণ্য যদি কম থাকে তাহলে আপনার কি হলো, সমাপনী মজুত পণ্য এক ধরনের অ্যাসেট, তো এই অ্যাসেটটা হচ্ছে কম থাকবে। ঠিক আছে, ক্লোজিং ইনভেন্টরি কম থাকবে। তো এখন তাহলে যদি আপনি ফলিং প্রাইসের সময় যদি মানে ফিফো না করে যদি লিফো করেন তাহলে কি হবে, টোটাল উল্টাটা ঘটে যাবে। মানে কস্ট অফ গুডস আপনি কম দেখাবেন, তখন আপনার মানে এই সময় হচ্ছে যে আপনার ইনকাম বেশি দেখানো হবে, ইনকাম বেশি দেখালে আপনার হচ্ছে ট্যাক্স লায়াবিলিটি বেশি হবে, আপনার সমপরিমাণ মজুত পণ্য বেশি দেখালে আপনার হচ্ছে যে টোটাল অ্যাসেট এবং ক্লোজিং ইনভেন্টরি সব বেশি দেখানো হবে। ঠিক আছে, আর এভারেজে সবগুলো মিডিয়ামে থাকবে। রাইজিং প্রাইসের সময় কি বলছিলাম, রাইজিং প্রাইসের সময় আমরা লিফো পদ্ধতি ইউজ করব। রাইজিং প্রাইসের সময় আমরা লিফো পদ্ধতি ইউজ করব। রাইজিং প্রাইসের সময় যদি আমরা লিফো পদ্ধতি ইউজ করি তাহলে হচ্ছে কস্ট অফ গুডস সোল্ড হচ্ছে এখানে বেশি দেখাবে। তাহলে কস্ট অফ গুডস বেশি দেখালে কি হবে, যে আমার এখানে গ্রস প্রফিট নেট প্রফিট সেম ভাবে হচ্ছে কম থাকবে, ট্যাক্স লায়াবিলিটি কম থাকবে, এবং এই সম্পদ এবং ক্লোজিং ইনভেন্টরি কম থাকবে। তাহলে এই আলোচনা থেকে একটা জিনিস খুব ক্লিয়ারলি বোঝা গেল যে ফলিং প্রাইস বা রাইজিং প্রাইস, হ্যাঁ দুই সময় হচ্ছে যে আমাদের একটা মেইন উদ্দেশ্য থাকবে কস্ট অফ গুডস সোল্ডকে হচ্ছে বেশি করে দেখানো। কস্ট অফ গুডস সোল্ডকে বেশি করে দেখাইলে কি হবে, মুনাফা কমে আসবে এবং ট্যাক্স লায়াবিলিটি হচ্ছে কমে যাবে। ঠিক আছে, তাহলে আমাদের এটা এই ইম্প্যাক্টের মেইন জায়গাটা হচ্ছে আমাদের মেইন আলোচনা হচ্ছে কস্ট অফ গুডস সোল্ড নিয়ে। ঠিক আছে, কোন পদ্ধতিতে কখন কি ইউজ করলে কস্ট অফ গুডস সোল্ড বেশি দেখাবে, সেটি হচ্ছে আমাদের এখানে মূল ফোকাস। And when a market price of material has decreasing trend, which method should logically follow for issuing the stock? এখন বলতেছে যে when market price of material has decreasing trend, যখন হচ্ছে যে মার্কেটের যে প্রাইস, হ্যাঁ এটা যদি কমতে থাকে, মার্কেটের প্রাইস যদি কমতে থাকে, উইচ মেথড শুড ফলো ফর ইস্যুইং দ্য স্টক। এখন হচ্ছে যে স্টক ইস্যু করার ক্ষেত্রে হচ্ছে আপনি কোন মেথডটা নেবেন, লিফো নেবেন, ফিফো নেবেন, না এভারেজ হচ্ছে যে মেথডটা নেবেন। সেখানে এখানে একটা মূল বিষয়টা এখানে আমি আলোচনা করছি, সেটা দেখেন যে ফি পদ্ধতিতে শেষকৃত কাঁচামালের ব্যয় দিয়ে সমাপনী কাঁচামালের মূল্য নির্ণয় করা হয়। কি আমি কি বলছিলাম একটু আগে, যে এখানে প্রশ্নটা কি আছে দেখেন, প্রশ্নটা বুঝেন যে যখন পণ্যের দাম কমে যাচ্ছে, ঠিক আছে, হুইচ মেথড শুড ফলো ফর ইস্যুইং দ্য স্টক, হচ্ছে যে মজুদ পণ্য সরবরাহে হচ্ছে যে কোন পদ্ধতিটা ব্যবহার করা উচিত, যে বা সমাপনী মজুদে কোনটা ব্যবহার করা উচিত। এখানে যে শেষে কৃত পণ্যের কাঁচামাল দিয়ে আমরা কি করি, সমাপনী কাঁচামালের মূল্য নির্ণয় করি। অন্যদিকে লিফ পদ্ধতি হচ্ছে যে আগে কৃত কাঁচামালের ব্যয় দিয়ে হচ্ছে সমাপনী কাঁচামালের মূল্য নির্ণয় করা হয়। তাহলে মালের নিম্নগামী বাজার মূল্যের সময় আগে কৃত কাঁচামালের মূল্য বেশি থাকবে এবং শেষে কৃত কাঁচামালের মূল্য কম থাকবে। তাই রক্ষণশীলতা নীতি অনুযায়ী হচ্ছে সমাপনী কাঁচামালের মূল্য কম দেখানোর উদ্দেশ্যে ফিফো পদ্ধতির প্রয়োগ হচ্ছে যুক্তিযুক্ত। যে এখন এই যে এখানে যে জিনিসটা বলতেছে যে when a market price of material, যখন আপনার হচ্ছে যে
কাঁচামালটা হচ্ছে মূল্য কমে যাচ্ছে, কাঁচামালের মূল্য হচ্ছে যে ম্যাটেরিয়ালস এর মূল্য এই মুহূর্তে কমে যাচ্ছে। হ্যাঁ, তাহলে এই মুহূর্তে যদি কমে যায় তাহলে অবশ্যই আগে কি ছিল, আগেকৃত পণ্যের কাঁচামালের মূল্য বেশি ছিল। এখন আগেকৃত কাঁচামালের মূল্য যদি বেশি থাকে তাহলে অবশ্যই কি আগের বিক্রিত পণ্যের ব্যয় বেশি ছিল। তাহলে আগের বিক্রিত পণ্যের ব্যয় বেশি থাকলে হচ্ছে কি আপনার এখানে সমাপনী মজুত পণ্য হচ্ছে কি কম দেখানো হবে। তাহলে রক্ষণশীলতার যে নীতি বা এলসিএম, এলসিএম হচ্ছে আপনি সবসময় কি করবেন, সমাপনী মজুত পণ্যকে হচ্ছে কম দেখাবেন। তাহলে এই প্রশ্নটা এখানে এই জন্যই করছে যে উইচ মেথড শুড লজিক্যালি ফলো ফর ইস্যুইং দ্য স্টক, যে ইস্যুইং দ্য স্টক বা সমাপনী মজুদের ক্ষেত্রে হচ্ছে যে আপনি যদি ফিফো পদ্ধতি নির্বাচন করেন তাহলে হচ্ছে যে সমাপনী মজুদকে হচ্ছে যে কম মূল্যে দেখানো সম্ভব। একটি পণ্য ক্রয় বিক্রিকারী প্রতিষ্ঠান কর্তৃক একটি হিসাবকালে একের বেশি বা ক্রয় করার সাপেক্ষে দাম বৃদ্ধি পরিস্থিতিতে মজুত পণ্য মূল্যায়নে কোন পদ্ধতি অবলম্বন করলে মজুত পণ্যের মূল্য বেশি থাকে? হুইচ মেথড অফ ভ্যালুইং ইনভেন্টরি উইল শো এ হায়ার ভ্যালু অফ ইনভেন্টরি অফ দ্য প্রাইস ইনক্রিজ। দেখেন এখানে প্রশ্নটা প্রশ্নটা একটু বোঝার চেষ্টা করুন। সেটা বলতেছে যে দাম বৃদ্ধির সময় কোন পদ্ধতিতে হচ্ছে কি ইনভেন্টরিকে আবার হায়ার ভ্যালুতে দেখাবে। একদিকে দাম বাড়তেছে, আবার অন্যদিকে হচ্ছে কি ইনভেন্টরিকে হচ্ছে আবার হায়ার ভ্যালুতে দেখাইতে হবে, তাই না? ইনভেন্টরি হচ্ছে কি যে যখন দাম বাড়তেছে তখন কোন পদ্ধতি ইনভেন্টরি হচ্ছে হায়ার ভ্যালুতে দেখাইতে পারবে, এটাই হচ্ছে এখানকার মূল প্রশ্ন। তাহলে এখানে দেখেন যে আপনার যদি এই মুহূর্তে দাম বাড়ে, হ্যাঁ, তার মানে পুরো বা আগের যে পণ্যগুলো ক্রয় করা ছিল সেগুলো অবশ্যই কি সস্তায় কেনা ছিল। হুম, এগুলো যদি সস্তায় কেনা থাকে তাহলে হচ্ছে কি বিক্রিত পণ্যের ব্যয় হচ্ছে কি হবে, আপনার এখানে কম ছিল। দেখেন বিষয়টা আমি আবার বলতেছি যে যদি আপনার হচ্ছে এই যে আহ, এই মুহূর্তে যদি প্রাইস ইনক্রিজ হয়, যে ইফ দ্য প্রাইস ইনক্রিজেস, যে এখন হচ্ছে দাম বাড়তেছে, তাহলে এখন যদি দাম বাড়ে তাহলে মানে আগেকৃত পণ্যের কি ক্রয় মূল্য কম ছিল, আগেকৃত পণ্যের ক্রয় মূল্য যদি কম থাকে ফিফো পদ্ধতিতে, তাহলে ধরে নিলাম যে বিক্রিত পণ্যের ব্যয় হচ্ছে কি কম ছিল। তো বিক্রিত পণ্যের ব্যয় যদি কম থাকে তাহলে মানে কি এখানে সমপনী মজুত পণ্যের মূল্য হচ্ছে বেশি ছিল। তাহলে এক্স্যাক্টলি এখানে কিন্তু সেমটাই বলতেছে যে উইচ মেথড ভ্যালুইং ইনভেন্টরি উইল শো এ হায়ার ভ্যালু অফ ইনভেন্টরি ইফ দ্য প্রাইস ইনক্রিজেস। তাহলে আমরা যদি এখানে যদি ফিফো পদ্ধতিতে অনুসরণ করি তাহলে দেখা গেল যে মানে ওই সমাপনী মজুত পণ্য হচ্ছে কি বেশি দামে দেখানো সম্ভব। আবার যদি এখন যদি বলেন যে স্যার লিফো কেন না, এখন লিফোটা কেন না, দেখেন লিফোতে হচ্ছে কি যে আহ আগে কৃত পণ্যের ক্রয় মূল্য দিয়ে হচ্ছে যে সমাপনী মজুত পণ্য নির্ণয় করা হয়, আর শেষে কৃত পণ্যের ক্রয় মূল্য দিয়ে হচ্ছে যে বিক্রিত পণ্য নির্ণয় করা হয়। এই মুহূর্তে দাম বাড়তেছে, হ্যাঁ, বা শেষে কৃত পণ্যের শেষে কৃত যে পণ্যগুলা এগুলো দাম বাড়তেছে, তাহলে আগে কৃত পণ্যের ক্রয় মূল্য কি সস্তায় ছিল বা কম মূল্যে ছিল। তাহলে এখন আপনাকে প্রশ্ন করতেছে যে হায়ার ভ্যালু অফ ইনভেন্টরি, যে সমপনী মজুত পণ্য হচ্ছে হায়ার ভ্যালুতে দেখাইতে হবে। তো যদি হায়ার ভ্যালুতে হচ্ছে সমপনী মজুত পণ্য দেখাইতে হয় তাহলে ওইখানে তো কম মূল্যে দেখাচ্ছে, লিফোতে তো কম মূল্যে হচ্ছে যে শো করতেছে, তাহলে যেটা মিলতেছে না। তাহলে একমাত্র হচ্ছে যে ফিফোতে হচ্ছে যে দেখানো সম্ভব, কারণ ফিফোতে হচ্ছে যে বিক্রিত পণ্যের ব্যয় হচ্ছে যে কম মূল্যে দেখাবে, আর হচ্ছে যে দাম বাড়ার সময় আর সমপনী মজুত পণ্যকে হচ্ছে বেশি দামে দেখানো সম্ভব হবে। সেই জন্য হচ্ছে যে এখানে আনসারটা হবে ফিফো। ঠিক আছে, যে এখানে আপনারা কনসেপ্টটাকে বুঝে নেবেন যে ফিফুর ক্ষেত্রে মেইন জিনিসটা হচ্ছে যে আগেকৃত পণ্যের ক্রয় মূল্য দিয়ে আমরা বিক্রিত পণ্য বের করবো, শেষকৃত পণ্যের ক্রয় মূল্য দিয়ে সম্পূর্ণ মজুত পণ্য বের করবো। ওই সেম কথাটাই এখানে এখানে আমি হচ্ছে ব্যাখ্যাটা দিয়েছি, আপনারা এটা পড়ে আবার একটু বুঝে নেবেন। ইনকাম স্টেটমেন্ট মার্চেন্ডাইজিং অপারেশন, ইনকাম স্টেটমেন্টে আমরা কিভাবে সাজাবো মার্চেন্ডিং অপারেশন, খুব সিম্পল ভাবে আছে যে সেল মার্চেন্ডিং অপারেশনের মূল আয় হচ্ছে সেলস রেভিনিউ, তারপর দুই ধরনের হচ্ছে যে এক্সপেন্স থেকে কস্ট অফ গুডস সোল্ড, অপারেটিং এক্সপেন্স মাইনাস করলে হচ্ছে কি কি বের হয়, আপনারা এটা সবাই এটা জানেন, এটা নিয়ে আলোচনা করবো না। ডিসকাস দ্য ভ্যালুয়েশন অফ ইনভেন্টরি অন দ্য বেসিস অফ হচ্ছে লোয়ার অফ কস্ট আর হচ্ছে মার্কেট ভ্যালু। এখানে দেখেন যে ক্রয় মূল্য বা বাজার মূল্যের মধ্যে যেটা কম সেটাই আবার সমপরিমাণ মূল্য, এই ধরনের হচ্ছে যে লোয়ার অফ কস্ট অর মার্কেট। এটা একদম এলসিএম মানে হচ্ছে যে সমপরিমাণ মজুত পণ্যকে আপনি হচ্ছে কম মূল্যে দেখাবেন। এলসিএম মানে হচ্ছে যে ক্রয় মূল্য এবং বাজার মূল্য যেটা হচ্ছে কম সেই মূল্য হচ্ছে যে সমপরিমাণ মজুত পণ্যটাকে দেখানো, এটাই হচ্ছে এলসিএম। এখানে সাধারণত যে হাইটেক প্রতিষ্ঠান বা ফ্যাশন এই ধরনের প্রতিষ্ঠান হচ্ছে এলসিএম ফলো করে, কারণ আপনার হচ্ছে এই ধরনের প্রতিষ্ঠানে হাইটেক বা ফ্যাশনের ক্ষেত্রে কি হয়, পণ্যের ভ্যালু যে কোনো সময় হচ্ছে যে কি হতে পারে, ডিক্রিজ হতে পারে। তো
যাই হোক, এখানে বাজার মূল্যটা, হ্যাঁ, ক্রয় মূল্য তো যে দামে আমি পণ্যটা কিনেছিলাম, হ্যাঁ, বাজার মূল্য বলতে আসলে আমি কি বলবো, সেটা হচ্ছে কারেন্ট রিপ্লেসমেন্ট কস্ট, বা হচ্ছে যে বর্তমানে হচ্ছে যে পুনঃস্থাপিত যে ব্যয়টা। যদি যেমন এখানে আহ, আপনার হাতে বা আপনার গুদামে, হ্যাঁ, যে পরিমাণ পণ্য আছে, সেই পণ্যটা যদি এই মুহূর্তে বাজার থেকে কিনতে কিনতে যেতেন, তাহলে কি পরিমাণ মূল্য দিয়ে পণ্যটা হচ্ছে কেনা যেত, মানে কিনতে হতো, এটাই হচ্ছে বাজার মূল্য। মানে আপনি এই মুহূর্তে বাজার থেকে কি পরিমাণ পণ্য মানে কি কি দামে পণ্যটা কিনে নিয়ে আসবেন বা কিনছেন, সেটা কিন্তু বাজার মূল্য না। বিষয়টা হচ্ছে যে আপনার কাছে যে মজুরটা আছে, সেই মজুরটা এই মুহূর্তে বাজার থেকে কিনতে হলে হচ্ছে আপনাকে কি পরিমাণ খরচ করে, কি পরিমাণ হচ্ছে যে অর্থ পরিশোধ করে হচ্ছে কিনতে হতো, সেটাই হচ্ছে বাজার মূল্য। তাহলে এই যে এই বাজার মূল্য আর হচ্ছে ক্রয় মূল্য, এই দুইটার মধ্যে যেটা কম, সেটাকে আমরা হচ্ছে সমপরিমাণ উৎপন্নের মূল্য হিসেবে দেখাবো। আহ, তাহলে দেখেন, এই যে বেসিক্যালি দ্য কনজারভেটিজম কনস্ট্যান্ট অফ অ্যাকাউন্টিং এনশিওরস দ্যাট ইনভেন্টরি ইজ ভ্যালুড অন দ্য বেসিস অফ হচ্ছে এলসিএম। এখানে যে ফর এক্সাম্পল দ্য পারচেস প্রাইস অফ প্রোডাক্টস এন্ড এন্ডিং ইনভেন্টরি হচ্ছে 50,000 টাকা, দ্য মার্কেট প্রাইস হচ্ছে 45,000 টাকা। তাহলে এই 50 আর 45-এর মধ্যে হচ্ছে যে দেখেন, যেটা হচ্ছে আপনার কম, যেমন 45, 50-এর মধ্যে 45-এর মধ্যে কি কোনটা কম? 45। তাহলে এখানে হবে কি, অবশ্যই কি হবে, আমার এন্ডিং ইনভেন্টরি হচ্ছে 45,000 টাকা আমরা চুজ করব। ঠিক আছে। আম, আচ্ছা, পারমাণবিক বিদ্যুৎ পণ্য সমন্বিত পণ্য উভয় আয় বিবরণীতে প্রদর্শিত হয়, অবশ্যই দুইটাই আছে আসে। ফলে উভয় প্রকার ভুলের প্রভাব পড়ে এই আয়ের উপর। নিচে আয় বিবরণীতে মজুত পণ্যের যে ভুলগুলো দেখানো হয়েছে, দেখেন ওপেনিং ইনভেন্টরি যদি আপনি অবমূল্যায়িত করে দেখান, কথার কথা, ওপেনিং ইনভেন্টরি আপনি কম, মানে ভুল করে, হ্যাঁ, অ্যাকাউন্টেন্ট ভুল করে কি করলো, কম মূল্যে দেখায় ফেলছে। যদি ওপেনিং ইনভেন্টরি হচ্ছে কম মূল্যে দেখানো হয়, তাহলে কস্ট অফ গুডস সোল্ড হচ্ছে যে কম মূল্যে দেখানো হবে। ওপেনিং ইনভেন্টরি যদি আপনি বেশি মূল্যে দেখান, কস্ট অফ গুডস সোল্ড হচ্ছে যে বেশি মূল্যে দেখানো হবে। ওপেনিং ইনভেন্টরির সাথে হচ্ছে যে কস্ট অফ গুডস এর একটা কানেকশন হচ্ছে যে সরাসরি কানেকশন। এখন ওপেনিং ইনভেন্টরি আপনি কম মূল্যে দেখালেন, কস্ট অফ গুডস সোল্ড এর হচ্ছে যে কম মূল্যে দেখালেন বা বেশি মূল্যে দেখালেন। আমরা জানি যে নেট ইনকামের সাথে কস্ট অফ গুডস সোল্ড হচ্ছে সম্পূর্ণ বিপরীত একটা পার্থক্য। যদি নেট ইনকাম, যদি কস্ট অফ গুডস সোল্ড হচ্ছে বেশি দেখানো হয়, তাহলে নেট ইনকাম কম দেখানো হবে। নেট কস্ট অফ গুডস যদি কম দেখানো হয়, হ্যাঁ, তাহলে নেট ইনকাম হচ্ছে বেশি দামে দেখানো হবে। ক্লোজিং ইনভেন্টরি হচ্ছে তার ঠিক বিপরীত। ক্লোজিং ইনভেন্টরি হচ্ছে আন্ডারস্টেটমেন্ট গুলো অবমূল্যায়িত করলে কস্ট অফ গুডস সোল্ড হচ্ছে যে বেশি মূল্যায়িত হবে। আর কস্ট অফ গুডস সোল্ড এর সাথে নেট ইনকামের হচ্ছে কি আবার বিপরীত ধর্মী সম্পর্ক। সো এই বিষয়টা হচ্ছে আপনারা এই রিলেটেড, হ্যাঁ, কিছু হচ্ছে যে ইও আসতে পারে, এমসিকিউ আসতে পারে, হ্যাঁ। যদি ওপেনিং ইনভেন্টরি হচ্ছে যে আন্ডারস্টেটমেন্ট দেখায়, তাহলে নেট ইনকামের প্রভাব কি হবে, বা ক্লোজিং ইনভেন্টরিকে আন্ডারস্টেটমেন্ট করলে এই নেট ইনকাম বা ব্যালেন্স শিটে কি প্রভাব পড়বে, এই বিষয়টা হচ্ছে যে এই ধরনের কনসেপচুয়াল কিছু প্রশ্ন অবশ্যই থাকবে। আহ এটা আপনারা একটু পড়ে নেবেন এই সেম কথাই। আর্থিক অবস্থার বিবরণীতে প্রভাব, হ্যাঁ, ব্যালেন্স শিটের যে এফেক্টটা, সেটা হচ্ছে যে সেম ভাবে, যে যদি কেউ ক্লোজিং ইনভেন্টরিতে হচ্ছে যে ইম্প্যাক্ট অফ এরর্স ইন ক্লোজিং, যদি কেউ ক্লোজিং ইনভেন্টরিতে ভুল করে, হ্যাঁ, ক্লোজিং ইনভেন্টরিতে ভুল করলে সেটা ফিনান্সিয়াল স্টেটমেন্ট হয়ে যে হচ্ছে ব্যালেন্স শিটে কি ধরনের প্রভাব বিস্তার করবে। দেখেন, যদি আপনি ক্লোজিং ইনভেন্টরি হচ্ছে বেশি করে ফুলাই ফাঁপায় দেখান, তার মানে হচ্ছে আপনার কাছে নাই কিন্তু ফুলাই ভাবে দেখাইছেন। ক্লোজিং ইনভেন্টরি কি এক ধরনের সম্পদ, তাহলে সম্পদ আপনি বেশি দেখাইছেন। সম্পদ বেশি দেখাইলে ওনার সিকিউরিটিও কি, এটা তো দুই সাইডে তো পারবে। সম্পদ বেশি দেখাইলে হচ্ছে কি মালিকানা সত্ত্ব বেশি দেখানো হবে। আবার যদি আপনি ক্লোজিং ইনভেন্টরি হচ্ছে কম করে দেখান, যা নাই তার চেয়ে কম দেখাইছেন, যা আছে তার চেয়ে কম দেখাইছেন, তাহলে হচ্ছে আপনার সম্পদ কম দেখালে মালিকানা সত্ত্ব হচ্ছে যে কম দেখানো হবে। ইনভেন্টরি চেকিং জিনিসটা হচ্ছে যে আপনার কাছে হচ্ছে যে কি বলা যায় এটাকে, যে কি পরিমাণ মজুদ আছে, হ্যাঁ, একদম ফিজিক্যাল ভেরিফিকেশন, মানে যে একদম ফিজিক্যালি কি পরিমাণ আছে। আবার আরেকটা হলো যে আপনার কাগজে মানে হাতে কলমে কতটুকু আছে, অর্থাৎ কাগজে কলমে কি পরিমাণ ইনভেন্টরি আছে আর আপনার হাতে কি পরিমাণ ইনভেন্টরি আছে, এটা পরিমাপ করা, এটা মেজার করার যে পদ্ধতি, বা এটাই হচ্ছে যে ইনভেন্টরি চেকিং, যে আমার কাছে আসলে অ্যাকচুয়ালি কি পরিমাণ ইনভেন্টরি আছে এই কাগজে কলমে ইনভেন্টরির তুলনায়, সেটা হচ্ছে ইনভেন্টরি চেকিং। যে পিরিয়ড কস্ট জিনিসটা হচ্ছে কি, এটাকে খুব সিম্পলি পিরিয়ড কস্ট জিনিসটা হচ্ছে যে যেই কস্টটা, হ্যাঁ, একটু মাথায় রাখেন, যে যেই কস্টটা হচ্ছে সরাসরি উৎপাদনের সাথে সম্পর্কিত না, উৎপাদন বা সেবার সাথে সরাসরি সম্পর্কিত না, কিন্তু যে কস্টটা হচ্ছে খরচ হিসেবে লিপিবদ্ধ হয় এবং ইনকাম স্টেটমেন্টে হচ্ছে যে এটা হচ্ছে যে খরচ হিসেবে হচ্ছে যে প্রকাশিত হয়।
সেটি হচ্ছে যে পিরিয়ড কস্ট, অর্থাৎ যেই কস্টটা হচ্ছে যে উৎপাদনের সাথে এবং হচ্ছে পণ্য ক্রয়ের সাথে সরাসরি সম্পর্কিত না, কিন্তু হচ্ছে যে খরচ হিসেবে হচ্ছে যে এটা লিপিবদ্ধ হয় এবং ইনকাম স্টেটমেন্টে হচ্ছে যে খরচের পাশে আসে, সেটাকে হচ্ছে আমরা পিরিয়ড কস্ট বলবো। যেমন ধরুন অফিস রেন্টের যে বিষয়টা, অফিস রেন্ট, অফিস ভাড়া, এটা কিন্তু পণ্য উৎপাদনের সাথে এটার কোনো সম্পর্ক নাই, পণ্য ক্রয়ের সাথে সম্পর্ক নাই, কিন্তু এটা কিন্তু খরচ হিসেবেই আপনি কিন্তু লিপিবদ্ধ করবেন। আবার ইনকাম স্টেটমেন্টে কিন্তু এটা খরচের পাশেই কিন্তু আসবে। হ্যাঁ, তাহলে এটা হচ্ছে পিরিয়ড কস্ট। জেনারেল ইট ইজ আন্ডার পারপেচুয়াল ইনভেন্টরি এন্ড হচ্ছে যে পিরিয়ডিক্যাল ইনভেন্টরি সিস্টেমে, সেটা হচ্ছে যে এটা সিম্পল, আমরা জানি ক্রয়ের জাবেদা তো আমরা সবাই জানি যে ক্রয় ডেবিট আর হচ্ছে পাওনাদার ক্রেডিট। তাহলে এখানে সেম কথাই, যে পিরিয়ডিক্যালে দেখেন পারচেজ ডেবিট, অ্যাকাউন্টস পেয়েবল ক্রেডিট। শুধুমাত্র হচ্ছে যে পারপেচুয়ালের ক্ষেত্রে কি হবে, পারচেজের জায়গায় আপনি মার্চেন্ডাইজ ইনভেন্টরি হচ্ছে যে বসাবেন, প্রতিস্থাপন করবেন। ক্রয় পরিবহনের ক্ষেত্রে সেম, হচ্ছে যে মার্চেন্ডাইজ ইনভেন্টরি হবে। পারচেজ রিটার্নের ক্ষেত্রে সেম, এখানে পারচেজ রিটার্ন না হচ্ছে মার্চেন্ডাইজ ইনভেন্টরি হবে। ঠিক আছে, এই জাবেদাগুলো এক নজর দেখে নেবেন। তারপরে সেলস রিলেটেড জার্নাল, সেলস রিলেটেড জার্নালে আমরা হচ্ছে যে এখানে একটা সেলস এর ক্ষেত্রে পিরিয়ডিক্যালি কি আমরা যেগুলো করে আসছি, হ্যাঁ, সেখানে দেখেন যে অ্যাকাউন্ট রিসিভেবল, আপনি সেলস গুডস অন ক্রেডিট, বাকিতে পণ্য কিনলে কি হবে, যে আপনার হচ্ছে যে অ্যাকাউন্ট রিসিভেবল দেনাদার সৃষ্টি হবে, প্রাপ্য হিসাব ডেবিট এবং হচ্ছে যে বিক্রয় আয় হচ্ছে ক্রেডিট। হুম, কিন্তু যদি আপনি এটা পারপেচুয়াল ইনভেন্টরি সিস্টেমে করেন, দেখেন পারপেচুয়াল ইনভেন্টরি সিস্টেমে কি বলেছিলাম একটু মনে করেন। পারপেচুয়ালে বলেছিলাম যে যখনই হচ্ছে কোনো পণ্য বিক্রি করা হয় সাথে সাথেই কিন্তু তার কি করতে হবে, কস্ট অফ গুডস সোল্ড বা হচ্ছে বিক্রিত পণ্যের ব্যয় নিরূপণ করতে হবে। এক্স্যাক্টলি এখানে তাই হয়েছে, যে যে সে যখনই হচ্ছে বাকিতে পণ্য বিক্রি করছে সাথে সাথে সে কি করছে, বিক্রিত পণ্যের ব্যয় নিরূপণ করছে। তাহলে এখানে হচ্ছে যে পণ্য বিক্রয়ের জাবেদার সাথে সাথে বিক্রিত পণ্যের ব্যয়েরও জাবেদা দিতে হবে। ঠিক আছে, পারপেচুয়াল ইনভেন্টরি সিস্টেমে। তাহলে এখানে আপনার যদি মনে করেন যে 10,000 টাকার পণ্য বিক্রি করছে বাকিতে, হ্যাঁ, আর এটার এই পণ্যের ক্রয় মূল্য ছিল কত, 8,000 টাকা। তাহলে এখানে প্রথমটা হচ্ছে যে যেটা বিক্রয়, সেটা হচ্ছে যে সেলিং প্রাইসে দিতে হবে, যে প্রাপ্য হিসাব 10,000 টাকা, বিক্রয় হচ্ছে 10,000 টাকা। আর কস্ট অফ গুডস সোল্ড এর জায়গা হচ্ছে সেটা হচ্ছে পারচেজ প্রাইস, কারণ এই পণ্যটা ক্রয় মূল্য কত ছিল, 8,000 টাকা। তাহলে 8,000 টাকা কস্ট অফ গুডস সোল্ড 8,000 টাকা, আর হচ্ছে ইনভেন্টরি হচ্ছে 8,000 টাকা। ঠিক আছে, তাহলে সেলস রিটার্নের ক্ষেত্রেও সেম। ঠিক আছে, এই সেলস এবং সেলস রিটার্ন, এই দুই ক্ষেত্রেই হচ্ছে আপনাকে কি করতে হবে, যে পণ্যটা বিক্রি করার সময় আপনাকে কস্ট অফ গুডস সোল্ড বের করতে হবে। আবার সেলস রিটার্ন আসলেও কি করতে হবে, আপনাকে এই কস্ট অফ গুডস সোল্ড হচ্ছে বের করে হচ্ছে সাথে সাথে জার্নাল এন্ট্রি দিতে হবে। আর বাকিগুলো হচ্ছে যে মোটামুটি সেম। যে রিসিভ মানি ফ্রম অ্যামাউন্ট রিসিভেবল, এটা আপনারা মোটামুটি পারেন। তাহলে মূল কথাটা কি, সেলস রিলেটেড জার্নালে, সেলস রিলেটেড জার্নালে হচ্ছে যে আপনি পারপিচুয়ালের ক্ষেত্রে যে সেলস জার্নাল দেওয়ার পরে আবার কস্ট অফ গুডস রিলেটেড জার্নালটাও দিতে হবে। হোয়াট ইজ ইন্টারনাল কন্ট্রোল? হ্যাঁ, ইন্টারনাল কন্ট্রোল হচ্ছে যে কোনো প্রতিষ্ঠানের যে অনেক ধরনের সম্পদ থাকে, এই সম্পদের রক্ষণাবেক্ষণ এবং হিসাব রক্ষণ ব্যবস্থার শুদ্ধতা ও নির্ভরযোগ্যতা বৃদ্ধির লক্ষ্যে যে ধরনের পদক্ষেপ নেওয়া হয়। একটা প্রতিষ্ঠানে অনেক সম্পদ থাকে এবং অনেক ধরনের হিসাব রক্ষণ হচ্ছে যে করতে হয়। এই হিসাব রক্ষণ ব্যবস্থার যে শুদ্ধতা এবং নির্ভরযোগ্যতা, এটা বৃদ্ধির জন্য যে আপনি যাবতীয় যা স্টেপস নেবেন, সেটি হচ্ছে ইন্টারনাল কন্ট্রোল। যে এখানে কি কম্পোনেন্টস গুলো কি কি, যে একটা হচ্ছে কন্ট্রোল এনভায়রনমেন্ট, রিস্ক অ্যাসেসমেন্ট, কন্ট্রোল অ্যাক্টিভিটিস। যে আপনার এইখানে হচ্ছে যে মোটামুটি এই ৫টা কম্পোনেন্টস আছে, যে প্রতিষ্ঠানের একটা সুষ্ঠু পরিবেশ তৈরি করতে হবে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ দ্বারা। হ্যাঁ? এটা নিয়ন্ত্রণ করার জন্য, এবং কারো প্রতিষ্ঠানের সাথে যে সকল বিষয় হচ্ছে যে ঝুঁকি সম্পর্কিত, সেই ঝুঁকিগুলো হচ্ছে চিহ্নিত করতে হবে। এবং এই ঝুঁকি নিরাময় করার জন্য, হ্যাঁ, বিভিন্ন ধরনের পলিসি হচ্ছে যে গ্রহণ করতে হবে। এবং সংশ্লিষ্ট ব্যক্তি বা হচ্ছে যে পক্ষের সাথে হচ্ছে যে তথ্য সরবরাহ হচ্ছে নিশ্চিত করতে হবে। এবং সারা বছর ধরে বা নির্দিষ্ট সময় অন্তর অন্তর হচ্ছে যে এই হচ্ছে যে এই যে যে ধরনের নীতিমালা হচ্ছে যে গ্রহণ করা হচ্ছে এবং যে বাস্তবায়ন করা হচ্ছে, সেগুলো হচ্ছে যে নিরীক্ষণ করতে হবে। এই ৫টা হচ্ছে যে ইন্টারনাল কন্ট্রোলের হচ্ছে কম্পোনেন্টস। এইখানে এক্সাম্পলস অফ ইন্টারনাল কন্ট্রোল, আমরা সাধারণত হচ্ছে ইন্টারনাল কন্ট্রোল বা ইন্টারনাল কন্ট্রোল নিশ্চিত করার জন্য কি করি, আমরা জানেন যে যদি ব্যাংকের কথা আমরা ধরি, তাহলে এখানে কি থাকে, যেমন সিসিটিভি থাকবে, আপনি যে একটা পিসিতে ঢুকতে গেলে আপনার পাসওয়ার্ড থাকবে, লক থাকবে। আবার হচ্ছে যে রিকোয়ারিং সিগনেচার এন্ড অ্যাপ্রুভালস ফর পেমেন্টস। এখন আপনি যদি একটা পেমেন্ট করতে যান, হ্যাঁ, একটা চেক পাস করেন, কথার কথা, আপনি যদি একা যাতে চেকটা পাস না করা যায়, একজনের চেকটা পাস করলো, আরেকজনের সেটা অথরাইজ দিল। হুম তারপর সেপারেশন অফ ডিউটিস, ভিন্ন ভিন্ন ব্যক্তি হচ্ছে ভিন্ন ভিন্ন কাজ করবে। একজন ব্যক্তি হচ্ছে যে সে কি করবে, ক্যাশে টাকা রিসিভ করবে, আরেকজন হচ্ছে যে এই ট্রানজাকশন গুলো লিপিবদ্ধ করবে, একাই সব কাজ করবে না। এগুলো হচ্ছে যে ইন্টারনাল কন্ট্রোলের এক্সাম্পল। ইন্টারনাল কন্ট্রোলের কিছু প্রিন্সিপালস আছে, এগুলো খুবই ইম্পর্টেন্ট, আপনারা একটু দেখে নেবেন। হ্যাঁ, আপনাদের জানার জন্য আমি এই বিষয়গুলো দিয়েছি।
তারপর হচ্ছে হোয়াট ইজ ক্যাশ কন্ট্রোল। তো এখানে ক্যাশ কন্ট্রোলটা হচ্ছে কি, কারো প্রতিষ্ঠানে যে প্রতিদিন বিভিন্ন ধরনের অর্থ আসে, সেটা হচ্ছে পণ্য বিক্রি করলে অর্থ আসে, আপনি দেনাদারের কাছ থেকে টাকা আসে পাবেন, সে অর্থ আসে। এই অর্থগুলো হচ্ছে কিভাবে, হ্যাঁ, আপনি এটাকে প্রোটেক্ট করবেন, কিভাবে এগুলো লিপিবদ্ধ করবেন, তার জন্য যে ব্যবস্থা, হ্যাঁ, তার জন্য যে পদ্ধতি বা নীতি গ্রহণ করা, সেটা হচ্ছে ক্যাশ কন্ট্রোল। যে নগদ অর্থের নিরাপত্তা নিশ্চিত করার জন্য গৃহীত যাবতীয় সকল কার্যক্রমকে আমরা হচ্ছে এখানে ক্যাশ কন্ট্রোল বলবো। ঠিক আছে? তো ডিসকাস দ্য কনসিডারেশনস অফ হচ্ছে ইন্টারনাল কন্ট্রোল ওভার ক্যাশ। যে নগদ সম্পর্কিত, হ্যাঁ, যে ইন্টারনাল কন্ট্রোল নিশ্চিত করার জন্য কি কি বিষয় বিবেচ্য, খুবই গুরুত্বপূর্ণ। যে নগদ সম্পর্কিত আপনার হচ্ছে যে অভ্যন্তরীণ হচ্ছে যে নিরাপত্তা বা হচ্ছে যে কন্ট্রোল, ইন্টারনাল কন্ট্রোল নিশ্চিত করার জন্য বিবেচ্য বিষয়ের মধ্যে এখানে ৪ টা বিষয় আমরা মাথায় রাখবো। একটা হচ্ছে যে এমপ্লয়ি ব্যাকগ্রাউন্ড চেক, ইউজ অফ রিটেন প্রোটোকলস। যে আপনি একটা দারোয়ান রাখছেন, সেই দারোয়ান আসলে করাপ্টেড বা তার কোনো নাম-দাম কিছু নাই, বা আপনি হচ্ছে যে ইউজ অফ যার যাকে হচ্ছে যে প্রতিষ্ঠানে নিয়োগ দিয়েছেন, আ তার সাথে কোনো কিছু চুক্তিতে নাই, হ্যাঁ? এসব করা যাবে না। কি করতে হবে? ইউজ অফ রিটেন প্রোটোকল করতে হবে এবং সেগ্রিগেশন রেসপন্সিবিলিটিস, দায়িত্ব হচ্ছে ভাগ করে দিতে হবে। যার যে দায়িত্ব, ভিন্ন, ভিন্ন ব্যক্তিকে ভিন্ন, ভিন্ন দায়িত্ব দিতে হবে। নির্দিষ্ট ব্যক্তিকে নির্দিষ্ট দায়িত্ব দিতে হবে এবং সিকিউরিং ক্যাশ ইন এ সিকিউর লোকেশন। যে এখন ক্যাশটাকে কি করতে হবে? একটা নির্দিষ্ট জায়গায় এবং নিরাপদ জায়গায় রাখতে হবে। এখন আমরা সাধারণত ব্যাংকে কি করা হয়? ব্যাংকে হচ্ছে যে টাকাগুলোকে হচ্ছে আমরা একটা বোল্টের মধ্যে রাখি। একটা নিরাপদ জায়গায় রাখি। সো এই এক্টিভিটিস গুলো চালাতে হবে। নগদ নিয়ন্ত্রণ কার্যক্রম সেম, যে বিজনেস হচ্ছে অনেক জায়গা থেকে টাকা পায় এবং এই টাকাগুলো হচ্ছে যে নিরাপত্তা নিশ্চিত করার জন্য হচ্ছে যে আমরা এই যে উপরে যে আলোচনাগুলো করেছি, সেই পদক্ষেপগুলো নিতে হবে। যে অনলি ডেজিগনেটেড পারসন হচ্ছে ক্যাশিয়ার উইল বি রেসপন্সিবল ফর রিসিভিং ক্যাশ। একজন শুধু ক্যাশ রিসিভ করবে, আরেকজন হচ্ছে রেকর্ডিং করবে। আম এবং স্টোরিং ক্যাশ ইন এ সেফ প্লেস অর ব্যাংকের বোল্টের বা কোনো নির্দিষ্ট জায়গা আছে, এগুলো হচ্ছে যে টাকাগুলো হচ্ছে যে কি করতে হবে? সংরক্ষণ করতে হবে। ক্যাশ ডিসবার্সমেন্ট কন্ট্রোল, যখন আপনি কোনো কিছু পেমেন্ট করবেন, পেমেন্ট করার ক্ষেত্রে আপনাকে সতর্কতার সাথে করতে হবে এবং একা যাতে পেমেন্ট করতে না পারে, যাতে ২-৩ জন ব্যক্তি হয়ে যাতে পেমেন্টটা করা যায়। হ্যাঁ? আবার হচ্ছে যে আ পেমেন্ট করার সময় হচ্ছে যে নগদ টাকার পরিবর্তে, হ্যাঁ, পেমেন্ট বাই চেক ইনস্ট্রুমেন্ট, ক্যাশের পরিবর্তে আপনি চেকে দিলেন, ভাউচার সিস্টেম চালু করলেন। ক্যাশের বলে পেমেন্ট রেকর্ডিং শুড বি ডান বাই ডিফারেন্ট পিপল। যে এটি হলো যে ক্যাশটা হচ্ছে যে বা পেমেন্ট করার সময় হচ্ছে একজন না করে হচ্ছে যে এ ভিন্ন, ভিন্ন মানুষ দ্বারা যদি পেমেন্টটা করা হয় তাহলে এটার নিরাপত্তা বেশি নিশ্চিত হয়। হোয়াট ইস ক্যাশ? ক্যাশ হচ্ছে যে নরমালি আমরা সবচেয়ে বড় যে লিকুইড অ্যাসেট, যেটা দিয়ে হচ্ছে আমরা আ কি করতে পারি? যেটা একটা মিডিয়াম অফ এক্সচেঞ্জ এন্ড ক্যান বি ইউজড টু পে কারেন্ট লায়াবিলিটিস। অর্থাৎ যে চলতি দায়ের, চলতি বা পাওনা পরিশোধ এবং হচ্ছে মিডিয়াম অফ এক্সচেঞ্জ হিসেবে হচ্ছে যে যেই লিকুইড অ্যাসেটটা ব্যবহার করা হয়। অর্থাৎ মানে একদম কোনো বাধা নাই, কোনো ঝুঁকি ছাড়াই হচ্ছে যে আমরা যেই লিকুইড অ্যাসেটটা ব্যবহার করতে পারি আ যে বিনিময় মাধ্যম হিসেবে। যেমন আমাদের হাতে যে কারেন্সি থাকে, কয়েন থাকে, হ্যাঁ? পয়সা, টাকা, নোট, তারপর হচ্ছে যে এই যে চেক, আমরা ছোটবেলায় পড়েছি যে চেক পাওয়া হচ্ছে যে নগদ পাওয়ার শামিল। হ্যাঁ? এটা হয়তো অনেকে পড়েছেন। তারপর হচ্ছে মানি অর্ডার, এগুলো সবই হচ্ছে ক্যাশের অন্তর্ভুক্ত। বে তারপর ব্যাংক ডিপোজিট, এগুলো ক্যাশের অন্তর্ভুক্ত। কিন্তু আম ক্যাশ ইকুইভ্যালেন্ট হচ্ছে যে এটা ক্যাশের মতো কিন্তু পুরোপুরি ক্যাশ না। যেই অ্যাসেটটা হচ্ছে যে শর্ট টার্মে ক্যাশে খুব সহজেই কনভার্ট করা যায়, খুব সহজে ক্যাশে রূপান্তরিত করা যায়, সেটাকে বলবো হচ্ছে আমরা ক্যাশ ইকুইভ্যালেন্স। অর্থাৎ যেই শর্ট টার্ম অ্যাসেটটা হচ্ছে খুব সহজে কোন প্রকার খুব কম রিস্কে হচ্ছে যে ক্যাশে রূপান্তরিত করা যায়, সেটা হচ্ছে ক্যাশ ইকুইভ্যালেন্ট। যেমন ট্রেজারি বিল, ব্যাংক নোটস, এটা মাথায় রাখবেন। ট্রেজারি বিল, ব্যাংক নোটস হচ্ছে যে আপনার কি এখানে ক্যাশ ইকুইভ্যালেন্টস। আর আ মানি অর্ডার এবং হচ্ছে ব্যাংক ডিপোজিট, চেক, এগুলো হচ্ছে কিন্তু ক্যাশ। মানি অর্ডার, চেক, ক্যাশ ইন ব্যাংক ডিপোজিটস, এগুলো হচ্ছে ক্যাশ। আর ট্রেজারি বিল, ব্যাংক নোটস হচ্ছে ক্যাশ ইকুইভ্যালেন্টস, যেগুলোকে হচ্ছে সহজে হচ্ছে ক্যাশে রূপান্তরিত করা যায়। ব্যাংক রিকনসিলিয়েশন স্টেটমেন্ট হচ্ছে যে আমানতকারীর নগদান বইয়ের জের এবং হচ্ছে ব্যাংকের পাসবইয়ের জেরের মধ্যে যে আ যে পার্থক্য, সেটা হচ্ছে ব্যাংক রিকনসিলিয়েশন সিস্টেম। হ্যাঁ? আ এটা এটা কি যে আমানতকারী হচ্ছে যে তার একটা নগদান বই হচ্ছে সংরক্ষণ করে এবং ব্যাংকে হচ্ছে যে আমানতকারীর জন্য যে একটা পাসবই হচ্ছে সংরক্ষণ করে এবং এখন যদি এই ২ টা বইয়ের জেরের মধ্যে হচ্ছে যে পার্থক্য লক্ষ্য করা যায়, সেই পার্থক্যকে হচ্ছে যে সামঞ্জস্যপূর্ণ করার জন্য এবং পার্থক্যটাকে মিলকরণ করার জন্য যে স্টেটমেন্ট তৈরি করা হয়, সেটি হচ্ছে ব্যাংক রিকনসিলিয়েশন স্টেটমেন্ট। এবং ব্যাংক রিকনসিলিয়েশন স্টেটমেন্টের একটা বড় পারপাস হচ্ছে যে to find out why the cash book balance and bank statement are balance are different. এটা একদম সিম্পল যে কেন নগদান বইয়ের জের আর ব্যাংকের স্টেটমেন্টের জেরের মধ্যে পার্থক্য রয়েছে, এটা খুঁজে বের করাই হচ্ছে ব্যাংক রিকনসিলিয়েশন স্টেটমেন্টের মূল কাজ। এবং টু ডিটেক্ট এররস, ওমিশন, কোনো কিছু বাদ পড়ছে কিনা, ভুল হইছে কিনা, তারপর হচ্ছে জালিয়াতি হইছে কিনা, এগুলো খুঁজে বের করা। হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন ক্যাশ বুক এন্ড পাসবুক? ক্যাশ বুক হচ্ছে কে করবে? ডিপোজিটর করবে, ক্যাশ বুক রেডি করবে। আর পাসবুক হচ্ছে ব্যাংক রেডি করবে।
আর ক্যাশবুকের যদি ডেবিট ব্যালেন্স শো করে, ক্যাশবুকে যদি ডেবিট ব্যালেন্স শো করে তাহলে ব্যাংক জমা আর ব্যাংক জমার উদ্বৃত্ত বোঝাবে। আর যদি ক্রেডিট ব্যালেন্স শো করে তাহলে ব্যাংক জমাতিরিক্ত বোঝাবে। পাসবুকের যে ঠিক উল্টাটা, পাসবুকের ডেবিট ব্যালেন্স মানে হচ্ছে ব্যাংক জমাতিরিক্ত, পাসবুকের ক্রেডিট ব্যালেন্স হচ্ছে ব্যাংক জমা উদ্বৃত্ত। হ্যাঁ, when a check is deposited it is entered on the debit side। নগদান বইয়ে যদি কোনো চেক হচ্ছে ডিপোজিট করা হয় তাহলে সেটা ডেবিট সাইডে যাবে, ক্যাশবুক ডেবিট সাইডে যাবে। আর কোনো চেক ইস্যু করা হলে ক্রেডিট সাইডে যাবে। ইস্যু করা হলে মানে কি, তাহলে ক্রেডিট সাইডে যাবে, অর্থাৎ নগদান বই কমে যাবে। আর কোনো চেক যদি জমা আসে হিসেবে আসে তাহলে নগদান বইয়ের হচ্ছে জিআর হচ্ছে বাড়বে। পাসবুকে তার ঠিক বিপরীত, যখন কোনো চেক যদি ইস্যু করা হয় তাহলে পাসবুকে হচ্ছে কি, কোনো চেক ইস্যু করা হলে পাসবুকে হচ্ছে সেটা হচ্ছে ডেবিট সাইডে সেটা কি হবে, ইট ইজ রিটেন অন দ্য ক্রেডিট সাইড অফ দ্য পাসবুক। সেটা হচ্ছে ডিপোজিট করা, সরি, কোনো চেক যদি জমা দেওয়া হয় তাহলে সেটা পাসবুকের হচ্ছে ক্রেডিট সাইডে যাবে। আর কোনো চেক ইস্যু করা হলে সেটা হচ্ছে যে পাসবুকের ডেবিট সাইডে আসবে। তো এই বিষয়গুলো আপনি একটু পড়ে নেবেন, খুবই সিম্পল। ডিসকাস দ্য রিজনস ফর ডিসএগ্রিমেন্ট বিটুইন ক্যাশবুক। কেন ক্যাশবুক এবং পাসবুকের মধ্যে হচ্ছে পার্থক্যটা হয় এটা জানা খুব জরুরি। ঠিক আছে, এখানে কিছু কিছু আইটেম আছে যেগুলো হচ্ছে যে ক্যাশবুক এবং পাসবুকের মধ্যে হচ্ছে যে পার্থক্য তৈরি করে। এখানে দেখেন একটা বিষয় আছে যে ডিপোজিট ইন ট্রানজিট। দেনাদার বা অন্য কারো কাছ থেকে যদি প্রাপ্ত চেক আদায়ের জন্য ব্যাংকে জমা দেওয়া হয়েছে কিন্তু ব্যাংক কর্তৃক এখন আদায় করা হয়নি। খুব সিম্পল বিষয়টা মাথায় রাখেন যে এক আমানতকারী বা ডিপোজিটর যে আছে সে হচ্ছে দেনাদারের কাছ থেকে একটা চেক পাইছে। চেকটা পাওয়ার সাথে সাথে সে কি করছে, তার নগদান বই হচ্ছে যে সেটা লিপিবদ্ধ করে ফেলছে। হ্যাঁ, কিন্তু ব্যাংক হচ্ছে যে এই চেকটা হচ্ছে ব্যাংকে জমা দিছে, কিন্তু ব্যাংক হচ্ছে যে চেকটা এখন আদায় করে নাই। তাহলে ব্যাংক হচ্ছে তার পাস বইয়ে কি করছে, সেটা হচ্ছে যে বৃদ্ধি করে নাই। আমানতকারী তার বইয়ে সেটা বৃদ্ধি করে ফেলছে, কিন্তু ব্যাংক হচ্ছে সেটা বৃদ্ধি করে নাই। তাহলে এই যে দুইটা বইয়ের ব্যালেন্সের মধ্যে যে পার্থক্যটা তৈরি হলো সেটাই সেটাই হচ্ছে হচ্ছে আপনার এখানে কি, যে ডিপোজিট ইন ট্রানজিট। অর্থাৎ দেনাদার বা অন্য কারো কাছ থেকে হচ্ছে যে প্রাপ্ত চেক আদায়ের জন্য ব্যাংকে জমা দেওয়া হয়েছে কিন্তু ব্যাংক কর্তৃক এখন আদায় হয়নি। যে আপনি আমানতকারীর বই বাড়ানো হয়ে গেছে কিন্তু ব্যাংকের বই বাড়ানো হয় না। এই যে দুইটা বইয়ের মধ্যে যে ব্যালেন্সের যে পার্থক্য ক্রিয়েট হলো সেটার জন্য হচ্ছে ব্যাংক রিকনসিলিয়েশন স্টেটমেন্ট তৈরি করতে হয়। আবার যদি মনে করেন যে অপরিশোধিত বা বকেয়া চেক, এটা কি, এটা হচ্ছে যে আমানতকারী হচ্ছে যে কোনো পাওনাদারকে একটা চেক ইস্যু করে ফেলছে। এই চেক ইস্যু করার সাথে সাথে কি করলো, আমানতকারী হচ্ছে তার নগদান বাজার থেকে হচ্ছে যে টাকাটা কমিয়ে ফেলছে। হ্যাঁ, কিন্তু আমানতকারী হচ্ছে যে সরি, এই পাওনাদার হচ্ছে যে ওই চেকটা নিয়ে আবার ব্যাংকে গেছে না, ওই চেকটা সে ব্যাংকে জমা দেয় নাই। জমা না দেওয়ার কারণে কি করছে, ওই ব্যাংক হচ্ছে যে তার আমানতকারী হিসাব থেকে হচ্ছে টাকাটা কেটে দিছে না। তাহলে কি হলো, এক আমানতকারী ওই হিসাব থেকে হচ্ছে টাকাটা কমে গেল, আমানতকারী বইয়ের নগদান বইয়ের জের থেকে টাকাটা কমে গেল, কিন্তু ব্যাংকের পাস বই থেকে হচ্ছে টাকাটা কমলো না। তাহলে এই যে দুই বইয়ের মধ্যে যে একটা পার্থক্য তৈরি হলো সেটার জন্য হচ্ছে আমরা ব্যাংক রিকনসিলিয়েশন স্টেটমেন্ট প্রয়োজন পড়ে। ব্যাংকের ভুল হতে পারে, আমানতকারী ভুল হতে পারে, এইসব কারণে পার্থক্য ক্রিয়েট হয়। আর হলো ডেবিট মেমো, সেটা হচ্ছে দেখেন যে আমানতকারীর অজ্ঞাতসারে হচ্ছে ব্যাংক হচ্ছে অনেক সময় আমানতকারীর পক্ষে কিছু কাজ করে, এর ফলে হচ্ছে আমানতকারীর হচ্ছে যে ব্যাংক জমা হচ্ছে হ্রাস পায়, আমানতকারীর যে ব্যাংক জমা সেটা হচ্ছে হ্রাস পায়। তাহলে এই যে ব্যাংক জমাগুলো হ্রাস পাইলো, সেটা সেই উক্ত বিষয়কে হচ্ছে যে আমানতকারীকে জানানোর জন্য ব্যাংক হচ্ছে যে মেমোটা ইস্যু করে সেটাকে ডেবিট মেমো বলবে। অর্থাৎ যেই কারণে হচ্ছে যে আমানতকারী ব্যাংক যেমন হ্রাস পাইছে সেটা জানানোর জন্য ব্যাংক যে মেমো ইস্যু করে সেটার নাম হচ্ছে ডেবিট মেমো। কি কি কারণে আমানতকারী ব্যাংক যেমন হ্রাস পাইছে যদি আমরা দেখি, সেটা হচ্ছে যে প্রত্যাখ্যাত চেক, বাউন্স চেক, অর্থাৎ টাকা নাই, সে এটা হতে পারে। আরেকটা হচ্ছে যে ব্যাংক যদি সার্ভিস চার্জ কেটে রাখে, ব্যাংক যদি হচ্ছে যে কোনো পাওনাদারের হচ্ছে যে দাবি বা পাওনা পরিশোধ করে, ব্যাংক কর্তৃক প্রদেয় বিল বা নোটের মূল্য পরিশোধ, সেক্ষেত্রে হচ্ছে আমানতকারী ব্যাংক জমা হচ্ছে হ্রাস পেতে পারে। এরপর হচ্ছে ক্রেডিট মেমো, আমানতকারী বা তার প্রতিনিধির প্রত্যক্ষ অংশগ্রহণ ছাড়াই ব্যাংকের ভিতরে সরাসরি কোনো লেনদেনের মাধ্যমে আমানতকারী ব্যাংক জমা বৃদ্ধি পেলে উক্ত বিষয়ে আমানতকারীকে জানানোর জন্য ব্যাংক কর্তৃক যে মেমো ইস্যু করা হয় তাকে ক্রেডিট মেমো বা ক্রেডিট মেমোরেন্ডাম বলে। যেসব বিষয়ের জন্য ব্যাংক কর্তৃক ক্রেডিট মেমো ইস্যু করা হয় সেগুলো হলো ব্যাংক কর্তৃক প্রাপ্য বিলের বা নোটের মূল্য আদায়। দেখেন এখানে মূল বিষয়টা কি, ক্রেডিট মেমোর বিষয়টা কি, সেম ভাবে যে ব্যাংক হচ্ছে আমানতকারীর অজ্ঞাতসারে হচ্ছে কি করলো, আমানতকারীর পক্ষে কিছু কাজ করলো, যে কাজের মাধ্যমে হচ্ছে আমানতকারী ব্যাংক জমা ব্যবহার বৃদ্ধি পাইলো। এই যে বৃদ্ধি পাইলো এটা জানানোর জন্য ব্যাংক আমানতকারীকে যে মেমো ইস্যু করবে সেটাই হচ্ছে ক্রেডিট মেমো। এখন এই ক্রেডিট মেমোর মধ্যে কি কি অন্তর্ভুক্ত থাকবে, সেটা হচ্ছে যে ব্যাংক কর্তৃক প্রাপ্য বিলের বা নোটের যদি মূল্য আদায় করে ফেলে, ব্যাংক যদি আমানতকারীর পক্ষে কোনো প্রাপ্য বিল আদায় করে ফেলে বা নোটের মূল্য আদায় করে ফেলে, ব্যাংকের সুদ বা বিনিয়োগের সুদ যদি বাড়ে, হ্যাঁ,
আমানত করে যদি ব্যাংকে সুদ পায় বা বিনিয়োগে সুদ পায়, এই সকল বিষয় জানানোর জন্য যে মেমোটা ইস্যু করে সেটা হলো ক্রেডিট মেমো। তাহলে প্রত্যাগত চেকটা কি? যে আদায়ের জন্য ব্যাংকে জমাকৃত চেক, মানে ব্যাংক থেকে টাকা তোলার জন্য বা আদায়ের জন্য, ঠিক আছে, হচ্ছে যে যে চেকটা জমা দেওয়া হয়েছে কিন্তু পর্যাপ্ত টাকা না থাকার কারণে চেকটা কি হয়েছে, প্রত্যাঘাত হয়েছে, এটাকে বলবো এনএসএফ চেক বা বাউন্স চেক। আউটস্ট্যান্ডিং চেক বা এনএসএফ চেক, অর্থাৎ বকেয়া চেক বা এনএসএফ চেকের মধ্যে আসলে মৌলিক পার্থক্য কি? বকেয়া চেকটা হলো যে পাওনাদারকে একটা চেক ইস্যু করা হয়েছে, এখন এর ফলে হচ্ছে যে আমানতকারীর বইতে হচ্ছে টাকাটা কমে ফেলা হয়েছে ইস্যু করার সাথে সাথে, কিন্তু পাওনাদার হচ্ছে এই চেকটা নিয়ে হচ্ছে ব্যাংকে জমা দিছে না। এখন এই চেকটা জমা না দেওয়ার কারণে ব্যাংক ব্যাংক কি করছে, ব্যাংক হচ্ছে আমানতকারী ব্যাংক জমা হচ্ছে হ্রাস করে নাই। হ্রাস না করার কারণে একদিকে আমানতকারী তার হিসাব থেকে হ্রাস করে ফেলছে, কিন্তু ব্যাংক হচ্ছে আমানতকারীর ব্যাংক জমা থেকে হ্রাস করে নাই। ফলে দুইটার মধ্যে যে ব্যালেন্সে পার্থক্য ক্রিয়েট হয়েছে, এই জন্য হচ্ছে যে আমাদের ব্যাংক রিকনসিলিয়েশন স্টেটমেন্ট প্রয়োজন হয়। আর এই জিনিসটাকে আমরা বলি হচ্ছে বকেয়া চেক। আর এনএসএফ চেকটা হচ্ছে যে আদায়ের জন্য হচ্ছে ব্যাংকে জমা দেওয়া হয়েছে, কিন্তু পর্যাপ্ত অর্থ না থাকার কারণে, হ্যাঁ, এই চেকটা কি করছে, ব্যাংক প্রত্যাঘাত করে দিচ্ছে, না যে ভাই আপনার যে আপনাকে চেকটা দিছে তার অ্যাকাউন্টে পর্যাপ্ত টাকা নাই, ঠিক আছে, চেকটা পাস করা যাবে না। এটাকে বলা হচ্ছে এনএসএফ চেক। তো ব্যাংক সমানী বিবরণী প্রস্তুতের ক্ষেত্রে প্রসিডিউর, এখানে এই খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় আছে, সেটা হচ্ছে যে ব্যাংক সমানী বিবরণীর ক্ষেত্রে আপনারা দেখেন যে কি এখানে দুইটা পদ্ধতি আছে, একটা হলো ব্রিটিশ পদ্ধতি আর একটা হচ্ছে আপনার সনাতন পদ্ধতি, আমেরিকান বা সংশোধন পদ্ধতি। নিচে দুইটা পদ্ধতির সঙ্গে আলোচনা করা হলো। একটা হলো যে দেখেন, আমরা যদি প্রথমে হচ্ছে যে আমেরিকান বা সংশোধন পদ্ধতি নিয়ে কথা বলি, সেটা হচ্ছে যে ব্যাংক বিবরণী বা পাস বই অনুযায়ী হচ্ছে প্রাপ্ত জের, অর্থাৎ যেটা দিয়ে হচ্ছে যে আপনার অঙ্কটা শুরু হবে, হ্যাঁ, যদি হচ্ছে ব্যাংক বিবরণী অনুযায়ী যদি হচ্ছে আপনার অঙ্কটা শুরু হয়, তাহলে হচ্ছে যে ব্যাংক বিবরণীর সমন্বয়, ব্যাংক অনুযায়ী সমন্বিত জের বের হবে। আমি যদি পাস বই অনুযায়ী সোজা কথা, আমি যদি ব্যাংক বিবরণী বা পাস বই অনুযায়ী যদি হচ্ছে যে জের ব্যালেন্স পাই, তাহলে যদি আবার পাস বই অনুযায়ী সমন্বিত জেরটা পাই, যেটা দিয়ে শুরু করছি সেটাই যদি ব্যালেন্স হিসেবে আসে, তাহলে সেটা আমেরিকান পদ্ধতি। আর যদি ব্যাংক ব্যাংক বিবরণী বা পাস বই অনুযায়ী প্রাপ্ত জের দিয়ে আমার অঙ্কটা শুরু করলাম, কিন্তু আমার রেজাল্ট আসছে নগদান বই অনুযায়ী বা আমানতকারী বই অনুযায়ী প্রাপ্ত জের, তাহলে সেটা হচ্ছে ব্রিটিশ পদ্ধতি। তাহলে সিম্পল বিষয়টা কি দাঁড়ালো, যে যেটা দিয়ে আমি শুরু করছি সেটা সেটা দিয়ে যদি আমার কাঙ্ক্ষিত ফলাফল আসে তাহলে সেটা আমেরিকান পদ্ধতি, আর যেটা যদি বিপরীতটা আসে তাহলে আমি বুঝবো কি করে যে আমি আসলে আমেরিকান পদ্ধতি ফলো করবো না ব্রিটিশ পদ্ধতি ফলো করবো? এটা একটা সিম্পল বিষয় হচ্ছে যে আপনি প্রশ্নের মধ্যে যদি আপনাকে বলা থাকে যে ব্যাংক বিবরণী বা পাস বই অনুযায়ী প্রাপ্ত জের হচ্ছে 8,000 টাকা, কথার কথা, বা 80,000 টাকা, হ্যাঁ, তারপরে আরো কিছু হচ্ছে যে ইনগ্রেডিয়েন্টস আপনাকে দিল, দেওয়ার পরে বললো যে নগদান বই অনুযায়ী প্রাপ্ত জের কত হবে। তাহলে দেখেন আপনাকে দিছে কি, বলছে যে পাস বই অনুযায়ী প্রাপ্ত জের আছে 80,000 টাকা, তারপরে বললো যে ব্যাংক জমা, বকেয়া চেক, এইসব দিয়ে বললো যে আপনার নগদান বই অনুযায়ী প্রাপ্ত জের কত হবে। তাহলে আপনাকে বুঝে নিতে হবে এটা ব্রিটিশ পদ্ধতিতে সে অঙ্কটা চাইছে, বা এটা ব্রিটিশ পদ্ধতিতে অঙ্কের রেজাল্টটা বের করতে হবে। আর যদি বলে যে ব্যাংক বিবরণী বা পাস বই অনুযায়ী প্রাপ্ত জের হচ্ছে 80,000 টাকা, এরপরে বললো যে পরিবহনাধীন চেক এবং অপরিশোধিত চেক, আরো কিছু ইনগ্রিডিয়েন্টস দিয়ে বললো যে ব্যাংক অনুযায়ী সমন্বিত জের হচ্ছে কত হবে। তাহলে বোঝা গেল যে ব্যাংকের বই দিয়ে শুরু হয়েছে, ব্যাংকের বই দিয়ে শেষ হয়েছে, তাহলে সেটা আমেরিকান পদ্ধতি। আশা করি ক্লিয়ারলি আপনারা বুঝতে পারছেন। এখন দেখেন এখানে ব্যাংক বিবরণ অনুযায়ী বা প্রাপ্ত জের অনুযায়ী আমরা কি যোগ করবো, পরিবহনাধীন বা ট্রানজিটের জমাটা প্লাস হবে, অপরিশোধিত বা বকেয়া চেক যেগুলো আমি অলরেডি আলোচনা করে ফেলছি, তো এইগুলো হচ্ছে যে মাইনাস হবে, বকেয়া চেক মাইনাস হবে, পরিবহনাধীন চেক হচ্ছে প্লাস হবে এটার সাথে। সেম ভাবে আমার আমানতকারীর বই বা নগদান বই অনুযায়ী প্রাপ্ত জেরের সাথে ক্রেডিট মেমো গুলো প্লাস হবে, ডেবিট মেমো মাইনাস হবে। এটা আপনারা একদম মুখস্থ টুখস্থ শিখে ফেলবেন। ওকে, এখন আমরা ব্রিটিশ পদ্ধতিটা বের করব কিভাবে? হ্যাঁ, আমেরিকান তো সহজ, ব্যাংক বিবরণী বা পাঁচ বিবরণী প্রাপ্তিদের সাথে আপনি পরিবহনাধীন বা ট্রানজিটের জমা হচ্ছে যোগ করবেন, অপরিশোধিত বা বকেয়া চেক হচ্ছে বিয়োগ করবেন, তাহলে আপনি ব্যাংক অনুযায়ী সমানত পেয়ে যাবেন। কিন্তু আপনার যুগে যদি হচ্ছে যে উল্টাটা দেয়, যে ব্যাংক বিবরণী যে দিয়ে নগদান চাইলো, তখন আপনি বের করবেন কিভাবে? তখনও কিন্তু খুব সিম্পলি আপনি জিনিসটা বের করতে পারবেন। সেটা কিরকম দেখেন, যে আপনাকে আহ বলছে যে আমানতকারীর বই বা নগদান বই অনুযায়ী প্রাপ্ত যে 80,000 টাকা, হ্যাঁ, তারপর আপনার কিছু ক্রেডিট মেমো দিল, কিছু ডেবিট মেমো দিল, তারপর হচ্ছে আপনার পরিবহনাধীন চেক দিল, বকেয়া চেক দিল, এই সবগুলো দিয়ে বললো যে ব্যাংক বিবরণী বা পাস বই অনুযায়ী প্রাপ্ত জের কত হবে। তখন আপনি যেটা করবেন সেটা হচ্ছে যে
ওই আমেরিকান স্টাইলে যেটাকে প্লাস করার কথা সেটা প্লাস করবেন। যেমন নগদান বইয়ে দিয়ে শুরু করছি আমরা ৮০,০০০ টাকা, ওকে, এটা দিয়ে শুরু করলাম। এবার নগদান বইয়ের সাথে যেগুলো যোগ হওয়ার কথা সেগুলো যোগ হবে, নগদান বইয়ের সাথে যেগুলো বিয়োগ হওয়ার কথা সেগুলো বিয়োগ হবে। যেমন আপনি নগদান বইয়ের ক্রেডিট মেমোর যে আইটেমগুলো আপনি প্লাস করবেন, নগদান বই ডেবিট মেমোগুলো আপনি মাইনাস করলেন, ওকে। যা যেটা দিয়ে শুরু করতে বলছে সেটার সাথে রিলেটেড যে আইটেমগুলো আপনি যেটা প্লাস করার কথা সেটা প্লাস করবেন, যেটা মাইনাস করার কথা সেটা মাইনাস করবেন। এখন একটু মনোযোগ দিয়ে শুনেন। এখন হচ্ছে যে আপনার যেটা হচ্ছে এই ব্যাংকের বিবরণীর যে ইস্যুগুলা, সেখানে হচ্ছে যে পরিবহনাধীন চেক হচ্ছে ব্যাংক বিবরণী অনুযায়ী কি ছিল, প্লাস হওয়ার কথা ছিল, সেটা এখন মাইনাস হয়ে যাবে। আবার বকেয়া চেক হচ্ছে কি মাইনাস হওয়ার কথা ছিল, সেটা এখন প্লাস হয়ে যাবে। ঠিক আছে, আমি আবারও বলতেছি কথাটা। দেখেন, যদি আপনাকে প্রশ্নে বলা থাকে যে নগদান বই অনুযায়ী প্রাপ্ত যে হচ্ছে ৮০,০০০ টাকা, তারপরে অনেকগুলো আইটেম দিয়ে যদি বলে যে ব্যাংক বিবরণী বা পাস বই অনুযায়ী প্রাপ্ত যে কত হবে, তখন সেটা ব্রিটিশ পদ্ধতিতে আমাদেরকে করতে হবে। সেই ক্ষেত্রে হচ্ছে নগদান বইয়ের সাথে যে আইটেমগুলো প্লাস হওয়ার কথা, ক্রেডিট মেমো, সেটা প্লাস হবে। নগদান বইয়ের সাথে যেগুলো মাইনাস হওয়ার কথা, ডেবিট মেমো, সেটা মাইনাস হবে। কিন্তু পাস বইয়ের যে আইটেমগুলো সেগুলো উল্টে যাবে। পাস বইয়ের ক্ষেত্রে যে পরিবহনাধীন জমা প্লাস ছিল সেটা এখন মাইনাস করে ফেলতে হবে। আবার হচ্ছে পাস বইয়ের সাথে যেটা হচ্ছে যে মাইনাস হওয়ার কথা, অপরিচিত চেক, সেটা হচ্ছে প্লাস করতে হবে। তাহলে হচ্ছে আমরা ওই কি ব্যাংকের পাস বই অনুযায়ী প্রাপ্ত যেটা পেয়ে যাব। তাহলে এটা হচ্ছে ব্রিটিশ পদ্ধতি। আশা করি সবাই জিনিসটা বুঝতে পারছেন। এখানে বিস্তারিত লেখা আছে। আচ্ছা, ব্যাংক রিকনসিলিয়েশন যে রিলেটেড জার্নাল বলা, যে ব্যাংক has collected the amount of RS ৭,০০০ as bills receivable which has not been included। এখানে দেখেন খুব সিম্পল ভাবে হচ্ছে যে জাবেদাগুলো আছে যে ব্যাংকে হচ্ছে আদায় করছে, যে ব্যাংকে আদায় করলে কি হয়েছে, ব্যাংক অ্যাকাউন্ট বাড়ছে, ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট। আর বিলস রিসিভেবল হচ্ছে কি কমে গেছে, যে দেনাদারের কাছে টাকা পাওনা টাকা আদায় করে দেনাদারের পরিমাণ কমে গেছে। তো ব্যাংক has collected ৭,০০০ টাকা ফ্রম ডেটর, যদি প্রাপ্য হিসেবের কাছ থেকে যদি ৭,০০০ টাকা পায় তাহলে ব্যাংকের অ্যাকাউন্ট ডেবিট, অ্যাকাউন্ট রিসিভেবল ক্রেডিট। তো এইগুলো সিম্পল জার্নালগুলো আপনারা একবার পড়ে নেবেন, হ্যাঁ, একদম সিম্পল এগুলা, যদি এগুলো পরীক্ষার সময় আসতে পারে। যে নট সাফিসিয়েন্ট ফান্ড চেক রিজেক্টেড বাই দ্য ব্যাংক ফর টাকা ৪,০০০ হুইচ ওয়াজ নট ইনক্লুডেড ইন দ্য ক্যাশ বুক। ক্যাশে যেটা যে ব্যাংক হচ্ছে যে এনএসএফ চেক করে বা চেক বাউন্স করে দিয়েছে, কিন্তু যে নগদান বই হচ্ছে সেটা এখনো হচ্ছে যে ইনক্লুডেড হয় নাই, সেক্ষেত্রে যাবে কি হবে, সেটা হচ্ছে যে অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট, ব্যাংক অ্যাকাউন্ট ক্রেডিট। এগুলো একটু দেখে নেবেন। আচ্ছা, আমরা একটা সমস্যা করি, দেখেন এখানে বলছে যে একটি চেক যে সঠিকভাবে ব্যাংক কর্তৃক লিখিত বা পরিশোধিত হচ্ছে ৪৪৮ টাকা, কিন্তু ভুলবশত কোম্পানি হচ্ছে যে চেকটি ৪৮৪ টাকা লিপিবদ্ধ করে, ব্যাংক সমানের বিবরণের জন্য নিচে কোনটি সঠিক? সেটা হচ্ছে যে ৪৪৮ টাকার যে ব্যাংক হচ্ছে পরিশোধ করার কথা, ব্যাংক কিন্তু ঠিকই ৪৪৮ টাকায় হচ্ছে জিনিসটা পরিশোধ করছে। কিন্তু আহ, যে কোম্পানির যে কোম্পানির বইয়ের ব্যাংক হিসেবে হচ্ছে যে ৪৮৪ টাকা হচ্ছে মাইনাস করে ফেলছে। তাহলে কি করছে, আমানতকারী হচ্ছে যে ভুলটা করছে, ব্যাংক কিন্তু ঠিকই করছে, কিন্তু আমানতকারী হচ্ছে ভুল করে ফেলছে। আমানতকারী হচ্ছে যে অতিরিক্ত মানে ৩৬ টাকা হচ্ছে কি বেশি বিয়োগ করে ফেলছে। তাহলে ব্যাংক বিষয় বিবরণের সময় কি করতে হবে, নগদান বইয়ের সাথে হচ্ছে ৩৬ টাকা যোগ করে দিতে হবে, সিম্পল। যে ভুলটা কে করছে, ভুলটা হচ্ছে যে নগদান বইয়ে করছে, তাহলে নগদান বইয়ের জেরের সাথে হচ্ছে ৩৬ টাকা যোগ করতে হবে। এটি হচ্ছে এখানকার মূল কথা। তাহলে এই রিলেটেড অনেক প্রশ্ন আসবে, হ্যাঁ, ব্যাংক সময় বিবরণী থেকে এই ধরনের প্রশ্ন আসবে। ব্যাংক সময় বিবরণীতে ডিপোজিট ইন ট্রানজিট কি করায়, এটা তো একদম সিম্পল। ব্যাংক সমন্বয় বিবরণীতে ডিপোজিট ইন ট্রানজিট হচ্ছে যে আমরা জানি যে ব্যাংক বিবরণী বা হচ্ছে পাঁচ বিবরণী যে প্রাপ্তির সাথে যোগ করা হয়, ব্যাংক বিবরণীর সাথে ব্যালেন্সের সাথে হচ্ছে যোগ করতে হবে। তাহলে আনসার হচ্ছে সি। আধুনিক ব্যাংক সময় ব্যাংক এবং আমাদের উভয়পক্ষের জন্য যে সমন্বয় করা প্রয়োজন, এই বিষয়গুলো পড়ে নেবেন, এগুলো সব বিস্তারিত বলা আছে, আমি যাচ্ছি না। আমাদের খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক হচ্ছে এখন ডিপ্রিসিয়েশন। ডিপ্রিসিয়েশন জিনিসটাকে, যে স্থায়ী সম্পত্তির ব্যয়কে উক্ত সম্পত্তির ব্যবহারিক জীবনকালের মধ্যে বন্টন করার প্রক্রিয়াকে অবচয় বলে। হিসাব বিজ্ঞান নীতিমালা আইফারএস অন্তর্ভুক্ত IAS 16 অনুযায়ী অবচয় ধার্য করা হয়। দেখেন এখানে হচ্ছে যে স্থায়ী সম্পত্তির যে ব্যয়, হ্যাঁ, স্থায়ী সম্পত্তির ব্যয়কে হচ্ছে উক্ত সম্পত্তির ব্যবহারিক জীবনকালের মধ্যে বন্টন করতে হবে। তাহলে আমাদের কাছে যে স্থায়ী সম্পত্তিটা থাকে সেটাকে যদি আমরা ওই যে সম্পত্তিটার যে আয়ুষ্কাল সেটার মধ্যে যদি আমরা ভাগ করে দেই, হ্যাঁ, ভাগ করে দেওয়ার মাধ্যমে যে ব্যয়টা বন্টন করা হয়, এই প্রক্রিয়াটাকে বলে অপচয়। হিসাব বিজ্ঞানের নীতিমালা আইফারএস এ হচ্ছে যে আইফারএস মানে কত, আইফারএস অন্তর্ভুক্ত IAS 16 অনুযায়ী হচ্ছে অবচয় ধার্য করা হয়। ঠিক আছে, IAS 16 আইফারএস অন্তর্ভুক্ত IAS 16 অনুযায়ী অবচয় ধার্য করা হয়। IAS 16 হচ্ছে যে প্রপার্টি প্ল্যান্ট এবং ইকুইপমেন্ট নামে হচ্ছে স্থায়ী সম্পত্তির উল্লেখ আছে।
তো প্রপার্টি প্ল্যান্ট এন্ড ইকুইপমেন্টের মধ্যে অন্তর্ভুক্ত বিষয়গুলো হচ্ছে যে দালান করে যন্ত্রপাতি সরঞ্জাম এগুলা, এবং এগুলো যেহেতু স্থায়ী সম্পত্তি এগুলোর উপর হচ্ছে অবচয় ধার্য করা হয়। কিন্তু যেগুলো হচ্ছে অস্পর্শনীয় সম্পত্তি সেগুলোর উপর হচ্ছে যে অবলোপন ধার্য করা হয়, আর যেগুলো প্রাকৃতিক সম্পদ সেগুলোর উপর শূন্যীকরণ ধার্য করা হয়। আর আরেকটা বিষয় আছে দেখুন, ভূমি, ভূমির কিন্তু কোনো অপচয় হয় না, হ্যাঁ, কারণ ভূমি হচ্ছে ধীরে ধীরে হ্রাস পায় না। তো কিন্তু ভূমির যে উন্নয়ন ব্যয়, ভূমিটাকে ডেভেলপ করার জন্য যে কোনো ব্যয় হয় সেটার আবার হচ্ছে অবচয় ধার্য হয়। অবচয় ধার্যের উদ্দেশ্যটা কি, সেটা হচ্ছে এটা মেন উদ্দেশ্য হচ্ছে যে যে স্থায়ী সম্পত্তির ক্রয় মূল্যটা হচ্ছে বন্টন করে দেওয়া। স্থায়ী সম্পত্তির ক্রয় মূল্য বন্টন হচ্ছে অবচয় ধার্যের মেন উদ্দেশ্য। এরপর হচ্ছে যে আপনার হচ্ছে যে সঠিক লাভ ক্ষতি এবং সঠিক আর্থিক অবস্থা জানানো, এবং হচ্ছে যে মিলকরণ নীতি অনুযায়ী হচ্ছে যে সংশ্লিষ্ট আয়ের সাথে হচ্ছে ব্যয় ব্যয় হচ্ছে সমন্বয়। এগুলো হচ্ছে অবচয় ধার্যের মূল উদ্দেশ্য। প্রকৃত উৎপাদন ব্যয় নিরূপণ, কর ছাড়ের ব্যবস্থাকরণ। অবচয় ধার্য নির্ণয়ের ক্ষেত্রে বিবেচ্য বিষয় খুবই ইম্পর্টেন্ট। এই তিনটা জিনিস লাগবে। আমরা যখন বিভিন্ন পদ্ধতিতে অবচয় দেখবো যে এখানে হচ্ছে তিনটা পদ্ধতিতে অবচয় অবশ্যই লাগবে। সম্পত্তি ক্রয় মূল্য বা অর্জন মূল্য, আনুমানিক আয়ুষ্কাল বা জীবনকাল, আয়ুষ্কাল শেষে অবশিষ্ট মূল্য বা ভগ্নাবশেষ মূল্য। হ্যাঁ, সেখানে হচ্ছে যে আপনার একটা সম্পত্তি যেই মূল্যে সে কিনছে তার সাথে আরো যদি কিছু অ্যাড হয় সেটা হচ্ছে যে অর্জন মূল্য, এবং একটা সম্পত্তির যে আয়ুষ্কাল থাকবে এবং ভগ্নাবশেষ মূল্য। যে আয়ুষ্কাল শেষে তার হাতে আয়ুষ্কাল শেষে যে পরিমাণ মূল্য অবশিষ্ট থাকবে সেটা ভগ্নাবশেষ মূল্য। এই তিনটা বিষয় লাগবে হচ্ছে অবচয় ধার্য নির্ণয়ের ক্ষেত্রে। এরপর হচ্ছে যে অবচয় পদ্ধতি নির্বাচন। আপনি আসলে কোন পদ্ধতিতে অবচয় ধার্য করবেন সেটা নির্ভর করে হচ্ছে যে সম্পত্তি থেকে প্রাপ্য উপযোগিতার ধরন, কি পরিমাণ সম্পত্তি থেকে আমরা কি আসলে ইউটিলিটি পাবো, কি পরিমাণ উপযোগিতা পাবো, বর্তমান আয়করের হার, ভবিষ্যতে আয়কর কেমন হতে পারে, এইসব বিষয় বিবেচনা করে হচ্ছে যে অবচয় ধার্য করে। আবার আপনি অতীতে যদি দেখা গেছে যে ক্রমহ্রাসমান জারি করছেন, এখন আবার করতেছেন স্ট্রেট লাইন মেথডে, ভবিষ্যতে আবার হচ্ছে বর্ষসংখ্যা সমষ্টি করতে, এরকম না করে একটা সামঞ্জস্যতা বা ধারাবাহিকতা হচ্ছে যে অবচয় ধার্যের ক্ষেত্রে হচ্ছে যে আহ তাহলে যে অতীতে ব্যবহৃত অবচয় ধার্যের সামঞ্জস্যতা, আয়করের হার এবং সম্পদের প্রাপ্য উপযোগিতার ধারণ, এই বিষয়গুলো হচ্ছে মূল বিষয়। স্থায়ী সম্পত্তি, স্থাবর বা স্থায়ী সম্পত্তি অবচয় লিপিবদ্ধকরণে দাখিলা, সেটা হচ্ছে অবচয় ব্যয় ডেবিট, পুঞ্জীভূত অবচয় হচ্ছে ক্রেডিট। হ্যাঁ, অস্পর্শনীয় সম্পত্তির অবলোপন লিপিবদ্ধ দাখিলা হচ্ছে যে অবলোপন ব্যয় ডেবিট, পুঞ্জীভূত অবলোপন হচ্ছে ক্রেডিট। এখানে অবচয়টা কি, যখন কোনো অবচয় ধার্য করা হবে অবচয়টা খরচ, সেজন্য খরচ হচ্ছে ডেবিট। আবার পুঞ্জীভূত অবচয় সেটা হচ্ছে বিপরীত সম্পদ, সম্পদ যদি কমে যায় তাহলে সেটা ক্রেডিট হবে, তাহলে এই জন্য পুঞ্জীভূত অবচয় হচ্ছে ক্রেডিট। অস্পর্শনীয় সম্পদের ক্ষেত্রে সেম, অবলোপন ব্যয় হচ্ছে যে ডেবিট, পুঞ্জীভূত অবলোপন হচ্ছে ক্রেডিট। সরলরৈখিক পদ্ধতিতে আমরা যদি কথা বলি, যে প্রতি বছর যদি একই হারে অবচয় ধার্য করে সেটি সরলরৈখিক পদ্ধতি। প্রতি বছর যদি একই হারে অবচয় ধার্য করা হয় সেটা হচ্ছে সরলরৈখিক পদ্ধতি। এই পদ্ধতিতে অবচয় যখন আমরা নির্ণয় করব তখন হচ্ছে যে অবচয়যোগ্য মূল্যকে হচ্ছে আনুষ্ঠানিক আনুমানিক আয়ুষ্কাল দিয়ে ভাগ করে নিব। যে অবচয়যোগ্য মূল্যকে যদি আনুমানিক আয়ুষ্কাল দিয়ে ভাগ করা হয় তাহলে আমরা হচ্ছে যে অবচয় পেয়ে যাব। সেটা হচ্ছে সরলরৈখিক পদ্ধতির মূল কথা। এখানে হচ্ছে যে বার্ষিক অবচয়ের সূত্র হচ্ছে যে অবচয়যোগ্য মূল্য বাই হচ্ছে যে আয়ুষ্কাল। অবচয়যোগ্য মূল্য সমান হচ্ছে ক্রয় মূল্য মাইনাস হচ্ছে ভগ্নাবশেষ মূল্য। সরলরৈখিক পদ্ধতিতে অবচয়ের হার ব্যবহার করে বার্ষিক অবচয় নির্ণয় করা যায়। এই পদ্ধতিতে অবচয়ের হার ব্যবহার করে অবচয় নির্ণয়ের সূত্র হলো যে বার্ষিক অবচয় সমান হচ্ছে যে অবচয়যোগ্য মূল্য গুণ অবচয়ের হার। দেখেন বিষয়টা, যে আমি এখানে একটা জিনিস আমি হচ্ছে যে বুঝিয়েছিলাম, সেটা হচ্ছে যে যে বার্ষিক অবচয়, যে আপনার যে অবচয়যোগ্য মূল্য সেটাকে যদি আয়ুষ্কাল দিয়ে ভাগ করি তাহলে কিন্তু বার্ষিক অবচয়টা আমরা পেয়ে যাব। এখন আমার কথার কথা হলো যে 12,000 টাকা কি আছে, যে আমার হচ্ছে যে 12,000 টাকা হচ্ছে আমার ক্রয় মূল্য। হ্যাঁ, আমার পারচেজ কত, পারচেজ হচ্ছে যে 12,000 টাকা। হুম, আর 2,000 টাকা হচ্ছে যে ভগ্নাবশেষ মূল্য, রেসিডিয়াল ভ্যালু। রেসিডিয়াল ভ্যালু হচ্ছে কত, 2,000 টাকা। তাহলে এখন এই যে ক্রয় মূল্য থেকে ভগ্নাবশেষ মূল্য বিয়োগ করলে যেটা থাকবে 10,000 টাকা, সেটা কি অবচয়যোগ্য মূল্য, ডিপ্রিসিয়েবল প্রাইস। তাহলে ডিপ্রিসিয়েবল কত, 10,000 টাকা। এখন এই ডিপ্রিসিয়েবলকে যদি আমি আয়ুষ্কাল দিয়ে, ঠিক আছে, হচ্ছে যে আয়ুষ্কাল দিয়ে ভাগ করি তাহলে কি হবে, আমার বার্ষিক অবচয়টা বের হবে। তাহলে ডিপ্রিসিয়েবল কত, 10,000, আর আনুমানিক আয়ুষ্কাল কত, 10 বছর। তাহলে 10,000কে 10 বছর ভাগ করলে 1,000 টাকা আসছে, এটা হলো বার্ষিক অবচয়। তাহলে আমি সরলরৈখিক পদ্ধতিতে একমাত্র হচ্ছে যে আনুমানিক আয়ুষ্কাল দিয়ে ভাগ করে হচ্ছে যে বার্ষিক অবচয় নির্ণয় করা যায়। আবার যদি বা আনুমানিক আয়ুষ্কাল না থাকে, আমরা যদি হচ্ছে যে অবচয়ের হার দেওয়া থাকে সেভাবে করতে পারবো, যে অবচয়যোগ্য মূল্যের সাথে অবচয়যোগ্য যে মূল্য যেমন 10,000 টাকা সেটাকে যদি আমি 10% দিই, কথার কথা যে 10% হচ্ছে আমার কি, 10% হচ্ছে আমার অবচয়ের হার, তাইলেও কিন্তু আমার কি আসতেছে, 1,000 টাকায় হচ্ছে আমার অবচয় আসতেছে। তাহলে এই অবচয়টা একটা কিভাবে বের করবো দেখেন,
যে যদি অবচয় হার দেওয়া না থাকে, হ্যাঁ, তাহলে আপনি হচ্ছে যে 100% 100% ভাগ হচ্ছে আনুমানিক আয়ুষ্কাল। যদি আমরা কথার কথা দেখেন এখানে কিভাবে মিলতো, যদি এখানে বলতো যে 20 বছর, আনুমানিক আয়ুষ্কাল কত 20 বছর, তাহলে আমরা যদি এই 10,000 কে 20 দিয়ে ভাগ করতাম, তাহলে কি হইতো, এখানে 500 হইতো। ঠিক আনুমানিক আয়ুষ্কাল দিয়ে যদি আমি 100% যদি এবার 20 দিয়ে ভাগ করি তাহলে কত আসবে, 5% হবে, তাই না? এবার দেখেন 10,000 5% কিন্তু এই 500ই আসতো। তাহলে সব আয়ুষ্কাল দিয়ে করলে যা হবে, আবার অবচয়ের হার দিয়ে করলে কিন্তু একই রেজাল্টই কিন্তু আসতেছে। তাহলে আমরা অবচয়ের হারটা কিভাবে বের করব, সেটা হচ্ছে 100% ডিভাইডেড বাই আয়ুষ্কাল। এটা হচ্ছে অবচয়ের হার বের করার সূত্র। ঠিক আছে? ক্রমহ্রাসমান যে পদ্ধতির বিষয়টা হচ্ছে যে পদ্ধতিতে পূর্ববর্তী বছরের তুলনায় পরবর্তী বছরে কম অবস্থা ধার্য করা, অর্থাৎ যেই পদ্ধতিতে অবচয় ধার্য করলে আগের বছরের চেয়ে পরের বছর হচ্ছে যে কি অবচয় কম হবে এবং ধীরে ধীরে হচ্ছে যে অবচয়ের পরিমাণ হচ্ছে কমতে থাকবে, সেটাকে বলা হচ্ছে ক্রমহ্রাসমান পদ্ধতি। এই ক্রমহ্রাসমান পদ্ধতিতে হচ্ছে যে আপনি এখানে অবশ্যই অবচয়ের হার দিয়ে হচ্ছে যে অবচয় বের করতে হবে। আনুমানিক আয়ুষ্কাল দিয়ে হচ্ছে এখানে সরাসরি হচ্ছে যে ক্রমহ্রাসমান পদ্ধতিতে হচ্ছে যে অবচয় ধার্য করা যাবে না। কি বলছি কথাটা, যে এখানে আনুমানিক আয়ুষ্কাল দিয়ে সরাসরি ভাগ করে আনুমানিক আয়ুষ্কাল দিয়ে সরাসরি হচ্ছে যে অবচয় ধার্য করা যাবে না, এখানে অবচয়ের হার ব্যবহার করে হচ্ছে যে অবচয় বের করতে হবে। এবং এখানে আরেকটা খুব গুরুত্বপূর্ণ কথা হচ্ছে, ক্রমহ্রাসমানে কিন্তু ভগ্নাবশেষ মূল্য বাদ দেওয়া হয় না। আমরা স্ট্রেট লাইনে যেখানে ভগ্নাংশ বাদ দিয়েছি, ক্রমহ্রাসমানে সেখানে এটা বাদ দেওয়া হবে না। হুম এবং 3 নম্বর গুরুত্বপূর্ণ লাইন হচ্ছে যে প্রতি বছর হচ্ছে বইমূল্য বা অবলিখিত মূল্যের উপর হচ্ছে নির্দিষ্ট অবচয় ধার্য করে। দেখেন কি বলছি, এখানে আয়ুষ্কাল না, অবচয় হার দিয়ে হচ্ছে অবচয় বের করবেন। 2 হচ্ছে ভগ্নাবশেষ মূল্য বাদ দেওয়া হয় না। 3 হলো বইমূল্যের উপর হচ্ছে যে অবচয় ধার্য করতে হয়। তাহলে প্রথম বছর যে ক্রয় মূল্যটা থাকে সেটাই বইমূল্য। প্রথম বছর হচ্ছে যে ক্রয় মূল্য হচ্ছে বইমূল্য হয়। পরবর্তী বছর হচ্ছে যে ক্রয় মূল্য থেকে পুঞ্জীভূত অবচয় মাইনাস করলে যে ব্যালেন্সটা থাকে সেটা হচ্ছে বইমূল্য থাকে। হুম তাহলে অবচয় আমরা কিভাবে বের করব, সেটা হচ্ছে যে সংশ্লিষ্ট যে বছর, হ্যাঁ, যে অবচয় এগুলো সংশ্লিষ্ট বছরের শুরুতে যে বইমূল্য ইন্টু অবচয়ের হার, বহির্মূল্য ইন্টু অবচয়ের হার, এটাই হচ্ছে ক্রমহ্রাস পদ্ধতিতে অবচয় বের করার সূত্র। তারপর দ্বিতীয় হচ্ছে যে অবচয়ের হারটা কিভাবে বের করবো, যেটা 100% বাই হচ্ছে আয়ুষ্কাল গুণ হচ্ছে 2। দেখেন এখানে যে যদি আপনার অবচয় হার না দেওয়া থাকে, হ্যাঁ, এটার একটা সূত্র আছে, যেমন হচ্ছে যে আপনার আনুমানিক আয়ুষ্কাল কত, যে এখানে 100% বাই আয়ুষ্কাল দিয়ে আমরা কি বের করছিলাম, স্ট্রেট লাইনে কিন্তু অবচয় হার বের করছিলাম। আর এটারই যদি আপনি 2 দিয়ে গুণ করেন তাহলে সেটা ক্রমহ্রাসমান বের হয়ে যাবে। আর 100% আয়ুষ্কাল দিয়ে সরলরেখা বের করছিলাম, এই সরলরেখা বিষয়টাকে যে আপনি এবার 2 দিয়ে গুণ করেন, সেখানেও কিন্তু আপনার অবচয়ের হারটা বেড়ে যাবে। এইটাকে এই যে দেখেন নিচে লেখা আছে, অবচয়ের হারটিকে সরলরেখা পদ্ধতি দ্বিগুণ বিদায় ক্রমহ্রাসমান পদ্ধতিকে দ্বৈত হ্রাসমান পদ্ধতিও বলে। হ্যাঁ, তাহলে অবচয় বের করার ফর্মুলা হচ্ছে এটা, আর অবচয়ের হার বের করার ফর্মুলা হচ্ছে এটা। এটা কিন্তু আমাদেরকে খুব ভালো করে মাথায় রাখতে হবে। এখানে একটা হচ্ছে আমাদের ম্যাথ দেওয়া আছে, দেখেন একটি যন্ত্রের ক্রয়মূল্য কত আছে, ক্রয়মূল্য আছে 1 লাখ টাকা। ক্রমহ্রাসের পদ্ধতিতে অবচয়ের বার্ষিক হার হচ্ছে 10%। 3 বছর শেষে যন্ত্রের পুঞ্জীভূত অবচয় নিট লিখিত মূল্য কত। তো এখানে প্রথম বছর অবচয় কত, প্রথম বছর কিন্তু ক্রয় মূল্যই হচ্ছে কি বই মূল্য, তো প্রথম বছর অবচয় হচ্ছে কি 1 লাখে 10% হচ্ছে 10,000। দ্বিতীয় বছর, দেখেন দ্বিতীয় বছর হচ্ছে কি আপনাকে বই মূল্য বের করতে হবে। বই মূল্য কিভাবে বের করব, যে এই যে আগের যে ক্রয় মূল্য বা বই মূল্য সেখান থেকে পুঞ্জীভূত অবচয় মাইনাস করলে আমার এখানে কি আসতেছে, এই যে আসতেছে, এখানে দেখেন যে আমার হচ্ছে কত ছিল আগে, এই বছরের অবচয় কত 10,000, 10,000 তাহলে ক্রয় মূল্য থেকে 10,000 মাইনাস করে থাকলো 90,000। এই 90,000 হচ্ছে কি আমার বই মূল্য, হ্যাঁ, বুক ভ্যালু। তার 10% হচ্ছে এই দ্বিতীয় বছরের অবচয়, এই 9,000 টাকা দ্বিতীয় বছরের অবচয়। আবার সেম ভাবে আগের বছরের আমার বই মূল্য কত ছিল 90,000, এখান থেকে 9,000 মাইনাস করে থাকলো 81,000। 81,000 হলো তৃতীয় বছরের বই মূল্য। এই তৃতীয় বছরের 81,000 বই মূল্যের উপর 10% দিলাম, 8,100 টাকা হলো তৃতীয় বছরের অবচয়। এবার সবগুলো অবচয় 10,000, 9,000, 8,000 এই সবগুলো অবচয় একসাথে যোগ করলে কি পাবো আমরা, পুঞ্জীভূত অবচয় পাবো। তাহলে এখন তৃতীয় বছর শেষে দেখেন, তৃতীয় বছর শেষে আপনার বইমূল্য কত ছিল, 81,000 টাকা ছিল। এই 81,000 টাকা থেকে আবার 8,100 টাকা মাইনাস করলে কি থাকলো, 72,900 টাকা থাকলো আপনার বইমূল্য। দেখেন তৃতীয় বছর শেষে, তৃতীয় বছর অবচয় কত 8,100, তৃতীয় বছর শেষে বইমূল্য কত বের করলাম 72,900। এখন ক্রয় মূল্য থেকে বইমূল্য মাইনাস করলে যে টাকাটা থাকতেছে এটা আপনার পুঞ্জীভূত অবচয়। ক্লিয়ার? এরপর হচ্ছে আশা করি জিনিসটা বুঝতে পারছেন।
বর্ষসংখ্যা সমষ্টি পদ্ধতি হচ্ছে যে আনুমানিক জীবনকালের বছর সংখ্যার উপর ভিত্তি করে অবচয় ধার্য করা হয়, তাকে বর্ষসংখ্যা সমষ্টি পদ্ধতি হচ্ছে বলা হয়। ক্রমহ্রাসমান জের পদ্ধতির মধ্যে পদ্ধতি জীবনকালের, মানে এখানে হচ্ছে যে আনুমানিক যে জীবনকাল, একটা স্থায়ী সম্পত্তির আনুমানিক জীবনকালের যে সংখ্যা, সেটার উপর ভিত্তি করে আমরা কি করব, হচ্ছে অবচয় ধার্য করব। এখানে এখানে ফর্মুলাটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ, ফর্মুলাটা মাথায় রাখতে হবে যে অবচয় সমান হচ্ছে অবচয়যোগ্য মূল্য ইনটু অবশিষ্ট বছর ডিভাইডেড বাই বর্ষসংখ্যা সমষ্টি। অবচয়যোগ্য মূল্যের সাথে কি ইনটু অবশিষ্ট বছর ডিভাইডেড বাই বর্ষসংখ্যা সমষ্টি। অবশিষ্ট বছরের সূত্র হচ্ছে যে এন মাইনাস হচ্ছে যে এন মাইনাস হচ্ছে যে টি প্লাস ওয়ান, বা এন মাইনাস হচ্ছে টি মাইনাস ব্র্যাকেটে রেখে এন মাইনাস টি প্লাস ওয়ান হচ্ছে অবশিষ্ট বছর, আর বর্ষসংখ্যার সমষ্টি হচ্ছে এন ইন্টু এন প্লাস ওয়ান। বর্ষসংখ্যার সমষ্টি হচ্ছে এন হচ্ছে আয়ুষ্কাল, আর টি হচ্ছে যত ইয়ার বা যত সময় হচ্ছে ব্যবহার করা হয়েছে, যত বছর ব্যবহৃত হয়েছে, এটা হচ্ছে টি। টি হচ্ছে যত বছর ব্যবহৃত হয়েছে, আর এন হচ্ছে বর্ষ সংখ্যার হচ্ছে এই আয়ুষ্কাল। ঠিক আছে, তাহলে বর্ষ সংখ্যার সমষ্টির সূত্র আর অবশিষ্ট বছরের সূত্র, এই দুইটা সূত্র হচ্ছে মাথায় রাখতে হবে। এখানে আমি একটা ওই যে অঙ্কটা দেখেছিলাম, সেটা হচ্ছে যে রাজু লিমিটেড হচ্ছে দেখেন 1,25,000 টাকা একটা সম্পত্তি ক্রয় করছে। এখন সম্পত্তিটির হচ্ছে যে কি, যে আপনার আনুমানিক যে আয়ুষ্কাল, হ্যাঁ, সেটা কত, সম্পত্তির আনুমানিক আয়ুষ্কাল না, 1,25,000 টাকা সম্পত্তি ক্রয় করছে, আর ভগ্নাবশেষ মূল্য ছিল 15,000 টাকা। দেখেন এই যে এইখানে ক্রমহ্রাস মানে কিন্তু ভগ্নাবশেষ মূল্য বাদ দেওয়া হয় না, কিন্তু এখানে কিন্তু অবশ্যই বাদ দেওয়া হবে। অবচয়যোগ্য মূল্য কিভাবে বের হয়, ক্রয় মূল্য মাইনাস ভগ্নাবশেষ মূল্য। তাহলে ক্রয় মূল্যতে ভগ্নাবশেষ মূল্য বাদ দিলে 1,10,000 টাকা হলো কি ডেপ্রিসিয়েবল অ্যামাউন্ট, এইটা হচ্ছে ডেপ্রিসিয়েবল। হ্যাঁ, এই 1,10,000 টাকা হলো ডেপ্রিসিয়েবল। ওকে, এখন বর্ষ সংখ্যা সমষ্টি আপনি বের করবেন। এটা কি এন হচ্ছে আয়ুষ্কাল, আয়ুষ্কাল কত 10 বছর, তাহলে 10 ইন্টু 10 প্লাস 1 ডিভাইড বাই 2 সমান হচ্ছে 55। এই 55 হচ্ছে কি বর্ষ সংখ্যা সমষ্টি। অবশিষ্ট বছর হচ্ছে কি যত বছর ব্যবহার করছে, কত বছর ব্যবহার করছে, বর্ষ সমষ্টিতে পঞ্চম বছর অবচয় কত, তাহলে 5 বছর ব্যবহার করছে, তাহলে এন হচ্ছে 10 আর টি হচ্ছে 5, তাহলে কত হলো 6 বছর, তাহলে অবশিষ্ট বছর কত 6। এবার আপনার ফর্মুলা কি ছিল, ফর্মুলা ছিল যে অবচয়যোগ্য মূল্য ইনটু, হ্যাঁ, অবশিষ্ট বছর ডিভাইড বাই বর্ষ সংখ্যা সমষ্টি। তাহলে অবশিষ্ট বছর এখানে কত 6 ডিভাইড বাই 55। তাহলে এই যে 55 দিয়ে যদি 110 কাটি 2 আর 2000 ইনটু 6, তাহলে 12,000 টাকা হচ্ছে কি তার পঞ্চম বছরের অবচয়। ক্লিয়ার? এই ফর্মুলা ব্যবহার করে হচ্ছে আমরা যে কোনো অবচয় হচ্ছে বের করতে পারবো বর্ষসংখ্যা সমষ্টি পদ্ধতিতে। এখানে কাজের একক পদ্ধতিতে হচ্ছে যে উৎপাদনের একক পদ্ধতি, এখানে হচ্ছে যে মেইন যে আগেরটাতে কি ছিল যে আনুমানিক জীবনকালের সংখ্যার ভিত্তি করে অবচয় করা হবে, কিন্তু উৎপাদন একক পদ্ধতি কিন্তু টোটালি আলাদা। এখানে বলতেছে আনুমানিক জীবনকালের উপর অবচয় না, এখানে হচ্ছে যে প্রত্যাশিত মোট কাজের ক্ষমতার এককের ভিত্তিতে হচ্ছে প্রকাশ করে অবচয় ধার্য করতে হবে। হ্যাঁ, তাহলে কাজের একক এটার হচ্ছে যে সূত্রটা কি হবে, সেটা সূত্র হচ্ছে যে অবচয়যোগ্য মূল্য গুণ সংশ্লিষ্ট বছরের কাজের একক বা মোট কাজের ক্ষমতার একক। এখানে আমি একটা জিনিস আপনাদেরকে বলি, এখানে এই সূত্রের ক্ষেত্রে আমরা সবসময় এটা না মনে রাখি, আমরা একক প্রতি অবচয়ের ফর্মুলা দিয়ে আমরা সেটা বের করব। সেটা হচ্ছে কি একক প্রতি অবচয়, যে এই যে উপরের যে হচ্ছে ফর্মুলাটা, এটাকে আমরা সংক্ষেপে হচ্ছে যে এভাবে এই যে ফর্মুলাটা, এটাকে হচ্ছে আমরা এভাবে লিখবো, অবচয় গুণ হচ্ছে একক প্রতি অবচয় গুণ সংশ্লিষ্ট বছরের কাজের একক। তাহলে একক প্রতি অবচয়তে দেওয়া নাই, এটাকে আবার বের করতে হবে। একক প্রতি অবচয়টা হচ্ছে যে সিম্পল ভাবে এই অবচয়যোগ্য মূল্য গুণ হচ্ছে যে মোট কাজের ক্ষমতার একক। এই যে এটা এই যে এই টার্মটা যে আছে, সেটা হচ্ছে কি করবে, এই অবচয়যোগ্য মূল্য হচ্ছে যে দিয়ে ভাগ করা হবে। তাহলে অবচয়যোগ্য মূল্য বাই মোট মোট কাজের ক্ষমতা দিলে আমরা কি পাবো, একক প্রতি অবচয় পাবো। ঠিক আছে, এবার একক প্রতি অবচয় পাওয়ার পরে ওই একক প্রতি অবচয় দিয়ে হচ্ছে যে সংশ্লিষ্ট বছরের কাজের একক হচ্ছে যে গুণ করলেই আমার অবচয়টা বেড়ে যাবে। এটা হচ্ছে সহজ। তাহলে দেখেন একটা মেশিনের ক্রয় মূল্য হচ্ছে 1,45,000 টাকা, যেটি কারখানায় নিয়ে আসতে পরিবহন ব্যয় হচ্ছে 5,000 টাকা, এবং সংস্থাপন হচ্ছে যে ব্যয় কত আছে, মজুরি দিচ্ছে 20,000 টাকা। মেশিনটি আনুমানিক উৎপাদন ক্ষমতা হচ্ছে 1,00,000 একক। উৎপাদন শেষে মেশিনটির আনুমানিক ভগ্নাংশ 10,000 টাকা। এটা দিয়ে হচ্ছে যে প্রথম বছর দিয়ে মেশিনটি হচ্ছে 30,000 একক যদি উৎপাদন করে, তাহলে তার উৎপাদন পদ্ধতিতে প্রথম বছর অবচয় পরিমাণ কত দেখেন। তাহলে এখানে মেশিনের ক্রয় মূল্য কত 1,45,000, কিন্তু তার অর্জন মূল্য আরো আছে, পরিবহন ব্যয় প্লাস হবে, তার সংস্থাপন ব্যয় হচ্ছে প্লাস হবে। হ্যাঁ, আর মাইনাস হবে কি ভগ্নাবশেষ মূল্য। আমি আবারও বলতেছি, ক্রমহ্রাসমান পদ্ধতিতে শুধুমাত্র ভগ্নাবশেষ মূল্য মাইনাস করা হয় না, বাকি 3 পদ্ধতিতে কিন্তু ক্রমহ্রাসমান হচ্ছে মাইনাস করে দিতে, সরি, ভগ্নাবশেষ মূল্য হচ্ছে যে মাইনাস করতে হবে, মাইনাস করে অবচয়যোগ্য মূল্য বের করতে হবে। তাহলে এখানে দেখে 1,45,000 যোগ 5,000 20,000 মাইনাস 10,000, তাহলে আমার অবচয়যোগ্য মূল্য কত বেরোলো 1,60,000 টাকা। দেখেন অবচয়যোগ্য মূল্য কত বেরোলো 1,60,000 টাকা। আর এখানে আমার আনুমানিক মোট উৎপাদনের একক কত 1,00,000। এটার আমরা কি বের করতেছি দেখেন, মাথায় রাখেন, আমরা কিন্তু একক
হচ্ছে যে একক প্রতি অবচয় বের করতেছি। হ্যাঁ, আমরা একক প্রতি অবচয় বের করতেছি, যে একক প্রতি অবচয় এখানে বলতেছে যে অবচয়যোগ্য মূল্য বাই আনুমানিক মোট উৎপাদন একক। অবচয়যোগ্য মূল্য কত বের করলাম? 1,60,000। আর আনুমানিক মোট উৎপাদন একক কত? এই যে 1,00,000 একক বলছিল, এই যে দেখেন 1,00,000 একক। এই 1,00,000 একক হচ্ছে আনুমানিক মোট উৎপাদন একক। তো 1,60,000 কে যদি 1,00,000 দিয়ে ভাগ করি তাহলে 1.6। তাহলে প্রতি ইউনিট প্রতি অবচয় ধার্য হবে হচ্ছে যে প্রথম বছরে 1.6 টাকা। এই ইউনিট অবচয়কে যখন আমরা হচ্ছে যে সংশ্লিষ্ট বছর যে কি বলে, এই ইউনিটকে যখন আমরা হচ্ছে নির্দিষ্ট বছরের উৎপাদনের একক দিয়ে গুণ করব, দেখেন নির্দিষ্ট বছরের উৎপাদন একক কত? 30,000। প্রথম বছরের উৎপাদন একক 30,000। তাহলে এই ইউনিট অবচয়কে যখন নির্দিষ্ট বছর উৎপাদন একক দিয়ে গুণ করলে আমরা হচ্ছে যে ওই বছরের হচ্ছে অবচয়টা পেয়ে যাব। তাহলে এখানে একক প্রতি অবচয় কত পাইলাম? 1.6। নির্দিষ্ট বছর বলতে প্রথম বছর, প্রথম বছরের উৎপাদন একক কত? 30,000। তাহলে টোটাল আমার প্রথম বছর অবচয় কত হলো? 48,000 টাকা। আশা করি জিনিসটা বুঝতে পারছেন। এই ফর্মুলা দিয়ে হচ্ছে আমরা এই ম্যাথ গুলো করবো। এগুলো আসতে পারে, হ্যাঁ, একটু খুব সিরিয়াসলি আপনারা যে ম্যাথ গুলো করবেন। এরপর হচ্ছে আপনাদের আরো কিছু হচ্ছে কিভাবে অবচয় মূল্য বের করবেন, কিভাবে ক্ষয় মূল্য, ভগ্নাবশেষ মূল্য বের করবেন, এগুলো অলরেডি আমি আলোচনা করে ফেলেছি। তারপরে হচ্ছে যে এগুলো একসাথে করে হচ্ছে আমি ফর্মুলা গুলো দিয়েছি। যদি কারো সমস্যা হয় এখান থেকে মুখস্থ করে নেবেন বা বারবার প্র্যাকটিস করে নেবেন, তাহলে যাতে ফর্মুলা ভুল না হয়। স্থায়ী সম্পত্তির বইমূল্য হচ্ছে বিক্রয় মূল্য। স্থায়ী সম্পত্তির যদি বুক ভ্যালুর চাইতে যদি আপনার সেলিং প্রাইস বেশি হয় তাহলে অবশ্যই লাভ, আর বুক ভ্যালু যদি বেশি হয় সেলিং প্রাইসের চাইতে তাহলে লস। এটা মাথায় রাখবেন। হ্যাঁ, তো এই যে এই প্রবলেম গুলো হচ্ছে যে এখানে একটা প্রবলেম আমি দিয়েছি, সেটা হচ্ছে যে যে একটা যন্ত্রের ক্রয় মূল্য কত? 7,00,000 টাকা। ইয়ার পরিবহন খরচ সংস্থান যথাক্রমে 50,000, 20,000 টাকা। যন্ত্রটির প্রত্যাশিত আয়ুষ্কাল 4 বছর, ভগ্নাবশেষ এত টাকা। যন্ত্রটির প্রথম বছরে অবচয় খরচ কত দাঁড়াবে যদি অবচয় দরের বেলায় ক্রমশ প্রতিবেদন করে? দেখেন এখানে কি বলছে যে যদি একটা যন্ত্রের ক্রয় মূল্য হচ্ছে 7,00,000 টাকা, হ্যাঁ, এবং এর পরিবহন খরচ সংস্থাপন ব্যয়, তাহলে আমার এখানে কি করতে হবে? অর্জন মূল্য বের করতে হবে, যে ক্রয় মূল্য 7,00,000, পরিবহন খরচ সংস্থাপন ব্যয় করলাম। হুম, তারপর হচ্ছে যে ভগ্নাবশেষ মূল্য দেওয়া আছে, এখানে কিন্তু ভগ্নাবশেষ মূল্য এখানে আসবে না। কি বলছে? ক্রমহ্রাসমান পদ্ধতিতে বের করতে। তার মানে ভগ্নাবশেষ মূল্য এখানে আসতেছে না। তাই দেখেন ক্রমহ্রাসমান পদ্ধতিতে অবচয়ের হার কত? আমরা অবচয়ের হার বের করলাম 100% বা 22 তাহলে অবচয়ের হার কত বের হলো? অবচয়ের হার বের হলো এখানে হচ্ছে 50%। 50% আমি খুব সিম্পল 100% বায়োস্কেল কোন টু ব্যবচার বের করলাম। তো প্রক্রমণ পদ্ধতিতে হচ্ছে যে আমার অর্জন মূল্য কত? অর্জন মূল্য হচ্ছে যে আমি এটা বের করি 7,50,20,000, হ্যাঁ, 7,70,000 টাকা। আর এটার অর্জন মূল্যের উপর পার্সেন্টেজ দিলে কি বের হলো? আমার হচ্ছে প্রথম বছরের অবচয়টা বের হলো 3,85,000 টাকা। তো আশা করি আপনারা সবাই হচ্ছে বিষয়টা বুঝতে পারছেন। এখানে যে ফর্মুলা গুলো দেওয়া আছে, যে ম্যাথ গুলো দেওয়া আছে, এগুলো ভালো করে প্র্যাকটিস করলে এবং আপনাদের কনসেপ্ট গুলো যদি আপনারা হচ্ছে ক্লিয়ার করেন, তো আপনাদের এই প্রিপারেশনটা খুব বেশি ভালো হবে। এবং সবাই এখানে অনেকগুলো বিষয় আছে, টার্মস এন্ড কন্ডিশন হয়তো না বুঝলে এগুলো পজ করে করে দেখবেন, শুনবেন। আশা করি আপনাদের কনসেপ্ট গুলো হচ্ছে ক্লিয়ার হয়ে যাবে। ধন্যবাদ সবাইকে ক্লাসটা মনোযোগ সহকারে করার জন্য।